হ্যালো এভরিওয়ান, স্বাগতম তোমাদেরকে আজকে আমাদের নতুন আরেকটি লেকচারে। তো আজকে হচ্ছে আমরা কমপ্লিট করব আমাদের পর্যায়ভিত্তিক গতির লেকচার নাম্বার 3। আর আজকে হচ্ছে আমাদের লেকচার টপিক আমাদের সরল স্পন্দন গতির যে গ্রাফগুলা হইতে পারে, বিভিন্ন ধরনের গ্রাফ, সেই গ্রাফগুলো হচ্ছে আমরা কমপ্লিট করব। কীভাবে ড্র করতে হয় বা হচ্ছে কীভাবে কোয়েশ্চেন এসে থাকে বা হচ্ছে সেগুলোকে আমরা কীভাবে অ্যাপ্রোচ করব সেইগুলা, এবং হচ্ছে আমাদের এই সরল স্পন্দন গতির কণার যে হচ্ছে গিয়ে শক্তির অংশটা, ঠিক আছে, বিভব শক্তি, গতিশক্তি এবং হচ্ছে শক্তির নিত্যতা, এই অংশগুলো হচ্ছে আমরা কমপ্লিট করব একদম গ্রাফ সহ। মানে শক্তির যে গ্রাফগুলো হইতে পারে সেই গ্রাফগুলো আমরা দেখব, পাশাপাশি শক্তি রিলেটেড আমাদের হচ্ছে যে ম্যাথগুলো হইতে পারে সেই ম্যাথগুলো হচ্ছে আমরা সলভ করব। তো আজকের ক্লাসটা হচ্ছে আমরা বলতে পারো খুব বেশি হচ্ছে গিয়ে জরুরি তোমাদের জন্য, বিশেষ করে শক্তির যে অংশটা সেখান থেকে তো হচ্ছে আমাদের একাডেমিক এবং অ্যাডমিশন দুই জায়গায় অনেক বেশি কোয়েশ্চেন এসে থাকে। আর গ্রাফের যে পার্টটা, এটা হয়তো রিটেন কোয়েশ্চেন খুব বেশি আসে না, তবে মাঝে মাঝে কিছু মানে এমসিকিউ এসে থাকে। তো আমাদের শুধুমাত্র যে পরীক্ষায় আসার জন্যই পড়তে হবে এরকম কোনো কিছু না, আমাদের এই সরল স্পন্দন গতির যে ব্যাপারগুলো, এই ব্যাপারগুলো হচ্ছে গিয়ে ফিল করার জন্য এই গ্রাফের অংশটা খুব বেশি জরুরি, ঠিক আছে। তো আমরা হচ্ছে গিয়ে A to Z যেভাবে কমপ্লিট হয়, যতটুকু দরকার যেভাবে দরকার, আমি হচ্ছে সেভাবেই ক্লাসটা দেখাতে চেষ্টা করব। তো তুমি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে যুক্ত হয়ে যেতে পারো আমাদের চ্যানেলের সাথে, পাশাপাশি আমাদের চ্যানেলটি শেয়ার করে দিতে পারো তোমার ফ্রেন্ড সার্কেল এবং সহপাঠীদের মাঝেও, ঠিক আছে। তাহলে চলো হচ্ছে আমরা স্টার্ট করি আজকের ক্লাসটি। তো আমরা শুরুতে যে ব্যাপারটা দেখব সেটা হচ্ছে আমাদের গ্রাফ। তো এই সরল স্পন্দন গতির গ্রাফ অঙ্কন করার জন্য আমাদের প্রথমত একটা হচ্ছে প্রি কনসেপ্ট দরকার। কি প্রি কনসেপ্ট? আমাদের হচ্ছে গিয়ে সাইন ফাংশন এবং হচ্ছে কোসাইন ফাংশন, এই দুইটা হচ্ছে ত্রিকোণমিতিক অনুপাতের গ্রাফ আমাদের হচ্ছে ড্র করা শিখতে হবে। তো এটা মেইনলি হচ্ছে আমাদের ম্যাথ ফার্স্ট পেপারের চ্যাপ্টার নাম্বার 6-এর আলোচনা। তো সমস্যা নেই, যতটুকু আমাদের দরকার ততটুকু আমি তোমাদের দেখিয়ে তারপর হচ্ছে আমরা মেইন ক্লাসে যাব। তাহলে চলো হচ্ছে কি আমরা কীভাবে সাইন ফাংশন এবং কোসাইন ফাংশনের গ্রাফ অঙ্কন করতে হয় সেটা আমরা একটু দেখে নেই, দেখে তারপর হচ্ছে কি আমরা মেইন ক্লাসে প্রবেশ করি। তাহলে গ্রাফগুলো হচ্ছে মেইনলি কীভাবে অঙ্কন করতে হয় এটা আমরা হচ্ছে ক্লাস 8-এই শিখছি। তখন হয়তো আমাদের সাইন বা কোসাইন বা হচ্ছে গিয়ে ওইরকম আমরা যখন একটা ইকুয়েশন থেকে কীভাবে অতি সহজে গ্রাফ অঙ্কন করে ফেলা যায় তখন এই ব্যাপারগুলো জানতাম না। তখন আমরা হচ্ছে বিভিন্ন যে চক কাগজের বিভিন্ন একটা অবস্থানে, ধরো এখানে একটা অবস্থান, এখানে একটা অবস্থান, এই অবস্থানে হচ্ছে আমরা বিন্দু আঁকতাম বা বিন্দুগুলো চিহ্নিত করতাম, চিহ্নিত করে জাস্ট হচ্ছে আমরা স্কেল অথবা ফ্রি হ্যান্ডে যোগ করে দিতাম। তখন ক্লাস 8 বা হচ্ছে গিয়ে ছোটো ক্লাসে যে গ্রাফগুলো ছিল সেইগুলো বেশিরভাগই ছিল তোমার সরল রেখা, কোনো হচ্ছে কার্ভ লাইন এরকম হয়তো আমরা পেতাম না। তো এখানে আসলে অনেক ধরনের গ্রাফই আমরা হচ্ছে শিখবো এখন। তো আমি যদি বলি সাইন ফাংশনের গ্রাফ আসলে কীভাবে অঙ্কন করতে হয়, এটা মিলিয়ে হচ্ছে ওই যে ক্লাস 9-10-এর কনসেপ্টই বলতে পারো বা হচ্ছে ক্লাস 8-এরই কনসেপ্ট বলতে পারো। মেইন কনসেপ্টটা কী ছিল যে হচ্ছে আমরা এরকম একটা বক্স করতাম, বক্স করে আমরা হচ্ছে গিয়ে বলতাম যে এক্সের ভিন্ন ভিন্ন মানের জন্য, ধরো আমার তো অবশ্যই একটা ফাংশন দেওয়া ছিল বা একটা হচ্ছে গিয়ে সমীকরণ দেওয়া ছিল, এই সমীকরণটাকে কেন্দ্র করে বা ওই সমীকরণের গ্রাফটাই মিলে হচ্ছে আমরা অঙ্কন করতাম। ধরো আমি যেহেতু এখানে সাইন এক্সের গ্রাফ তোমাদের শিখাচ্ছি, তাহলে ওয়াই ইকুয়াল সাইন এক্স হচ্ছে আমাদের এখানে কি ফাংশনটা বা হচ্ছে আমার সমীকরণটা। তখন আমরা বলতাম হচ্ছে কি এক্সের ভিন্ন ভিন্ন মানের জন্য, এক্সের ভিন্ন ভিন্ন মানের জন্য আমরা হচ্ছে ওয়াই এর নির্দিষ্ট মান নির্ণয় করতাম, ঠিক আছে। তাহলে চলো আমরা একটা গ্রাফ অঙ্কন করে ফেলি, একটা গ্রাফ আমরা অঙ্কন করে ফেলি এখানে। ওকে, সেম আগের মতোই, ঠিক আছে, জাস্ট দেখাচ্ছি আর কি তোমাদের, আর কোনো কিছুই না, এগুলো তোমরা এমনিতেই পারো। ওকে, তো আমি এখানে বেশ কয়েকটা পয়েন্ট নিলাম, বক্স করে নিলাম। ওকে, তাহলে এখন আমরা হচ্ছে এখানে যে কাজটা করবো, এক্স ধরো এখানে হচ্ছে কি এক্সের ভ্যালু, এখানে আমরা হচ্ছে ওয়াই এর ভ্যালু। তাহলে এক্সের ভিন্ন ভিন্ন মান বসাবো, যেহেতু এটা হচ্ছে আমি কোন এককে বসাই বা হচ্ছে গিয়ে রেডিয়ান অথবা হচ্ছে ডিগ্রি, তুমি যাই এককে বসাও কোনো সমস্যা নেই। ধরো হচ্ছে আমি এখানে রেডিয়ান এককে বসাচ্ছি, তাহলে আমি যদি এক্সের ভ্যালু যদি হচ্ছে আমি 0 বসাই, ঠিক আছে, 0 বসাই, রেডিয়ান অথবা ডিগ্রি এটা কোনো ম্যাটার না, আমরা হচ্ছে ধরো π/2 বা তুমি রেডিয়ানই চিন্তা করো অথবা হচ্ছে গিয়ে ডিগ্রি চিন্তা করো, কোনো সমস্যা নেই। ডিগ্রি হলে আর কি পায়ের ভ্যালু 180, আর যদি রেডিয়ান চিন্তা করো 3.14 পায়ের ভ্যালু, ঠিক আছে, কোনো সমস্যা নেই। তাহলে আমি যদি এক্সের ভ্যালু 0 বসাই, তার মানে আসলে কি ওয়ার মানটা কত আসতেছে, ওয়ার মানটা তখন আসতেছে তোমার এক্সের ভ্যালু 0, ওয়ার ভ্যালু হচ্ছে 0। আমি যদি এক্সের মানটা এখানে π/2 বসাই, ঠিক আছে, π/2 তো আমরা পরে যাবো, আমরা ধাপে ধাপে যাই। 30 ডিগ্রি মানে নর্মালি তুমি ডিগ্রি এককে চিন্তা করো, জাস্ট হচ্ছে π/3 বা π/4 মানে এই এককে আর কি মানগুলো বসাও। তাহলে 3 ডিগ্রি মানে হচ্ছে কি তোমার π/6, ঠিক আছে, π/6। আমি ধরো এখানে ডিগ্রি এককে বসাচ্ছি, এটা হচ্ছে আমি ডিগ্রি সামথিং ডিগ্রি এককে বসাচ্ছি, আর এখানে তো আমাদের জাস্ট হচ্ছে ভ্যালু ওয়ার মান, ঠিক আছে। তাহলে হচ্ছে গিয়ে π/6 এর ভ্যালু কত আমাদের হচ্ছে গিয়ে হাফ, তারপর হচ্ছে আমি π/4 যদি বসাই, π/4 মানে 45 ডিগ্রি যেটা, এটা হচ্ছে আমাদের 1/√2, 1/√2। তারপর হচ্ছে আমি যদি বসাই π/3,
মানে হচ্ছে 60 ডিগ্রি, তাহলে হচ্ছে √/3/2 তারপর হচ্ছে আমাদের ধরো π/2 মানে হচ্ছে আমাদের 90 ডিগ্রি, 90 ডিগ্রি মান হচ্ছে আমাদের কত, 90 ডিগ্রি মান হচ্ছে আমাদের 1। তার মানে বেসিক্যালি ব্যাপারটা এরকম হবে। আমি যদি এখন এই পয়েন্টগুলো বসাতে চেষ্টা করি তাহলে হচ্ছে 0,0 হচ্ছে পয়েন্ট হচ্ছে এটা, π/6 মানে হচ্ছে 30 ডিগ্রি, ধরো এখানে আমি নাম দিলাম হচ্ছে এটা 30, এটা হচ্ছে কি 60, তার মানে এটা মাঝেরটা হবে 45, তারপর হচ্ছে ধরো 90। তো এরকমভাবে আর কি যেতে থাকবে। আমি জাস্ট হচ্ছে একটা সাইকেল অঙ্কন করতে চেষ্টা করি এখানে। তো তুমি যদি এখন এই পয়েন্টগুলো এই যে 0,0, তাহলে এটা একটা পয়েন্ট 0,0, এক্সের মান 0, এর মানও 0, π/6 মানে হচ্ছে 30 ডিগ্রি, 30 ডিগ্রিতে হচ্ছে হাফ, তাহলে ধরো আমি এখানে ভ্যালুটা ধরলাম 1, তাহলে এখানে হবে হাফ, তাহলে হচ্ছে গিয়ে 30 ডিগ্রিতে, এটা আমি 30 ডিগ্রি বলছিলাম, তাহলে 30 ডিগ্রিতে মানটা হচ্ছে হাফ, তার মানে এই পয়েন্ট। তারপর হচ্ছে তোমার 45 ডিগ্রিতে 1/√/2, 1/√/2 কিন্তু একের থেকে ছোটো, ঠিক আছে। ধরো তোমার কত হবে এখানে 0.6 এর কাছাকাছি হয়তো একটা ভ্যালু হবে, এরকম কোনো একটা ভ্যালু হবে, তাহলে এটা হচ্ছে 45 ডিগ্রি, 45 ডিগ্রিতে অনের আর একটু কাছে গেছে কিন্তু অন কিন্তু হয় নাই। তারপর হচ্ছে π/3 মানে হচ্ছে 60 ডিগ্রি, 60 ডিগ্রির জন্য হচ্ছে গিয়ে কি এই মানটা √/3/2 এর যে ভ্যালুটা এটা হচ্ছে 0.86। তাহলে হচ্ছে আমি যদি বলি যে 60 ডিগ্রির মানটা কত, তাহলে 60 ডিগ্রির মানটা অনের আর একটু কাছাকাছি গেছে কিন্তু অন কিন্তু হয়নি, 0.86 আছে, ঠিক আছে। তারপর হচ্ছে তোমার π/2 মানে হচ্ছে 90 ডিগ্রি, 90 ডিগ্রিতে গিয়ে ভ্যালুটা হয়েছে কি 1, তাহলে এই যে 90 ডিগ্রিতে আমার গিয়ে ভ্যালুটা হলো 1, 90 ডিগ্রিতে গিয়ে হয়েছে 1। তার মানে আমি যদি এরকমভাবে গ্রাফটা জাস্ট এরকম ফ্রি হ্যান্ডে যোগ করি তাহলে এই একটা পার্ট পাইছি। তো আমি যখন আবার হচ্ছে গিয়ে ধীরে ধীরে কোণের মানটা আরও বাড়াবো, তারপর হচ্ছে যে এরকম আবার হচ্ছে মানটা 0-র দিকে চলে আসবে, ঠিক আছে, এই যে 0-র দিকে চলে আসবে, তারপরে আবার হচ্ছে নেগেটিভ ভ্যালু যাবে, মানে এরকম একটা গ্রাফ আর কি আমরা পাবো। আমি হচ্ছে এখানে সবটা ড্র করলাম না, মানে তোমরা যদি হচ্ছে গিয়ে এখন জাস্ট এই নিয়মটা ফলো করে তোমার খাতায় অঙ্কন করো তাহলে ব্যাপারটা পেয়ে যাবা, ঠিক আছে, পেয়ে যাবা, এই আর কি ব্যাপারটা। তো এরকমভাবে আসলে আমরা গ্রাফ অঙ্কন করতে পারি। তো এটা আসলে হচ্ছে আমাদের সাইন ফাংশনের গ্রাফ। এখানে ভ্যালুটা কত হবে, আবার যেহেতু 0 তার মানে এটা 180 ডিগ্রি, 180 ডিগ্রি। তারপর হচ্ছে এখানে আবার যখন -1, এই ভ্যালুটা হচ্ছে তোমার -1 এর নেগেটিভ দিকে আমি হচ্ছে -1 দিয়ে দিই, এটা হচ্ছে -1, আর এটা হচ্ছে তোমার +1, ঠিক আছে। আমি ডিগ্রি এককে বসাচ্ছি, ডিগ্রি চিন্তা করতেছি, এর জন্য x অক্ষ বরাবর আর কি ভ্যালুগুলো ডিগ্রিতে দিচ্ছি। তারপর হচ্ছে তোমার এখানে কত হবে -1, তারপরে এখানে হচ্ছে আবার 0, ঠিক আছে। তাহলে 0 +1 0 -1, মানে এরকমভাবে আর কি তোমার হচ্ছে গ্রাফটা চলতে থাকবে। তো ঠিক একইভাবে আমি যদি এখান থেকে কজের গ্রাফ অঙ্কন করতে চাই, মাত্র যেটা অঙ্কন করলাম এটা হচ্ছে সাইনের গ্রাফ বা সাইন ফাংশনের গ্রাফ, আমি যদি এখান থেকে কজ ফাংশনের গ্রাফটা অঙ্কন করতে চাই তাহলে cos 0 ডিগ্রি যে মানটা সেই মানটা হচ্ছে তোমার 1, cos 0 ডিগ্রির মান হচ্ছে 1, তার মানে গ্রাফটা জাস্ট এই পয়েন্ট থেকে শুরু হবে। মানে আমি যদি 0 ডিগ্রি চিন্তা করি তাহলে হচ্ছে cos 0 ডিগ্রির মান কত হচ্ছে 1 হচ্ছে, যে কারণে গ্রাফটা আমার এই 1 থেকে শুরু হয়ে তারপর ধীরে ধীরে কমবে, তারপর হচ্ছে নেগেটিভ দিকে যাবে, মানে এই যে এরকম টাইপের, মানে একদম হচ্ছে সুন্দর হবে যে আমার আঁকাটা অনেক সুন্দর হবে এরকম না, মানে বেসিক্যালি ব্যাপারটা বুঝতে পারলেই হয়েছে। তো এরকমভাবে সাইন এবং কোসাইন ফাংশনের গ্রাফ আমরা অঙ্কন করতে পারবো। আর যদি নাও পারি, মুখস্থ আমাদের জানা নাও থাকে, ধরো হচ্ছে আগে থেকে আইডিয়া নিই, তাহলে এরকমভাবে হচ্ছে কি আমরা ওই বক্স করে মানগুলো নির্ণয় করে তারপর হচ্ছে আমরা গ্রাফগুলো অঙ্কন করবো, ঠিক আছে। আর অলরেডি হচ্ছে কি আমরা বুঝে গেছি যে সাইন ফাংশনের গ্রাফটা কেমন হয়। সাইন ফাংশনের গ্রাফটা হচ্ছে যে মূল বিন্দু থেকে শুরু করে এই যে এরকমভাবে জাস্ট আরও চক্র সম্পন্ন হতে থাকবে, ঠিক আছে, আনলিমিটেড টাইম পর্যন্ত। ঠিক একইভাবে কোস ফাংশনের গ্রাফটাও দেখতে প্রায় একই রকম, কিন্তু এটা জাস্ট 1 থেকেই শুরু হবে, 1 থেকে শুরু হয়ে 0-তে আসবে, তারপর হচ্ছে গিয়ে মাইনাসে যাবে, মাইনাসে গিয়ে আবার হচ্ছে গিয়ে যে এরকমভাবে যেতে থাকবে, ঠিক আছে, এই আর কি ব্যাপারটা। ওকে, তাহলে চলো আমরা পরবর্তী অংশে চলে যাই। তো এখানে দেখো আমাদের হচ্ছে এই যে গ্রাফের চেহারাটা এখানে সুন্দর করে দেওয়া আছে। আমরা মাত্র যেটা অঙ্কন করলাম সাইন ফাংশন এবং হচ্ছে কোসাইন ফাংশন, তো দুইটা গ্রাফই এখানে খুব সুন্দর করে দেওয়া আছে। যে সাইন ফাংশনের গ্রাফটা হচ্ছে দেখতে এরকম, এবং কোসাইন ফাংশনটা যে 1 থেকে শুরু হয়ে এই যে এরকম 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 হয়ে আবার এই যে এরকমভাবে চক্রটা সম্পন্ন হবে, ঠিক আছে। তো তোমাকে আমাদের এই যে এই অংশটা, এই অংশে কিন্তু অনেক ধরনের গ্রাফ তোমাকে চাওয়া হইতে পারে, বা হচ্ছে তোমার এমসিকিউ আসতে পারে। তোমার কখনো এরকম হইতে পারে যে এক্স অক্ষ বরাবর আছে তোমার টাইম, ওয়াই অক্ষ বরাবর দেওয়া আছে তোমার সরণ, বা এক্স অক্ষ বরাবর হচ্ছে তোমার টাইম, ওয়াই অক্ষ বরাবর তোমার বেগ, এক্স অক্ষ বরাবর টাইম, ওয়াই অক্ষ বরাবর কি ত্বরণ। ঠিক একইভাবে আরও ভিন্নভাবে আর কি আসতে পারে, এক্স অক্ষ বরাবর তোমার সরণ, ওয়াই অক্ষ বরাবর বেগ, এক্স অক্ষ বরাবর সরণ, ওয়াই অক্ষ বরাবর তোমার কি ত্বরণ। তো অসংখ্য উপায়ে গ্রাফগুলো আসতে পারে। তবে হচ্ছে কি তুমি যদি মেইন থিমটা শিখে রাখো তাহলে যে কোনো ধরনের গ্রাফই আসুক না কেন তুমি আসলে সলভ করতে পারবা, বা হচ্ছে গিয়ে অ্যাটলিস্ট ফ্রি হ্যান্ডে ড্র করতে পারবা। তাহলে আমরা শুরুতে যে গ্রাফটা দেখতেছি সেটা হচ্ছে সময়ের সাপেক্ষে আমরা হচ্ছে যে বিভিন্ন যে রাশিগুলো আমরা শিখে আসছিলাম, যে সহজ স্পন্দন গতির কী কী থাকে, যে আমাদের হচ্ছে কি সরণ থাকে, তো আমি সরণের গ্রাফ, তারপর হচ্ছে তোমার এটা হচ্ছে বেগের গ্রাফ, তারপরে এখানে ত্বরণটাকে আর আলাদা করে আমি দেখাচ্ছি না,
ত্বরণের গ্রাফটাই যে এখান থেকে তুমি হচ্ছে দেখে ফেলতে পারো যে এই অংশটা মানে এখানে এক প্যাকেটের মধ্যে সবগুলা দেওয়া আছে, ঠিক আছে, যে কারণে আমি আর হচ্ছে কি ত্বরণেরটা আলাদা করে দেখাইনি। তোমাদের হচ্ছে যদি বলা হয় ত্বরণের গ্রাফটা আসলে দেখতে কেমন হবে সেটাও আমি একটু এঁকে ফেলি যাতে তোমাদের জন্য ইজি হয়। আচ্ছা, যে ব্যাপারটা বলতে চাচ্ছিলাম, তো গ্রাফগুলো কিন্তু আবার বিভিন্ন কারণে চেঞ্জও হইতে পারে। ধরো এখানে যে গ্রাফগুলো আমি এখানে দেখাতে চেষ্টা করছি সবগুলাই মূলবিন্দু থেকে যাত্রা শুরু করছে, মানে হচ্ছে আমাদের আদি দশাটা আর কি জিরো ধরে হচ্ছে কি আমরা ব্যাপারগুলো কাউন্ট করছি, ঠিক আছে। তো মূলবিন্দু থেকে যদি যাত্রা শুরু করে তাহলে হচ্ছে কি নর্মালি এরকমভাবে তুমি মুখস্থ করে ফেলতে পারো। তবে যদি ভিন্ন কোনো পয়েন্ট ধরো হচ্ছে কি যে সে যে চলার পথ, চলার অন্য কোনো একটা পয়েন্ট থেকে হচ্ছে সে যাত্রা শুরু করছে, তাহলে কোন দিক থেকে যাত্রা শুরু করছে বা কোন দিকে যাচ্ছে সেটার বিশেষে কিন্তু গ্রাফটা চেঞ্জ হতে পারে। তো সমস্যা নেই, আমরা যদি এইটা ভালো করে বুঝতে পারি তাহলে একটু ঘোরায় পেঁচা আসলেও বা একটু অন্যভাবেও আসলে সেগুলো হচ্ছে আমরা সলভ করতে পারবো। তো এটা যদি হচ্ছে সাইন ফাংশনের গ্রাফটা এখানে দেখাচ্ছে, আমি এটাকে তোমাকে বলবো যে সময়ের সাপেক্ষে ধরো এই গ্রাফটা যদি এরকম হইতো যে মূলবিন্দু থেকে যাত্রা শুরু করছে, আচ্ছা তাহলে তুমি এটাকে হচ্ছে কি সাইন এবং কোসাইন ফাংশনের হচ্ছে গ্রাফই চিনে নাও। ধরো এটা হচ্ছে সাইন ফাংশনের গ্রাফ, সাইন ফাংশন, আর এটা হচ্ছে ধরো তোমার কোসাইন ফাংশন, যেটা একটু আগে হচ্ছে আমরা ড্র করছিলাম, ঠিক আছে। আর এইখানে হচ্ছে আমরা গ্রাফগুলো দেখে ফেলবো যে হচ্ছে কি সময়ের সাথে সাথে কীভাবে ভ্যালুগুলো চেঞ্জ হচ্ছে, ঠিক আছে। তো এইগুলো জাস্ট হচ্ছে তুমি শিখে নাও। এটা আমি মুছে ফেললাম। এখন যদি আমরা দেখি যে আসলে গ্রাফগুলা যদি আমরা ড্র করি তাহলে বক্স করে তো ড্র করব, আর অ্যাকচুয়ালি দেখতে কেমন হয় সেটা চলো আমরা একটু দেখে ফেলি। তো আমি এখানে হচ্ছে প্রথমে দেখাইছি হচ্ছে গিয়ে কি যে এক্স অক্ষ বরাবর যেহেতু সময়ের গ্রাফ, তাহলে এক্স অক্ষ বরাবর হচ্ছে তোমার সময়, এই যে এখানে দেখো এক্স অক্ষ বরাবর আছে সময়, আর ওয়াই অক্ষ বরাবর একই সাথে আমরা তিনটা গ্রাফই অঙ্কন করে ফেলতেছি, যে হচ্ছে আমাদের সরণের গ্রাফ, ঠিক আছে। তাহলে সরণের যে ইকুয়েশনটা ছিল, বলো তো সরণের ইকুয়েশনটা কি ছিল আমাদের সরল স্পন্দন গতির জন্য, যে আমাদের ওয়াই ইকুয়াল বা হচ্ছে তুমি এক্স ইকুয়াল আমরা বলছিলাম এক্স ইকুয়াল এ সাইন ওমেগা টি, ঠিক আছে। তো যেহেতু আমি বলছি আমি প্রত্যেকটা গ্রাফই এখানে দেখাচ্ছি বা অঙ্কন করতেছি শুরুতে মূলবিন্দু থেকে যাত্রা শুরু করছে ওই রকম গ্রাফের জন্য, ঠিক আছে, বা ওই রকম কোণার জন্য, বা কোণাটা তো তার একদম চলার পথের প্রত্যেকটা অংশে হচ্ছে কোনো না কোনো মুভমেন্টে আছে। আমি আর কি গ্রাফটা যে অঙ্কন করতেছি আমার টাইম কাউন্টটা যে শুরু করছি মানে স্টপওয়াচটা যখন চালু করছি তখন আসলে আমার কোণাটা কোথায় ছিল, মূলবিন্দুতে ছিল। আমি এরকমভাবে ধরে প্রত্যেকটা গ্রাফ এখানে অঙ্কন করতেছি, ঠিক আছে। এইগুলা বই থেকেই নিছি, আমি অঙ্কন করতেছি এরকম না, মানে তোমাদের আর কি বোঝাচ্ছি। তো আমি যদি বলি সেই ক্ষেত্রে আদি দশাটা কী হবে, জিরো হবে। তাহলে আমাদের গ্রাফটা দেখতে হবে সরণের যে গ্রাফ সময়ের সাথে, সেটা হচ্ছে এ সাইন ওমেগা টি। তাহলে টি এর মান আমি যাই বসাই না কেন, এখানে টি এর মান আমি এখানে যাই বসাই না, কারণ ধরো জিরো থেকে বসানো শুরু করছি। তাহলে নর্মালি আসলে হচ্ছে কি সাইনের যে ভ্যালুগুলো পাবো, হয়তো টি এর একটা মান বসাইছি 30 ডিগ্রি পাইছি, অন্য একটা মান বসাইছি 45 পাইছি, অন্য একটা মান বসাইছি 60 পাইছি, অন্য একটা মান বসাইছি 90 পাইছি, মানে এরকমভাবেই তো হচ্ছে ভ্যালুগুলো বাড়বে, ঠিক আছে। টি এর মান ধরো হচ্ছে আমি ধীরে ধীরে বাড়াচ্ছি। তো এই ক্ষেত্রে আমাদের গ্রাফটা এই যে একদম দেখতে এরকম হবে, দেখতে এই যে একদম এরকম হবে। তুমি যদি এই যে বক্স করে করে মান নিয়ে ড্র করো তারপরে তুমি হচ্ছে ভ্যালুটা এরকমই পাবা, ধীরে ধীরে টি এর মান বাড়াও, ঘুরে ফিরে জাস্ট এই ভ্যালুগুলাই পাবা, একদম যে 30 45 60 পাবা এরকম না, যেহেতু আগে আমরা নিজের ইচ্ছা মতো বসাইছি। তো এখানে যেহেতু হচ্ছে গিয়ে টি এর যে ভ্যালুগুলো এগুলো নিজের ইচ্ছা মতো বসালেও দেখা যাবে হচ্ছে তোমার মানটা হয়তো ওই 30 45 60 এরকম ফরম্যাটে নাও আসতে পারে, মানে যাই কিছু আসুক না কেন ঘুরে ফিরে তোমার গ্রাফটা দেখতে এরকমই হবে, ঠিক আছে। ওকে, তাই এটা হচ্ছে মূলবিন্দু থেকে শুরু হওয়া চলা শুরু করা এরকম হচ্ছে কোনো একটা কোণার জন্য আমরা গ্রাফ অঙ্কন করলাম। ঠিক একইভাবে আমি যদি এখন বেগের গ্রাফে চলে যাই তাহলে বেগ আসলে কি, বেগের যে হচ্ছে আমাদের সূত্রটা ছিল বা হচ্ছে আমরা একবার ডেরিভেটিভ করে কি পাইছিলাম, আমাদের ছিল হচ্ছে গিয়ে এ এর মতোই ছিল, ওমেগা একটা চলে আসবে, বা আমি জাস্ট নর্মালি লিখি কজ ওমেগা টি আর একটা ওমেগা সামনে আসতো, ঠিক আছে। তাহলে ওমেগা এ কজ ওমেগা টি, ঠিক আছে। তার মানে আমরা বলতে পারি, অথবা ওমেগাটা আমি পরেই লিখলাম, তার হচ্ছে ওমেগা। তাহলে আমরা এখানে বলতে পারি কি, তো এই যে আমাদের গ্রাফটা, এই গ্রাফটা হচ্ছে গিয়ে এ ওমেগাটা তো থাকবেই, ঠিক আছে, জাস্ট একটা কজ ওমেগা টি আসছে নতুন করে, একটা কজ ওমেগা টি আসছে। তাহলে কজ ওমেগা টি মানে আমরা বলতে পারি এই পুরাটা তো কনস্ট্যান্ট, এ হচ্ছে কনস্ট্যান্ট, তারপর হচ্ছে গিয়ে কি ওমেগা হচ্ছে কনস্ট্যান্ট। এই কজ ফাংশনের যে গ্রাফটা, এই গ্রাফটার সাথে ওমেগা গুণন করলে যা হবে, ঠিক আছে, সেটাই হচ্ছে আমাদের বেগের গ্রাফ, ঠিক আছে। মানে হচ্ছে আমাদের কজের যে গ্রাফ, কজ ফাংশনের যে গ্রাফটা, সেটা আমাদের ড্র করতে পারলেই বাদ বাকিটা হয়ে গেছে, ঠিক আছে। তার মানে কজের যে গ্রাফটা ছিল সেটা কি ছিল, যে এই পাশে আমরা একবার দেখাইছি। তাহলে এই গ্রাফটা যে আমরা এখানে হচ্ছে ড্র করি, তাহলে দেখো এই গ্রাফটা হচ্ছে কি শুরু হয়েছিল একদম মানে তার সর্বোচ্চ ভ্যালু যেটা মানে টাইম কাউন্টের শুরুতে, সেই শুরুর পয়েন্টে আমাদের কজের যে হচ্ছে অনুপাতটা, সেই কজ অনুপাতের মান কিন্তু 1। তার মানে এখানে হচ্ছে আমাদের বেগের যে মানটাই, বেগের মানটা হবে তখন ম্যাক্সিমাম, ঠিক আছে। মানে গ্রাফটা দেখতে তখন এই যে এরকম হবে, এরকম হবে, ঠিক আছে। তো এটা আসলে হচ্ছে কি বেগের গ্রাফ গেল। আর এখানে একটা ব্যাপার তোমার মনে হইতে পারে যে আসলে এই
দেখা যাচ্ছে মানে এই পয়েন্টটা আমরা একটু যদি অ্যানালাইসিস করি তাহলে আমরা দেখব যে এই গ্রাফটা একটু বেশি উপরে উঠছে, এটা একটু কম উপরে মানে একটু নিচে মনে হচ্ছে। এটা আসলে কেন? এটা অ্যাকচুয়ালি আসলে দেখো কজ ওমেগা টি যেটা, এটা তো আসলে কজ অনুপাতের ম্যাক্সিমাম মান হয়, ম্যাক্সিমাম মান কত হয় 1, ঠিক আছে। আবার সাইন অনুপাতের যেটা সাইন ওমেগা টি, এটার ম্যাক্সিমাম মান 1। তাহলে এটার সাথে গুণন ছিল কি বলতো, এটার সাথে গুণন ছিল তোমার হচ্ছে কি এখানেও এ গুণন আছে, পাশাপাশি একটা ওমেগা গুণন আছে। তাহলে ওমেগার মানটা যদি একের থেকে বড় হয়, গ্রেটার দেন 1 হয়, তাহলে মিন করে আসলে হচ্ছে গিয়ে কজের গ্রাফটা একটু বেশি উপরে উঠবে, ঠিক আছে। ওমেগার মানটা যদি লেস দেন 1 হয়, তাহলে হচ্ছে গিয়ে এই বরাবর বা এই পয়েন্টে এসে আমার হচ্ছে মানে সিমিলার সমান্তরাল লাইনে আর কি আমাদের হচ্ছে গিয়ে বেগের গ্রাফটা একটু নিচে থাকবে, ঠিক আছে। আর হচ্ছে আমার যদি এই ওমেগার যে মানটা এটা গ্রেটার দেন যদি হচ্ছে 1 হয়, তো সেই ক্ষেত্রে হচ্ছে উপরে উঠবে, আর যদি সমান হয় তাহলে একদম সেম লেভেলে থাকবে, ঠিক আছে। ব্যাপারটা আশা করি বুঝতে পারছো যে আসলে উপর নিচ এটা কোনো ম্যাটার না, তোমার গ্রাফটা আসলে ড্র করতে পারাটাই মেইন। ওকে, তারপরে আমরা যদি হচ্ছে ত্বরণের গ্রাফে চলে যাই, তাহলে ত্বরণের সূত্রটা যেন কি ছিল? ত্বরণের সূত্রটা ছিল আবার আমাদের হচ্ছে গিয়ে সাইন ফাংশন, কিন্তু ঠিক আছে, আবার আমাদের সাইন ফাংশন। তবে সেই ক্ষেত্রে কিন্তু আমরা ওই সাইন সহ যদি চিন্তা করি, ওমেগা স্কোয়ার এক্স ছিল হচ্ছে আমাদের ত্বরণের সূত্রটা, তাহলে ওমেগা স্কোয়ার এক্স আসলে আবার ছিল হচ্ছে গিয়ে কি এ সাইন ওমেগা টি, ওমেগা স্কোয়ার এক্স এ সাইন ওমেগা টি, আর সামনে ছিল একটা মাইনাস, এটা ছিল আমাদের ত্বরণের সূত্র। তাহলে দেখো আমাদের হচ্ছে গিয়ে ত্বরণের যে গ্রাফটা, এটা আসলে সাইন ফাংশনের গ্রাফই, তবে হচ্ছে গিয়ে আমাদের কি সামনে একটা মাইনাস আছে। তার মানে মিন করতেছে আমি যখন হচ্ছে গিয়ে কি টি এর মানটা বাড়াচ্ছি, ধরো টি এর মান প্রথমে 0 বসাইছি, তাহলে তো হচ্ছে আসলে কি সাইন অনুপাতের মান হবে কত 0। তাহলে এই যে হচ্ছে আমাদের সাইন অনুপাতের মান 0, ঠিক আছে। আমাদের টি এর মান 0 মানে সাইন অনুপাতের মান 0 হয়েছে, মানে ত্বরণের মান 0। পরে যখন আমি টি এর মানটা বাড়াচ্ছি, ধরো হচ্ছে টি এর মান এরকম একটা বসেছি যে সাইন অনুপাতের যে ভ্যালুটা সেটা 3 ডিগ্রি হয়েছে, কিন্তু সামনে একটা মাইনাস থাকার ফলে কিন্তু হয়ে গেছে কত -1/2, যে কারণে আমাদের এই গ্রাফটা কিন্তু নিচের দিকে চলা স্টার্ট করছে এবং হচ্ছে ধীরে ধীরে তারপর উপরে উঠছে। মানে এরকমভাবে আসলে আমরা গ্রাফগুলো এখান থেকেই শিখে ফেলতে পারি বা হচ্ছে গিয়ে ড্র করতে পারি। এখন ঘটনা হচ্ছে গিয়ে গ্রাফের চেহারা যে এরকম বা হচ্ছে এরকমভাবে ড্র করতে হবে, ব্যাপারটা মোটেও এরকম না। তোমাদের যদি রিটেনে আসে তাহলে হচ্ছে তুমি এরকমভাবে অ্যানালাইসিস করবে বা বক্স করে হয়তো ড্র করবা, কিন্তু অ্যাকচুয়ালি আমাদের যে সহজ স্পন্দন গতির রাশিগুলোর সাথে আমরা পরিচিত হয়েছিলাম, সেখান থেকেই কিন্তু আমাদের গ্রাফ এঁকে ফেলানো যায়। কীভাবে একটু খেয়াল করে চলো আমরা একটু দেখি। এই ব্যাপারটা ক্লিয়ার হয়েছে কিনা সেটা বলো, যদি হচ্ছে ক্লিয়ার না হয়ে থাকো তাহলে আবার একটু পজ করে দেখতে পারো। মানে এগুলো খুবই সিম্পল জিনিস আর কি, বিভিন্নভাবে আসতে পারে কিন্তু ব্যাপারগুলো খুবই ইজি। তো যে ব্যাপারটা বলতে চাচ্ছিলাম যে আমরা গ্রাফ আসলে কীভাবে নর্মালি অঙ্কন করে ফেলতে পারি আমাদের কমন সেন্স থেকে যে আমরা গ্রাফগুলো অঙ্কন করি, ওইটাও খুবই সিম্পল। আমাকে যদি বলা হয় তোমাকে সময়ের সাথে, ঠিক আছে, এক্স অক্ষ বরাবর থাকবে হচ্ছে তোমার সময়, আর এই অক্ষ বরাবর থাকবে হচ্ছে তোমার সরণ। তো গ্রাফটা অঙ্কন করো। আর আমাদের কোণাটা হচ্ছে আমি যখন থেকে পর্যবেক্ষণ করা শুরু করছিলাম তখন সে ছিল হচ্ছে মূলবিন্দুতে। তাহলে মূলবিন্দু থেকে যদি তাকে আমি পর্যবেক্ষণ করা শুরু করি, তাহলে ব্যাপারটা আমি বলবো কীভাবে। এখানে দেখো আমরা বলবো হচ্ছে মূলবিন্দুতে তার যে হচ্ছে সরণটা, সেই সরণটা কত 0। মূলবিন্দুতে তার সরণ কত 0, কারণ আমি এখানে সাম্যবিন্দু যেটা, সাম্যবিন্দু থেকেই তো আমরা সরণটা কাউন্ট করি। তাহলে সময় যত যাবে, সময় আমি হচ্ছে কি একদম মূলবিন্দু থেকে স্টপওয়াচ চালু করছি, তাহলে সময় যত যাবে বা বাড়বে আমার হচ্ছে গিয়ে কি কোণার সরণটা ওই যে এরকমভাবে বাড়তেছে। আমি এরকমভাবে হচ্ছে গিয়ে কি পজিটিভ দিকটা ধরছি, যে হচ্ছে কি কোণার শুরুতে পজিটিভ দিকে আর কি যাচ্ছিল, ঠিক আছে। এরকমভাবে আমি সব কিছু হচ্ছে চিন্তা করলাম। তো তাহলে হচ্ছে সময় যত যাবে তত হচ্ছে তোমার কোণার সরণ বাড়বে, তারপর সময় আরও যাবে, আবার হচ্ছে সরণ কমবে, কমে এসে আবার 0 হবে, তারপর কোণাটা নেগেটিভ দিকে যাবে, ঠিক আছে। তারপরে আবার হচ্ছে সময় যাবে, আবার হচ্ছে গিয়ে কি সরণ কমে আবার সে মূল বিন্দুতে ফেরত আসবে। মানে এভাবেই তো হচ্ছে পুনঃচক্রটা হয়। তাহলে দেখো আমাদের গ্রাফটা দেখতেও কিন্তু আসলে এই যে এরকমই, এই যে এরকম। এখানে খেয়াল করো যে আমার হচ্ছে গিয়ে শুরুতে হচ্ছে সময় ছিল 0, তাহলে হচ্ছে আমার কোণার সরণ 0, তারপর সময় একটু গেছে সরণ বাড়ছে, সময় একটু গেছে সরণ আরও বাড়ছে, ঠিক আছে। এরকমভাবে দাপে দাপে আসলে হচ্ছে আমরা ব্যাপারগুলো এরকমভাবে নিচ থেকে ড্র করে ফেলতে পারি। তুমি কয়েকটা পয়েন্ট আবার হচ্ছে একটু মাথায় রাখতে পারো। এটা হচ্ছে তোমার T/4 পর্যায়কালের 4/1 এখানে হচ্ছে তোমার T/2 T/3, ঠিক আছে, T/3, আর এটা হচ্ছে তোমার টি। তুমি যদি হচ্ছে যে ওইখানে সাইনের যে হচ্ছে কি ইকুয়েশনটা, সেখানে ওই মানগুলো বসে আসলে সেম জিনিসটাই পাবা, একদম সেম টু সেম জিনিসটাই পাবা, ঠিক আছে। মানে কোনো হচ্ছে ভুল বা হচ্ছে হেসিটেশনের কোনো কিছু নেই, কনফিউশনের কোনো কিছু নেই, জাস্ট এই মানগুলাই পাবা। তো দেখো এই গ্রাফটায় যদি একটু ভিন্নভাবেও আসতো, যে হচ্ছে তুমি যেখান থেকে টাইম কাউন্ট করা শুরু করছো ওই মুহূর্তে কোনোটা মূলবিন্দুতেই ছিল, কিন্তু সরণটা তখন নেগেটিভ দিকে ছিল আর কি, সরণটা তখন মানে নেগেটিভ দিকে কোনোটা আসা শুরু করছিল, যেদিকে আমার সরণটা নেগেটিভ ধরতেছি বা বিবেচনা করছিলাম ওই দিকে আসতেছিল, তখন হচ্ছে গ্রাফটা দেখতে কেমন হবে। তখন আমরা একই সাথে এখানে সবগুলো আর কি আলোচনা করে ফেলতেছি, ঠিক আছে। তাহলে তখন হচ্ছে তোমার গ্রাফটা দেখতে হয়তো এই যে এরকম,
ঠিক আছে। সময় গণনা শুরুতে হচ্ছে তোমার কণার অবস্থান ছিল মূল বিন্দুতে বা সাম্য বিন্দুতে, তারপর হচ্ছে সময় একটু বাড়ছে তখন সরণটা নেগেটিভ, আরও বাড়ছে সরণ নেগেটিভ, মানে এরকমভাবে ধাপে ধাপে আসলে এই ব্যাপারগুলো হচ্ছে আমরা আঁকতে পারি। জাস্ট তোমার কোনো ত্রিকোণমিতিক অনুপাতের কোনো ইস্যু যে আঁকতে হবে, বক্স আঁকতে হবে এরকম না, তুমি ফ্রি হ্যান্ডে অঙ্কন করে ফেলতে পারো, এগুলো কোনো ম্যাটারই না। ঠিক আছে, তো আশা করি ব্যাপারটা বুঝতে পারছো। ঠিক একইভাবে এখন যদি তোমাকে বলা হয় যে তুমি ওইরকম বক্স না করে তোমাকে যদি জাস্ট ফ্রি হ্যান্ডে বলা হয় বা তোমার নিজের কমন সেন্স থেকে ব্যাগের গ্রাফটা অঙ্কন করো, সেটা দেখতে কেমন হবে, তাহলে সেটাও খুবই সিম্পলি অঙ্কন করে ফেলতে পারবা। যখন মূল বিন্দুতে থাকে তখন তার বেগ থাকে কি ম্যাক্সিমাম, ঠিক আছে, বেগটা থাকে কি ম্যাক্সিমাম। তাহলে মূল বিন্দুতে যখন আসে ধরো হচ্ছে পজিটিভ দিকে যাচ্ছিল আসলে কোণাটা, তখন তার যে হচ্ছে গিয়ে বেগটা থাকবে ম্যাক্সিমাম, এবং হচ্ছে গিয়ে কি আর একটু সামনে যখন যাবে মানে একটু সময় যখন যাবে তখন বেগটা কিন্তু ধীরে ধীরে কমবে, বেগটা কি ধীরে ধীরে কমবে, আর তার বেগের ডিরেকশনটা তখন কোন দিকে, ডান দিকেই কিন্তু, ঠিক আছে, বেগের ডিরেকশনটা ডান দিকে মানে পজিটিভ দিকেই, তবে হচ্ছে ম্যাক্সিমাম বেগটা ধীরে ধীরে কমে আসতেছে। ঠিক আছে, তার মানে এটার গ্রাফটা দেখতে কেমন হবে, এটার গ্রাফটা দেখতে হবে তোমার এরকম যে এই যে এই পয়েন্ট আমি ধরলাম এখানে ওমেগার ভ্যালুটা হচ্ছে আমি ধরলাম 1, ঠিক আছে, ওমেগার ভ্যালুটা আমরা এখানে 1 ধরতেছি, যে কারণে সবই একই লেভেল থেকে আমরা অঙ্কন করতে পারি, মানে যেটা মিনিমাম নামবে তাহলে ও হচ্ছে মিনিমাম এতটুকু নামবে, ঠিক একইভাবে হচ্ছে এখানে এতটুকু নামবে। ওকে, তো আমি যদি এখন বেগের গ্রাফটা অঙ্কন করি তাহলে হচ্ছে বেগ শুরুতে ছিল অনেক বেশি, তাহলে যে বেশি বেগ থেকে তারপর কমে আসবে, মানে এই যে এরকম আর কি দেখতে হবে। তো যাই হোক, এটা হচ্ছে বেগের জন্য। ঠিক একইভাবে ত্বরণের জন্য কি হবে, সেম জিনিসই। এখন তোমাকে যদি একটু ঘুরিয়ে পেঁচিয়ে বলে কোনো সমস্যা নেই, তুমি নিজের মতো করে ড্র করতে পারবা। ঠিক আছে, তো এরকমভাবে তোমার গ্রাফগুলো আসতে পারে। এটা আমি মুছে দিই। তো আশা করি এই ব্যাপারগুলো বুঝতে পারছো, দেখি সবগুলোই ক্লিয়ার হয়েছে কিনা। এখান থেকে আর একটু হচ্ছে নিজেরা একটু ঠান্ডা মাথায় চিন্তা করো যে কীভাবে আসলে ড্র করা যায়। তুমি বক্স করেও ড্র করবা, এখানে যদি এগুলো ড্র করতে চাও তাহলে যেহেতু আমরা হচ্ছে সময় বলতেছি, সময়ের সাপেক্ষে যদি কখনো আসে আর কি তোমাদের পরীক্ষায়, তো সেই ক্ষেত্রে তুমি 4টা টাইম কনসিডার করতে পারো, যে হচ্ছে তোমার T/4 মানে পর্যায়কালের 4/1 সময়, T/4, তারপর হচ্ছে তোমার T/2, তারপর হচ্ছে তোমার 3T/4, আর এই পাশে তোমার জাস্ট টি। ঠিক আছে, টি, এরকমভাবে ধরে ধরে কাজগুলো করবা। এখানে হচ্ছে আমি 3/T না, এটা 3 না, এটা হচ্ছে তোমার 3T/4। ওকে, তাহলে আশা করি এই ব্যাপারগুলো ক্লিয়ার। তাহলে চলো আমরা পরবর্তী অংশে চলে যাই। মাত্র আমরা যে ব্যাপারগুলো দেখলাম এগুলো মেনলি কিসের ছিল, সময়ের সাপেক্ষে আমাদের হচ্ছে সরণ, বেগ এবং ত্বরণ সেইগুলো কীভাবে চেঞ্জ হতে পারে। ঠিক আছে, ওকে। আর আরেকটা ব্যাপার যেখানে আমি একটু অল্প করে বলছিলাম যে দেখো বেগের হচ্ছে যে গ্রাফটা, এটা আসলে হচ্ছে কতটুকু উঠবে। ঠিক আছে, মানে সরণের থেকে বেশি উপরে উঠবে নাকি কম উপরে উঠবে বা নিচে নামবে, এটা হচ্ছে বুঝতে পারছো কিনা সেটা একটু বলো। তুমি দেখো এক্স তো আসলে হচ্ছে কোনো একটা ভ্যালু, সরণ, যেটা হচ্ছে আমরা বিস্তার পর্যন্ত ম্যাক্সিমাম মান হইতে পারে, তো এটা হচ্ছে তার বিস্তার, এই যে এই ভ্যালুটা এটা হচ্ছে তার বিস্তার পর্যন্ত ভ্যালু, এ পর্যন্ত। ঠিক আছে, এখন দেখো বেগ কিন্তু হচ্ছে আমাদের কজ অনুপাত যেটা, এটা তো থাকবেই, প্লাস হচ্ছে কি এ যেটা, এটাও থাকবে। এই এক্সের মান কিন্তু ম্যাক্সিমাম বিস্তার পর্যন্ত হইতে পারে, কারণ সাইন অনুপাতের মান ম্যাক্সিমাম 1। তাহলে আমাদের বেগের মান যেটা, এটা হচ্ছে কি আমি যদি ওমেগা নাও থাকতো তাহলে আমি বলতাম কি ওমেগা ধরো নেই, তাহলেও আমাদের হচ্ছে বেগের ভ্যালুটা ম্যাক্সিমাম কত হইতে পারতো, এ পর্যন্ত হইতে পারতো, কারণ কজ অনুপাতের মানও ম্যাক্সিমাম 1। তাহলে এটার সাথে আবার গুণন আকারে আছে কি আছে, ওমেগা আছে। তাহলে ওমেগার মান যদি হচ্ছে গ্রেটার দেন 1 থাকে, তাহলে হচ্ছে আমাদের বেগের যে মানটা এটা হচ্ছে গিয়ে গ্রেটার দেন এ হবে, মানে বিস্তারের থেকেও বেশি হবে। ওমেগার মান যদি গ্রেটার দেন 1 হয় তাহলে 1-এর সাথে কি আমাদের এ গুণন, তাহলে আমাদের বিস্তারের থেকে বেশি মান হবে কি বেগের। যদি হচ্ছে ওমেগার মান লেস দেন 1 হয় তার মানে হচ্ছে বিস্তারের থেকে কম মান হবে বেগের। ঠিক আছে, মানে ম্যাক্সিমাম মান যেটা আর কি। তাহলে আমাদের যদি সরণ হয় বিস্তার পর্যন্ত, মানে ধরো 5, তাহলে হচ্ছে বেগের মান গ্রেটার দেন যদি ওমেগা 1 হয় তাহলে সেই ক্ষেত্রে ওইটা হয়তো কি 5-এর থেকে বেশি হবে। যদি ওমেগা ইকুয়াল 1 হয় তাহলে হচ্ছে আমাদের বেগের মানটা ম্যাক্সিমাম 5ই হবে, এর থেকে বেশি হবে না। যে কারণে আমাদের হচ্ছে যে ম্যাক্সিমাম যে ভেলোসিটিটা এটা হচ্ছে কি তোমার এই বরাবর থাকতো। আর যদি আমাদের ওমেগার মানটা লেস দেন 1 হয় তো সেই ক্ষেত্রে হচ্ছে আমাদের যে গ্রাফটা, সেই গ্রাফটা ওই যে আমাদের সরণের থেকেও কিছুটা হচ্ছে মান কম হবে আর কি। বেগের যে ম্যাক্সিমাম মানটা সেটা হচ্ছে গিয়ে সরণের ম্যাক্সিমাম মান থেকেও কম হবে। ঠিক একইভাবে হচ্ছে আমাদের এর জন্য, ত্বরণের জন্য। ঠিক আছে, ওকে। তাহলে চলো আমরা পরবর্তী অংশে চলে যাই। পরবর্তী অংশ হচ্ছে আমাদের দশার সাপেক্ষে। তাইলে টি এর সাপেক্ষে আর দশার সাপেক্ষে যে গ্রাফ, এটা প্রায় হচ্ছে সেম টু সেম, তবে একটু হচ্ছে কিঞ্চিত পার্থক্য আছে, যে আমাদের সময়ের যে গ্রাফটা এটা কিন্তু আমি আনলিমিটেড টাইম পর্যন্ত ধরো 2 ঘন্টা 4 ঘন্টা পর্যন্ত পর্যবেক্ষণ করতে পারি কোনাটাকে, কিন্তু দশার জন্য জাস্ট হচ্ছে আমরা 360 ডিগ্রি পর্যন্ত হচ্ছে পর্যবেক্ষণ করলেই ইনাফ। ঠিক আছে, যদিও ওইখানেও যে কোনো একটা পর্যায়কাল আমাদের হচ্ছে গিয়ে মানে যদি
আমি পর্যবেক্ষণ করি সেটাই ইনাফ হয়, কারণ পরবর্তী যে অংশগুলো সেই অংশগুলো জাস্ট হচ্ছে গিয়ে রিপিট হয়, রিপিট, ঠিক আছে। তো এখানে আমাদের হচ্ছে গিয়ে একদম এরকমভাবে যদি আমরা দেখাই যে সরণটা আসলে হচ্ছে তোমার কি এ সাইন ওমেগা টি প্লাস ডেল্টা, বা আমি জাস্ট এখানে ওমেগা টি লিখলাম। তো এই ওমেগা টি বা ওমেগা টি প্লাস ডেল্টা এই পুরাটাকে আমরা বলতেছি কি দশা, এই পুরাটাকে আমরা কি বলতেছি দশা বলতেছি। তাহলে আমি যদি এই দশা বা দশা কোণ যেটাই তুমি বলো, তাহলে আমরা যদি এরকমভাবে হচ্ছে গিয়ে গ্রাফ অঙ্কন করি যে হচ্ছে এক্স অক্ষ বরাবর আমি দশা বসাচ্ছি, ওয়াই অক্ষ বরাবর ধরো হচ্ছে আমার সরণ, ঠিক আছে, ওয়াই অক্ষ বরাবর হচ্ছে আমাদের সরণ, এক্স অক্ষ বরাবর হচ্ছে আমার দশা। এরকমভাবে যদি হচ্ছে আমি একটা গ্রাফ অঙ্কন করি তাহলে সেম টু সেম সাইনের গ্রাফটা হবে, সেম হচ্ছে সাইনের গ্রাফ, সাথে জাস্ট এ গুণন, তার মানে ধরো হচ্ছে সাইনের মান যেখানে ম্যাক্সিমাম 1 হইতো, এখানে হচ্ছে গিয়ে কি এ সহ ধরো এর ভ্যালু যদি 10 হয়, তাহলে সেই ক্ষেত্রে জাস্ট হচ্ছে এখানে তোমার যে ভ্যালুটা হবে সেটা আসলে 10, আর কোনো কিছুই না। ঠিক একইভাবে আমি যদি এখানে বেগ বসাই, ওই অক্ষ বরাবর বেগ, আর এখানে হচ্ছে দশা, তাহলে সেম টু সেম জিনিসই আমরা পাবো, মানে কজের যে গ্রাফটা সেই গ্রাফটাই আমরা পাবো, জাস্ট হচ্ছে গিয়ে একটু বড় হবে, মানে উঁচু হবে অথবা একটু নিচু হবে, মানে সংকুচিত হবে অথবা একটু প্রসারিত হবে এই গ্রাফটা। কারণ এখানে এর যে ভ্যালুটা, এই ভ্যালুটার জন্য আমাদের এখানে তো আমরা ভ্যালুগুলো পাবোই, ধরো হচ্ছে গিয়ে এখানে তো ম্যাক্সিমাম 1 পাবো, মিনিমাম -1 পাবো, ঠিক আছে, 1 থেকে -1 মধ্যে হচ্ছে মানগুলো পাবো, আর এর সাথে সেটা গুণন করলে ওই এ আর কি জাস্ট এ নিজের ভ্যালু দিয়ে সংখ্যাটাকে একটু বড় করবে অথবা ছোটো করবে, মানে গ্রাফটা হয়তো এই পর্যন্ত উঠবে অথবা হচ্ছে কি একটু নিচে নামবে, মানে সেম জিনিসই। কিন্তু সাইন এবং হচ্ছে কোসাইনের গ্রাফগুলো এগুলো জানা থাকলে মোটামুটি আমরা হচ্ছে গিয়ে এই দশার যে গ্রাফগুলো দশার সাপেক্ষে সেইগুলো হচ্ছে আমরা নির্ণয় করে ফেলতে পারবো, ঠিক আছে। ওকে, ঠিক আছে। তোমাদের যদি বলা হয় ত্বরণ, তাহলে ত্বরণের গ্রাফটা তোমরা একটু অঙ্কন করে ফেলবা। এখানে মেইনলি হচ্ছে আমি দুইটা আলোচনা করেই দিলাম, তারপর হচ্ছে ত্বরণের গ্রাফটা তোমরা কেমন হবে সেটা হচ্ছে তোমরা একটু এঁকে ফেলবা। তারপরে চলো আমরা দেখি, সেটা হচ্ছে আমাদের সরণের সাপেক্ষে। এখন এই জিনিসটা একটু হচ্ছে কনসেপচুয়াল, এখান থেকে যদি এমসিকিউ আসে তাহলে আমরা হয়তো প্রথম থেকে মানে সলভ করাটা একটু হয়তো কঠিনও লাগতে পারে। তো চলো এই ব্যাপারগুলো হচ্ছে আমরা একটু ডিটেলসে দেখে ফেলি যাতে তোমাদের কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যায়। তো তুমি যদি বেগ, আগে আমরা দেখছি হচ্ছে গিয়ে এক্স অক্ষ বরাবর ছিল একবার সময় আর একবার ছিল হচ্ছে তোমার কি দশা। এখন আমরা এক্স অক্ষ বরাবর দেখাচ্ছি সরণ, আর ওয়াই অক্ষ বরাবর একবার দেখাচ্ছি বেগ আর একবার দেখাচ্ছি ত্বরণ। তাইলে একটু চলো তো দেখি আমরা হচ্ছে বেগের যে সমীকরণটা ছিল বা সূত্রটা ছিল সেই সূত্রটা দেখতে কেমন ছিল একটু খেয়াল করো তো। আমরা হচ্ছে গিয়ে সহজ স্পন্দন গতির জন্য বেগের যে সূত্রটা ছিল সেটা ছিল আমাদের ওমেগা √(s² - x²). তো এটা কিন্তু এখন আমাদের আর সাইন অথবা কোসাইন ওই রকম অনুপাত লাগতেছে না। এই ধরনের যে গ্রাফগুলা, এই গ্রাফগুলো হচ্ছে আমরা ওই যে গ্রাফের যে ক্লাস, মানে হচ্ছে সমীকরণ থেকে গ্রাফের চেহারা কেমন হবে সেই রিলেটেড ব্যাপার থেকে আমরা সলভ করে ফেলতে পারি। তাহলে আমি যদি এটাকে উভয় পাশে হচ্ছে একটু বড় করে দিই, তাহলে আমরা পাবো b² ওমেগা স্কোয়ার যদি আমরা করি তাহলে এটা আসলে একটা কনস্ট্যান্টই হবে। তো আমি কনস্ট্যান্ট লিখলাম, তাহলে কনস্ট্যান্ট s² - x²। এখানে তো একটা ব্র্যাকেট আছে, আর আমি যদি √() তুলে দিই তাহলে আসলে হচ্ছে গিয়ে কি জাস্ট গুণন হয়ে যাবে, ঠিক আছে। তাহলে হচ্ছে আমাদের k² মাইনাস থাকবে তোমার হচ্ছে গিয়ে কি k(x²). তাহলে এ যেহেতু একটা কনস্ট্যান্ট, তার মানে ফাইনালি আমরা এটাকে এরকমভাবে লিখতে পারি, যে b² + kx², b² + kx² ইকুয়াল তোমার হচ্ছে গিয়ে এটা একটা কনস্ট্যান্ট, ঠিক আছে। মানে k² এটা তো আসলে একটা কনস্ট্যান্টই হবে। তো দুইটা কনস্ট্যান্টই কিন্তু সেম না, এটাকে তুমি k ড্যাশ দাও তাহলে ব্যাপারটা একটু সুন্দর হবে। এটাকে k ড্যাশ দিলাম আমরা, ঠিক আছে। এটা জাস্ট k, আর এটা হচ্ছে k² করলে যে হচ্ছে গিয়ে কি কনস্ট্যান্টটা হয় সেই কনস্ট্যান্ট, মানে যেটাকে আমরা k ড্যাশ ধরছি। তাহলে এটা একটু খেয়াল করো, এটা আসলে হচ্ছে গিয়ে কি কিসের ইকুয়েশন বলতো, এটা আসলে হচ্ছে পরাবৃত্তের উপবৃত্ত, পরাবৃত্ত না উপবৃত্ত, এখানে দেখতেই পারতেছো যে উপবৃত্ত। তো এটা হচ্ছে তোমাদের উপবৃত্তের গ্রাফ, ঠিক আছে, বা উপবৃত্তের সমীকরণ। এই যে সমীকরণটা এটা হচ্ছে উপবৃত্তের সমীকরণ, আমরা হচ্ছে গিয়ে পড়ছি ম্যাথ সেকেন্ড পেপারে। তো এখন এই উপবৃত্তের যে গ্রাফটা সেই গ্রাফটা অ্যাকচুয়ালি আসলে হচ্ছে এই বেগ বনাম সরণের গ্রাফ। তো তোমাকে যদি বলা হয় এই গ্রাফগুলো কখন দেখতে কেমন হবে, তো এখানে আসলে হচ্ছে বিভিন্ন ধরনের কেস হইতে পারে। কেমন ধরনের কেস হইতে পারে, ধরো আমাদের এই যে কনস্ট্যান্টটা, এই কনস্ট্যান্টের মান যদি 1 হয়, ঠিক আছে, 1 যদি হয় তাহলে আমি এই ওয়াই অক্ষ বরাবর যেহেতু বেগ লিখতেছি তাহলে আমি লিখতে পারি হচ্ছে গিয়ে কি y² + kx² ইকুয়াল k ড্যাশ। তাহলে একটু খেয়াল করো, আমাদের যদি এই গ্রাফটা এরকমভাবে চিন্তা করি যে k এর মানটা 1, k এর মানটা যদি 1 হয় তাহলে আমাদের x² এবং হচ্ছে y² দুইটা সহগী কি সেম হয়ে যাচ্ছে, মানে 1 হয়ে যাচ্ছে। সেই ক্ষেত্রে এটা হচ্ছে আমাদের একটা বৃত্ত হবে, এই গ্রাফটা হবে একদম বৃত্তাকার। তাহলে এটাই আমি লিখছি হচ্ছে ওমেগার মানটা যদি 1 হয়, তাহলে এই k আসলে k ছিল, এই kটাকে আমরা হচ্ছে গিয়ে কি ওমেগা যেটা
ওমেগাটাকে হচ্ছে কি ওমেগা স্কোয়ারটাকে আমি কে বলছিলাম, ঠিক আছে, ওমেগা স্কোয়ারটাকে আমি বলছিলাম কে। তাহলে এই কে এর মান যদি 1 হয় তার মানে মিন করতেছে আসলে কি ওমেগা স্কোয়ারের মানটা 1, তার মানে ওমেগার মানও 1। তো ওমেগার মান যদি 1 হয়, ওমেগার মান যদি 1 হয় সেই ক্ষেত্রে কে এর ভ্যালুটা, বা তোমার যদি কষ্ট লাগে বা একটু হচ্ছে বুঝতে সমস্যা হয়, এই কেটাকে তুমি এখানে ওমেগা স্কোয়ারই লিখতে পারো, ঠিক আছে। কারণ দেখো এই যে আমাদের ওমেগা স্কোয়ার বর্গ করে যে কেটা আসছিল, এই কেটা আসলে হচ্ছে কি ওমেগা স্কোয়ারের সমতুল্য মান, কারণ বর্গ করছি ওমেগা স্কোয়ার হয়েছিল সেটাকে আমি কে বিবেচনা করছি। তাহলে ওমেগার মান যদি 1 হয় তো সেটা আসলে একদম হচ্ছে বৃত্তাকার গ্রাফ হবে। ওমেগার মানটা যদি তোমার হচ্ছে গিয়ে কি গ্রেটার দেন 1 হয়, তাহলে দেখো এটা আসলে হচ্ছে গিয়ে কি আমাদের ওই যে পরাবৃত্তের যে গ্রাফটা, সরি পরাবৃত্ত না, বারবার পরাবৃত্ত বলতেছি, মানে উপবৃত্তের গ্রাফে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল কি ছিল 1 ছিল। তো এক্স স্কোয়ারের নিচে যদি বড়টা থাকতো, এক্স স্কোয়ারের নিচে যদি বড় ভ্যালু থাকতো, তো সেটাকে হচ্ছে আমরা কি বলতাম যে হচ্ছে কি আমাদের এক্স অক্ষ বরাবর আসলে হচ্ছে গ্রাফটা আমাদের প্রসারিত, বা হচ্ছে কি পরাবৃত্তটা এক্স অক্ষ বরাবর প্রসারিত। তাহলে দেখো এই এক্সের নিচে বড় মান থাকার শর্তটা কি, দুইটার নিচেই তো এই কে ড্যাশটা আসবে, এটা নিচেও কে ড্যাশটা আসবে, এটা নিচেও কে ড্যাশটা আসবে। তাহলে যেহেতু এখানে একটা কে আছে, অলরেডি একটা কে আছে, এখন এই কে এর মানটা যদি হচ্ছে গিয়ে একের থেকে বড় হয়, ঠিক আছে, তাহলে কাটাকাটি করে তো আসলে হচ্ছে গিয়ে কি এই এক্স এর ভ্যালুটা যে কি হয়ে যাবে, ছোট হয়ে যাবে। তাহলে আমাদের কে এর মানটা যদি হচ্ছে গ্রেটার দেন 1 থাকে, তার মানে হচ্ছে আমাদের গ্রাফটা অক্ষ বরাবর প্রসারিত থাকবে। তাহলে একটু খেয়াল করো যে এই গ্রাফটা কিন্তু অক্ষ বরাবর বেশি লম্বা, এই যে এই গ্রাফটা অক্ষ বরাবর বেশি লম্বা, এই ক্ষেত্রে হচ্ছে ওমেগার যে ভ্যালুটা সেটা হবে গ্রেটার দেন 1। আর যদি কে এর মানটা তোমার লেস দেন 1 হয়, তো সেই ক্ষেত্রে হচ্ছে গ্রাফটা হবে কি এক্স অক্ষ বরাবর প্রসারিত, সেই ক্ষেত্রে এক্স এর নিচে যে ভ্যালুটা সেটা থাকবে তোমার বড়। একটু খেয়াল করো এটা কিভাবে আসছে, আমি একটু বলে দেই। তোমাদের গ্রাফটা আমি এই ওমেগার মাধ্যমে প্রকাশ করি। তাহলে ওমেগার মাধ্যমে প্রকাশ করলে থাকবে ওমেগা স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল এই কে ড্যাশ যেটা ছিল সেটা ছিল ওমেগা স্কোয়ার স্কোয়ার। তাহলে আমি যদি চিন্তা করি ও এ পাশে যদি মানে এক্সকেও আমি হচ্ছে ওমেগা স্কোয়ার দ্বারা ভাগ করছি, ওয়াই স্কোয়ারকেও হচ্ছে গিয়ে আমি ওমেগা স্কোয়ার দ্বারা ভাগ করছি, তাহলে এই পাশে হয়ে যাবে 1, এই পাশে হয়ে যাবে 1, আর এই পাশে থাকবে হচ্ছে কি ওমেগা স্কোয়ার, আর এখানেও থাকবে হচ্ছে তোমার ওমেগা স্কোয়ার। ঠিক আছে, তাহলে এই অংশে দেখো এই যে এই অংশটা এখানে ওমেগা স্কোয়ার কাটাকাটি চলে গেল। তাহলে এই এক্স স্কোয়ারের নিচে তো অলওয়েজ কি স্কোয়ার থাকতেছে, ওয়াই স্কোয়ারের নিচেও কি স্কোয়ার থাকতেছে। আমাদের শর্তটা ছিল কি যদি এক্স এর নিচে বড় ভ্যালু থাকে তাহলে হচ্ছে তোমার কি এক্স বরাবর প্রসারিত থাকবে গ্রাফটা, ওয়াই এর নিচে যদি হচ্ছে বড় ভ্যালু থাকে তাহলে ওয়াই বরাবর প্রসারিত থাকবে। তাইলে এই এখানেও স্কোয়ার আছে, এখানেও স্কোয়ার আছে, তার মানে ইজি করে আমি বলতে পারি এই ওমেগার উপর ডিপেন্ড করতেছে আসলে হচ্ছে কি এক্স এর নিচে বড় মান থাকবে নাকি হচ্ছে ওয়াই এর নিচে বড় মান থাকবে। ঠিক আছে, তাহলে এই ওমেগার মানটা যদি তোমার হচ্ছে গ্রেটার দেন 1 হয়, ঠিক আছে, একের থেকে বড় হয়, তাহলে দেখা যাবে হচ্ছে কি ওয়াই এর নিচে তোমার বড় মান থাকতেছে। ঠিক আছে, কারণ এই ক্ষেত্রে তো তোমার হচ্ছে কি স্কোয়ার তো ছিলই, এখানে মনে 1 আছে, তাহলে এটা যদি হচ্ছে ওমেগা স্কোয়ারের মানটা গ্রেটার দেন 1 হয়, ধরো 2, সেই ক্ষেত্রে ওয়ার নিচে বড় ভ্যালু চলে আসতেছে, মানে 4 চলে আসতেছে। তাহলে এটা কি বলছি যে হচ্ছে কি ওমেগার মান যদি গ্রেটার দেন 1 থাকে তো সেই ক্ষেত্রে হচ্ছে যে ওয়াই অক্ষ বরাবর প্রসারিত, আর যে এখানে ওমেগার মানটা লেস দেন 1 থাকে সেই ক্ষেত্রে স্কোয়ার করলে কি ওয়াইয়ের নিচে ছোটো মান থাকতেছে। ঠিক আছে, তো ওয়াইয়ের নিচে ছোটো মান মানে কি এক্সের নিচে বড় মান, তাহলে হচ্ছে গ্রাফটা তোমার হচ্ছে কি এক্স অক্ষ বরাবর প্রসারিত। তো এইভাবে আসলে আমরা গ্রাফগুলো ড্র করব। তারপরে দেখো একটা ব্যাপার বলছি, যদি অনলি পরম মান থাকে বা তোমাকে বললো জাস্ট হচ্ছে বেগের আমাদের নেগেটিভ মান চিন্তা করতে হবে না, কারণ আমরা জানি সহজ স্পন্দন গতির জন্য হচ্ছে গিয়ে কি এক সময় বেগের মান পজিটিভ থাকে, অন্য সময় হচ্ছে গিয়ে কি নেগেটিভ। তাহলে আমি যদি নেগেটিভ মানটা জাস্ট চিন্তা না করি, জাস্ট হচ্ছে পজিটিভ মানটা আমি চিন্তা করি, তাহলে আমাদের নিচের যে অংশগুলো মানে এই নিচের অংশগুলো আর হবে না, মানে এই ব্যাপারগুলো হচ্ছে আমাদের মুছে দিলেই হবে, মানে জাস্ট হচ্ছে গ্রাফটা দেখতে তখন এই যে এরকম। ঠিক আছে, তো তোমাদের যখন যেভাবে প্রয়োজন সেরকমভাবেই ড্র করবা। তারপরে চলো আমরা চলে যাই সরণের সাথে হচ্ছে ত্বরণের যে গ্রাফটা সেটা দেখতে কেমন হয় বা সেটা আমরা কীভাবে ড্র করব। তাহলে এই সূত্রটা একটু খেয়াল করো, এই সূত্রটা কেমন ছিল, এই ইকুয়াল ছিল হচ্ছে আমাদের মাইনাস ওমেগা স্কোয়ার এক্স, এটা ছিল সর্বোচ্চ ভ্যালুটা আমরা এ লিখে রাখছি। তাহলে দেখো এখানে আমাদের যে হচ্ছে সূত্রটা সেটা হচ্ছে এ ইকুয়াল মাইনাস ওমেগা স্কোয়ার এক্স। তো এখানে আমাদের এই গ্রাফটা যদি একটু চিন্তা করি এই গ্রাফটা দেখতে কেমন হবে, তাহলে আমি যদি ওয়াই অক্ষ বরাবর এ বসাই তাহলে একে আমি রিপ্লেস করতে পারি ওয়াই দ্বারা, আর মাইনাস এম এক্স, ওমেগা স্কোয়ারকে আমি কনস্ট্যান্ট ধরতেছি, তার মানে মাইনাস এম, আর এক্স হচ্ছে কি এক্স অক্ষ বরাবর যে সরণটা বসাচ্ছি সেটা। তাহলে আমাদের মূল বিন্দুগামী একটা সরলরেখা হবে, যে রেখার ডাল হবে তোমার নেগেটিভ। ঠিক আছে, তার মানে দেখো এই যে নেগেটিভ রেখা, এই যে এই প্রত্যেকটা রেখা আমরা যেখানে ড্র করছি এইটা প্রত্যেকটা রেখার ডাল কিন্তু নেগেটিভ, কারণ সবগুলো এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে কত কোণ উৎপন্ন করছে 90+ কোণ উৎপন্ন করছে, তার মানে এই রেখাগুলোর ডাল হচ্ছে নেগেটিভ।
আর হচ্ছে মূলবিন্দুগামী। তাহলে গ্রাফগুলো দেখতে এরকম হবে, ত্বরণ বনাম সরণ গ্রাফগুলো দেখতে এরকম হবে। তো এখানেও কিন্তু সেম জিনিস, আমাদের 3 ধরনের গ্রাফ কিন্তু আমরা পেতে পারি। যদি ওমেগার মানটা আমাদের একদম সমান 1 হয়, ঠিক আছে, ওমেগার মানটা যদি তোমার কি হয় সমান 1 হয়, এটাও তুমি চিন্তা করতে পারো কিভাবে, ওই যে আমাদের ছেদকাকার যে সমীকরণ, সেই সমীকরণের মাধ্যমে চিন্তা করতে পারো। তো এত জটিল আমি না গেলাম, ধরো আমি যদি চিন্তা করি এরকমভাবে যে এখানে ওমেগা স্কোয়ার যেটা, এটার মানটাই তো আসলে কী ছিল, ডালের মান ছিল, মানে হচ্ছে তোমার কী ছিল, ডালের মান ছিল, যেটা আসলে একদম কনস্ট্যান্ট, একটা সরলরেখার জন্য একটা ডাল হচ্ছে কনস্ট্যান্ট। এখন তোমার যদি এখানে এই ওমেগা স্কোয়ারের মান, আমি আগে ওমেগা চিন্তা করি, যে ওমেগার মানটা যদি তোমার কি হয় 1 হয়, তাহলে ওমেগা স্কোয়ারের মান আসলে কত 1, তাহলে এই রেখার ডালও কত 1। তুমি জাস্ট ডালের সাথে চিন্তা করো, নেগেটিভ পজিটিভ এগুলো চিন্তা করতে হবে না, কারণ এখানে সবগুলো রেখার ডাল তো নেগেটিভই হবে। তাহলে আমাদের যেটাকে ডাল বলতেছি, এই ডালের মানটা আসলে কি, এই ডালের মানটা অ্যাকচুয়ালি আসলে ওমেগা স্কোয়ার, ঠিক আছে। তাহলে ওমেগার মানটা যদি তোমার হচ্ছে 1 হয়, তো সেই ক্ষেত্রে তোমার যে রেখাটা হবে সেই রেখাটা একদম হচ্ছে গিয়ে কি 135 ডিগ্রি কোণ উৎপন্ন করবে, ঠিক আছে, বা 45 ডিগ্রি কোণ উৎপন্ন করবে। 45 মানে তোমার হচ্ছে কি, যদি পজিটিভ ডাল হয়তো সেই ক্ষেত্রে 45, যেহেতু নেগেটিভ ডাল সেজন্য 135। তাহলে এই যে আমাদের হচ্ছে গিয়ে গ্রাফটা, সেটা হচ্ছে একটু বেশি কোণ উৎপন্ন করবে, মানে 135 ডিগ্রি কোণ উৎপন্ন করবে। ওমেগার মানটা যদি তোমার হচ্ছে গিয়ে কি লেস দেন 1 হয়, ঠিক আছে, যে লেস দেন যদি 1 হয় ওমেগার মানটা, সেই ক্ষেত্রে তোমার হচ্ছে গিয়ে কি ডালটা কি হবে, ডালটা আরও কম হয়ে যাবে না। তো ডাল যদি একটু কম হয়, তাহলে ওই রেখাটা কি থাকবে, ওই রেখাটা থাকবে তোমার হচ্ছে একটু বেশি হেলানো, মানে হচ্ছে বেশি খাড়া থাকবে না আর কি, মানে এরকম থাকবে আর কি। আর যদি তোমার হচ্ছে ওমেগার মানটা গ্রেটার দেন 1 থাকে, গ্রেটার দেন 1, সেই ক্ষেত্রে হচ্ছে তোমার কি ডালের মান বেড়ে যাবে, কারণ ডাল আসলে হচ্ছে ওমেগা স্কোয়ার, তাহলে ওমেগার মান বেশি মানে কি তোমার ডালও বেশি, তাহলে এই রেখাটা হবে আরও বেশি খাড়া, ঠিক আছে, এই যে আরও বেশি খাড়া। তাহলে এইগুলা এরকম যদি তোমার হচ্ছে গিয়ে ত্বরণ বনাম সরণের গ্রাফ এরকম আসে, এমসিকিউ বলে যে কোনটার ক্ষেত্রে ওমেগার মানটা বেশি হবে বা কম হবে, তুলনা করো, তো সেই ক্ষেত্রে এটা হচ্ছে যেটা বেশি খারাপ তার ওমেগার মান বেশি, যেটা হচ্ছে গিয়ে কি মাঝারি সেটার মান হচ্ছে গিয়ে ওমেগার মান একটু কম, এই ক্ষেত্রে আমরা 1 বিবেচনা করছি। আর যেটা একদম হচ্ছে হেলানো, এটার ক্ষেত্রে ওমেগার মানটা আরও কম। এখন 1ই আমরা এখানে কেন ধরছি, কারণ আমরা এখানে 3টা ভাগে ভাগ করছি, একটা হচ্ছে বড়, একের থেকে বড়, এটা হচ্ছে সমান, একটা হচ্ছে গিয়ে ছোট। তুমি কোথায় 1 হবে না হবে এই ব্যাপারটা কিন্তু এখান থেকেও চিন্তা করতে পারো, যেখানে 1, ঠিক আছে, ওমেগার মান যদি তোমার এখানে 1 হয়, এখানে একটু চিন্তা করো, ওমেগার মানটা যদি তোমার 1 হয়, তাহলে এ সমান কী হবে, এক্স হবে। এ হচ্ছে আমাদের ওই অক্ষ বরাবর, এক্স হচ্ছে তোমার এক্স অক্ষ বরাবর, সেই ক্ষেত্রে তোমার এই যে এক্স অক্ষ বরাবর যতটুকু যাবে ওই অক্ষ বরাবরও ততটুকু যাবে। তোমাকে যদি বলা হয় কোন রেখাটার জন্য ওমেগার মানটা একদম ডিরেক্ট 1, তাহলে আমরা দেখব যে কোন ক্ষেত্রে এক্স অক্ষ বরাবরও আমাদের যতটুকু গেছে ওই অক্ষ বরাবরও ততটুকু গেছে, এই ক্ষেত্রে হচ্ছে ওমেগার মান 1। যদি আমাদের ওমেগার মান 1-এর থেকে বেশি হয়, তো সেই ক্ষেত্রে তোমার কি এর মানে ওয়ের ভ্যালুটা বেশি হবে, কারণ ওয়ের বরাবর আমি কি বসাচ্ছি, এ বসাচ্ছি, ঠিক আছে, তো সেই ক্ষেত্রে এর মানটা বেশি হবে বা ওয়ের মানটা বেশি হবে। তাহলে দেখো যে এখানে আমাদের ওয়ের মানটা কিন্তু বেশি, যে এখানে ওয়ের মানটা বেশি আর এক্স এর মানটা কম, ঠিক আছে। তো দুইটা তুলনা করলে ওয়ের মান বেশি, সেই ক্ষেত্রে হচ্ছে ওমেগার মানটা গ্রেটার দেন 1। আর তুমি এখানে চিন্তা করো, এখানে হচ্ছে গিয়ে ওমেগার মান যদি লেস দেন 1 হয়, তো সেই ক্ষেত্রে এর মানটা হবে তোমার কম, এক্স এর মানটা হবে তোমার বেশি, কারণ এক্স এর সাথে যদি আমি একটা এর থেকে ছোটো সংখ্যা গুণন করি, তাহলে এর মানটা অ্যাকচুয়ালি ছোটো হয়ে যায়। তাহলে দেখো যে এর মান হচ্ছে ছোটো, এক্স এর মানটা হচ্ছে বড়। তো এরকমভাবে তুমি কম্পেয়ার করতে পারো আর কি। তো আশা করি এই ব্যাপারগুলোও ক্লিয়ার। তাই চলো আমরা পরবর্তী অংশে চলে যাই, দেখি আমাদের পরবর্তীতে কী আলোচনা আছে। এখন আমরা দেখবো যে শক্তির নিত্যতা এবং নিত্যতার রিলেটেড যে গ্রাফ বা হচ্ছে শক্তির রিলেটেড যে গ্রাফ, সেই গ্রাফগুলো হচ্ছে আমরা এখানে ক্লিয়ার করে ফেলবো। তাহলে সর্বপ্রথম যে ব্যাপারটা আসে সেটা হচ্ছে আমাদের বিভব শক্তি। তাইলে বিভব শক্তি আসলে যেন কী ছিল, আমরা হচ্ছে একদম ছোটো ক্লাস থেকে পড়ে আসতেছি 9-10 থেকে, যে কোনো একটা বস্তুর তার যে হচ্ছে প্রকৃত অবস্থা থেকে সরিয়ে যদি আমি অন্য অবস্থানে নেই, তাহলে সেই অবস্থানের জন্য যে শক্তিটা জমা হয় সেটাই হচ্ছে তার কি বিভব শক্তি। তাহলে এই ক্ষেত্রে যে ধরনের বিভব শক্তিটা জমা হয় সেটাকে আমরা বলতে হচ্ছে স্থিতিস্থাপক বিভব শক্তি, কারণ এখানে একটা প্রত্যায়নী বল কাজ করে, এই প্রত্যায়নী বলের জন্য আসলে হচ্ছে গিয়ে কি তোমার একটা শক্তি জমা হয়। এই যে সাপোজ এটা হচ্ছে সাম্যবিন্দু, আমাদের হচ্ছে একটা স্প্রিং চিন্তা করতে পারো ভালো করে বোঝার জন্য। তাহলে ধরো এটা হচ্ছে স্প্রিংয়ের সাম্যবিন্দু, তাহলে স্প্রিংটাকে ধরো হচ্ছে গিয়ে আমি টেনে যে এই বরাবর নিয়ে গেলাম সাম্য অবস্থান থেকে, তাহলে অবশ্যই কি এখানে একটা শক্তি জমা হবে। তাহলে এখানে যে শক্তিটা জমা হয় সেটা আসলে হচ্ছে গিয়ে কি স্থিতিস্থাপক বিভব শক্তি বলতে পারো, বা এখানে বলতে পারো হচ্ছে সরলচন্দিত গতির জন্য হচ্ছে কণার বিভব শক্তি, এবং হচ্ছে গিয়ে তুমি একটু সুন্দর করে চিন্তা করতে পারো এটা আসলে একটা পরিবর্তনশীল বলের জন্য সঞ্চিত বিভব শক্তি। পরিবর্তনশীল বলের জন্য, কারণ আমাদের এখানে যে বলটা প্রত্যায়নী যে বলটা এটা কিন্তু সরণের সমানুপাতিক ছিল, সরণের সমানুপাতিক। তাহলে যেহেতু একটা পরিবর্তনশীল বল দ্বারা কাজ, তাহলে একদম টোটালি তুমি এটা স্প্রিংয়ের সাথে চিন্তা করতে পারো। তাহলে স্প্রিংয়ের সাথে যদি আমি চিন্তা করি, তাহলে আমি বলবো কি পরিমাণ বিভব শক্তি জমা হবে, ইপি আমি বলতেছি, ধরো ইপি, তাহলে এটা হচ্ছে আমাদের ইন্টিগ্রেশন করতে হবে, যে ইন্টিগ্রেশন অফ এফ ডিএক্স, যে আমি কি পরিমাণ সরণ ঘটালাম
কণাটার কি পরিমাণ সরণ ঘটালাম, আর আমাদের এই যে বলটা, প্রত্যয়নের যে বলটা, এই বলটাকে হচ্ছে আমাদের কি সরণের ফাংশন রূপে প্রকাশ করতে হবে, করে আমাদের ইন্টিগ্রেশন করতে হবে। ঠিক আছে, তো আমি যদি বলি আমাদের স্প্রিংটা শুরুতে ছিল বা হচ্ছে আমাদের কণাটা শুরুতে ছিল সাম্য অবস্থায়, তাহলে এক্স ইনিশিয়াল বা এক্স ইনিশিয়াল বললাম, আর ফাইনালি আমি ধরলাম হচ্ছে এক্স ফাইনাল। ঠিক আছে, তো ফাইনালি আমরা হচ্ছে এরকমভাবে একটা সূত্র পাই, এফটাকে আমরা লিখতে পারি কে এক্স, কারণ আমরা এখানে শুরু থেকেই পড়ে আসছি যে সহজ স্পন্দন গতির জন্য আমাদের প্রত্যয়নের যে বলটা, এই বলটা হচ্ছে কি সরণের সমানুপাতিক। ঠিক আছে, মাইনাস আমরা এখানে আর কনসিডার করলাম না, তাহলে ফাইনালি দাঁড়ায় হচ্ছে আমাদের কে এক্স, কে হচ্ছে আমাদের কনস্ট্যান্ট, আর ইন্টিগ্রেশন অফ এক্স মানে এক্সকে যদি আমি হচ্ছে যোগজীকরণ করি তাহলে হচ্ছে আমাদের এক্স স্কোয়ার বাই টু, এক্স স্কোয়ার বাই টু। ঠিক আছে, আর তারপরে আমি লিমিটগুলো বসাই, তাহলে সূত্রটা একটু বড় হয়, তো আমি হচ্ছে ধরো বড় সূত্র না বসিয়ে জাস্ট এটা চিন্তা করতে পারি যে হাফ কে এক্স স্কোয়ার, হাফ কে এক্স স্কোয়ার। তাহলে দেখো আমাদের সাম্যাবস্থান থেকে যদি চলা শুরু করে একটা কণা, আর কোনো একটা মোমেন্টে তার যদি অবস্থান হয় ধরো এক্স, এইখানে সাম্যবিন্দু থেকে দূরত্ব ধরো এক্স, তো সেই ক্ষেত্রে তার মধ্যে যে পরিমাণ বিভব শক্তি জমা হয় সেই শক্তিটা হচ্ছে কি হাফ কে এক্স স্কোয়ার। ঠিক আছে, হাফ কে এক্স স্কোয়ার, ইপি সমান তোমার কত, হাফ কে এক্স স্কোয়ার। তো এই সূত্রটা হচ্ছে আমাদের জানা থাকতে হবে। তো এখান থেকে আমি যদি লিমিটিং ভ্যালুগুলো বসাই, আপার লিমিট এবং লোয়ার লিমিট, এটা যদি একটু বসাই তাহলে সূত্রটা দেখতে হয়তো আর একটু অন্যরকম হবে। ধরো কোনটা এখানে ছিল, শুরুতে আমি যেখান থেকে টাইম কাউন্ট করা শুরু করছি বা যেখান থেকে আমি দেখা শুরু করছি, এখানে হচ্ছে ধরো তার ইনিশিয়াল অবস্থানটা, তারপরে ধরো হচ্ছে এক্স ফাইনাল, এটা হচ্ছে তার ফাইনালি এখানে গেছে। তো সেই ক্ষেত্রে সূত্রটা হচ্ছে আমাদের হয়তো এক্স ফাইনাল স্কোয়ার মাইনাস হচ্ছে এক্স ইনিশিয়াল স্কোয়ার। সেই ক্ষেত্রে আমাদের সূত্রটা হয়তো এক্স ফাইনাল স্কোয়ার জাস্ট হাফ কে, তারপরে ব্র্যাকেটে লিখে আমরা হচ্ছে লিখতাম হাফ কে, ব্র্যাকেটে লিখতাম হচ্ছে আমরা এক্স ফাইনাল স্কোয়ার মাইনাস এক্স ইনিশিয়াল স্কোয়ার। তো যাই হোক, আপাতত আমাদের এটা দরকার নেই, তুমি এটাই শিখো যে সাম্যবিন্দু থেকে যদি কোনো একটা কণা এক্স পরিমাণ সরণ ঘটে, তাই তার মধ্যে যে পরিমাণ বিভব শক্তি জমা হয় সেটা হচ্ছে হাফ কে এক্স স্কোয়ার। ওকে ওকে, তাহলে এটা আমরা হচ্ছে মুছে দিই, এটা আমাদের আপাতত প্রয়োজন নেই। তাহলে চলো আমরা পরবর্তী অংশে চলে যাই। তাহলে বিভব শক্তি সম্পর্কে আর আশা করি কোনো সমস্যা নেই। তোমরা এখানে আরেকটা ব্যাপার একটু হচ্ছে গিয়ে শিখে ফেলতে পারো এই মুহূর্তেই, যে এই এক্সের ভ্যালু যদি জিরো হয়, ঠিক আছে, মানে কোণাটা একদম মূল বিন্দুতে থাকে, মানে সাম্য বিন্দুতে থাকে, সেই ক্ষেত্রে তার বিভব শক্তি হচ্ছে জিরো। ঠিক আছে, এক্স ইকুয়াল যদি তোমার জিরো হয়, এক্স ইকুয়াল জিরো হলে এক্স ইকুয়াল জিরো হওয়া মানে কি, মানে কোণার সাম্য অবস্থানে থাকলে, মানে কণাটি সাম্য বিন্দুতে থাকলে ইপি সমান তোমার জিরো, ইপি সমান জিরো। যদি কোণাটি তোমার হচ্ছে গিয়ে কি বিস্তারের পয়েন্টে থাকে, মানে এক্স ইকুয়াল যদি এ হয়, এক্স ইকুয়াল এ হলে তার যে বিভব শক্তিটা সেটা হচ্ছে তার বিভব শক্তিটা ম্যাক্সিমাম বিভব শক্তি। ঠিক আছে, থাকলে ইপি হচ্ছে তখন ম্যাক্সিমাম, ইপি ম্যাক্সিমাম হয়, বিভব শক্তিটা তখন ম্যাক্সিমাম হয়। এই ম্যাক্সিমাম যে বিভব শক্তিটা সেটা হচ্ছে হাফ কে এস স্কোয়ার। ঠিক আছে, এখন এই কে কেটা তো আসলে একটা কনস্ট্যান্ট, এই কে এর মানটা কিন্তু সবসময় তোমাকে দেয়া নাও থাকতে পারে। স্প্রিং এর জন্য হয়তো দেয়া থাকবে, ঠিক আছে, বা অন্য কোনো একটা জায়গায় হয়তো দেয়া থাকবে, কিন্তু সকল ক্ষেত্রে দেয়া নাও থাকতে পারে। তো জেনে রাখো এই কেটা যে আমরা হচ্ছে গিয়ে শিখছিলাম, এই কেটা আসলে কোন জায়গা থেকে আসছিল, কেটা আমরা ধরছিলাম হচ্ছে গিয়ে কে বাই এম সমান আমরা ধরছিলাম হচ্ছে গিয়ে ওমেগা স্কোয়ার। তাহলে এই কেটা যদি সরাসরি অনেক সময় দেওয়া নাও থাকে, তো সেই ক্ষেত্রে হচ্ছে কি আমাদের এই কেটাকে রিপ্লেস করতে পারি এরকমভাবে আমরা, যে এম ওমেগা স্কোয়ার সমান কে, জাস্ট আমরা আর গ্রহণ করে এরকমভাবে লিখতে পারি। তো যদি কখনো এই ধ্রুবকটা, যে বল ধ্রুবক বা হচ্ছে প্রত্যয়নী বলের জন্য যে ধ্রুবকটা, এই ধ্রুবকটা যদি দেওয়া না থাকে, তাহলে আমরা কে সমান এম ওমেগা স্কোয়ার লিখতে পারি। তাই দেখো এখানে ধরো কে এর মান দেওয়া নেই, তাহলে আমরা লিখতে পারবো হাফ এম ওমেগা স্কোয়ার এক্স স্কোয়ার। এখানে আমরা কি লিখতে পারবো, হাফ এম ওমেগা স্কোয়ার এস স্কোয়ার, মানে এরকমভাবে আর কি আমরা লিখতে পারি। ওকে, তাহলে চলো আমরা পরবর্তী অংশে চলে যাই। তো আমরা যদি এখন বিভব শক্তির গ্রাফে আসি, তো এই বিভব শক্তির গ্রাফও আমরা হচ্ছে বিভিন্নভাবে অঙ্কন করতে পারি। সময়ের সাপেক্ষে, মানে হচ্ছে সময়ের সাথে সাথে বিভব শক্তিটা কীভাবে চেঞ্জ হচ্ছে সেভাবে আঁকতে পারি, অথবা হচ্ছে কি সরণের সাপেক্ষে অঙ্কন করতে পারি, দশার সাপেক্ষে অঙ্কন করতে পারি। তো শুরুতে যে হচ্ছে আমাদের গ্রাফটা, সেটা হচ্ছে আমাদের সময়ের সাপেক্ষে। ঠিক আছে, তাহলে সময়ের সাপেক্ষে যে আমরা হচ্ছে গ্রাফটা অঙ্কন করতে চাই, তাহলে দেখো আমরা যে বিভব শক্তির মাত্র যে সূত্রটা শিখলাম, ঠিক আছে, যে ইপি সমান হাফ কে এক্স স্কোয়ার। তাহলে এখান থেকে আমাদের দেখে আপাত দৃষ্টিতে মনে হচ্ছে আসলে সময়ের সাথে মনে হয় বিভব শক্তির কোনো সম্পর্ক নেই, কারণ বিভব শক্তিটা আসলে আমাদের দেখতেছি এখানে কে আর হচ্ছে তোমার কি এক্স, মানে সরণ, এই দুইটা রাশির উপর ডিপেন্ড করতেছে। কিন্তু এক্স যেটা, সরণ যেটা, এটা কিন্তু
ইনডাইরেক্টলি কার উপর ডিপেন্ড করতেছে, টি এর সাপেক্ষে বা টি এর উপর ডিপেন্ড করতেছে বা টি এর মাধ্যমে আমরা হচ্ছে নির্ণয় করতে পারি। যদি আমরা জাস্ট এক্সট্রাকে একটু রিপ্লেস করে দিই, এক্সট্রাকে যদি আমরা একটু রিপ্লেস করি তাহলে এরকম পাবো আমরা হাফ কে, আর এক্সট্রাকে যদি আমরা রিপ্লেস করি তাহলে এক্স স্কোয়ার যেহেতু, তাহলে আমরা পাবো এ স্কোয়ার সাইন স্কোয়ার ওমেগা টি। ঠিক আছে, তাহলে একটু খেয়াল করো, আমি যে টি এর এখানে ভিন্ন ভিন্ন মান বসাই, একদম জিরো থেকে কাউন্ট করে শুরু করে ভিন্ন ভিন্ন মান বসাই, তাহলে আসলে হচ্ছে আমরা একটা সাইনের গ্রাফ পাবো আগের মতোই। আমরা সরণের জন্য যেরকম একটা সাইনের গ্রাফ পাইছিলাম, তাহলে এখানেও কি পাবো, একটা সাইনের গ্রাফ পাবো। আর এখানে হচ্ছে আমাদের যে কনস্ট্যান্ট আকারে থাকবে সেটা হচ্ছে হাফ কে স্কোয়ার, মানে সামনে যে হচ্ছে অংশটা থাকবে, মানে ম্যাক্সিমাম মানটা আসলে এইটা হবে, মিনিমাম মানটা হচ্ছে নেগেটিভ দিকে এই মানটা হবে। আর এই সাইন স্কোয়ার ওমেগা টি এটার মানটা তো আসলে হচ্ছে কি আমরা বলছিলাম যে সাইন অনুপাত যদি থাকতো সেই ক্ষেত্রে হচ্ছে পজিটিভ 1 থেকে নেগেটিভ 1 পর্যন্ত, কিন্তু যেহেতু এখানে স্কোয়ার আছে তাহলে কিন্তু আর নেগেটিভ মানটা আমরা পাবো না। ঠিক আছে, তার মানে অ্যাকচুয়ালি আমি যদি এখন বিয়োগ শক্তির গ্রাফ অঙ্কন করি কার সাপেক্ষে, সময়ের সাপেক্ষে, তাহলে অ্যাকচুয়ালি আমরা হচ্ছে সাইনের গ্রাফটাই পাবো, তবে জাস্ট নেগেটিভ মানগুলো আমরা আর পাবো না, নেগেটিভ মানগুলো আমরা পাবো না, জাস্ট সাইন গ্রাফ, তবে নেগেটিভ মান ছাড়া। তাহলে গ্রাফটা দেখতে হবে কেমন, এই যে এরকম। ধর সময় গণনার শুরুতে তার হচ্ছে বিয়োগ শক্তি 0, সময় যাচ্ছে বিয়োগ শক্তি বাড়তেছে, একটা সময় তার হচ্ছে ম্যাক্সিমাম যে সরণ, সেই সরণে গিয়ে তার বিয়োগ শক্তি ম্যাক্সিমাম হয়েছে, তারপর হচ্ছে আবার হচ্ছে কি সরণ কমতেছে, মানে সময় যাচ্ছে সরণ আবার কমতেছে, আবার হচ্ছে তোমার কি বিয়োগ শক্তি তোমার কমে আসতেছে, বিয়োগ শক্তি আবার 0, তারপর বিয়োগ শক্তিটা আবার হচ্ছে কি বাড়তে শুরু করবে, যদিও সরণ নেগেটিভ দিকে, তারপরে কিন্তু বিয়োগ শক্তি কী হবে, পজিটিভ হবে। ঠিক আছে, তো এরকমভাবে আসলে আমাদের ওই সময়ের তুলনায় যদি বা সময়কে এক্স অক্ষ বরাবর রেখে আমাদের হচ্ছে কি এরকম যদি গ্রাফটা অঙ্কন করি, তাহলে গ্রাফটা দেখতে হবে এরকম। এটা হচ্ছে টি হাফ। ঠিক আছে, মানে হচ্ছে কি আমাদের কোণাটা মধ্যবিন্দু থেকে যাত্রা শুরু করে ম্যাক্সিমাম পয়েন্টে গেছে, মানে বিস্তার পর্যন্ত গেছে, এখানে টি/4, তারপর হচ্ছে গিয়ে আবার হচ্ছে মূলবিন্দুতে আসছে, মানে সাম্য অবস্থানে আসছে টি হাফ। তো এখানে হচ্ছে গিয়ে আবার বিয়োগ শক্তি 0 হয়ে গেছে, তারপর যখন আবার নেগেটিভ দিকে যাবে তখন কিন্তু আবার হচ্ছে বিয়োগ শক্তি বাড়তেছে। তো আমরা এরকমভাবে গ্রাফগুলো খুব ইজিলি অঙ্কন করে ফেলবো। ঠিক আছে, তো তারপর আমরা চলো দেখি, এখন আমরা দেখব দশার সাপেক্ষে। তো দশার সাপেক্ষেটা আসলে একদম সময়ের তুলনায় যেরকম আমরা অঙ্কন করলাম ঠিক সেম টু সেম, কারণ দেখো সরণে আমাদের হচ্ছে এই যে ওমেগা টি যেটা, ঠিক আছে, ওমেগা টি যেটা এই পুরাটাই তো আসলে কি দশা, এই পুরা বেরোটাকে হচ্ছে আমরা বলতেছি দশা। তাহলে টি এর মান বসালে, টি এর মান যদি আমি ধীরে ধীরে বাড়াই তখন কিন্তু দশার মানও ধীরে ধীরে বাড়তেছে। তার মানে দশার জন্য তোমাকে আর ওইরকমভাবে তোমাকে যে করে দিতে হবে এরকম না, টি এর সাপেক্ষে যা হবে বা টি এর এক্স অক্ষ বরাবর যদি আমি টি রেখে যে গ্রাফটা পাই ঠিক সেম গ্রাফই আমরা পাবো যদি আমি হচ্ছে গিয়ে কি দশার তুলনায় করি। ঠিক আছে, বা এক্স অক্ষ বরাবর দশা রেখে করি, তাহলে এটা হচ্ছে তোমাদের হোমওয়ার্ক। তারপরে চলো আমরা পরবর্তীটা দেখি, এটা হচ্ছে আমাদের সরণের সাপেক্ষে। তাহলে সরণের সাপেক্ষে যদি আমরা হচ্ছে নির্ণয় করি, তাহলে আমরা জানি সরণ পজিটিভ নেগেটিভ দুইটাই হইতে পারে। তাহলে গ্রাফটা দেখতে কেমন হবে, এটা হচ্ছে তোমাদের একদম সাইন বা কোসাইন এরকম চিন্তা করতে হবে না, হয় তুমি যে কমন সেন্স থেকে অঙ্কন করে ফেলতে পারো, অথবা আমাদের হচ্ছে যে ইকুয়েশন থেকে আমরা সলভ করতে পারি। তাহলে আমাদের ইপি সমান কি, ইপি সমান হচ্ছে তোমার হাফ কে এক্স স্কোয়ার, ইপি সমান হাফ কে এক্স স্কোয়ার, তাহলে হাফ কে এক্স স্কোয়ার। ঠিক আছে, এখন একটু খেয়াল করো, আমাদের এটাকে যদি ওই ইপি যেহেতু আমি কোন অক্ষ বরাবর বসাচ্ছি, বিয়োগ শক্তিটা অয় অক্ষ বরাবর বসাচ্ছি, তার মানে আমাদের নর্মাল যে গ্রাফ আমাদের ড্র করতে হয়, আমার চ্যানেলেই টেকনিক যে একটা প্লেলিস্ট আছে ট্রিক্স অ্যান্ড টেকনিক সিরিজ, ওই প্লেলিস্ট থেকে তোমরা গ্রাফের টোটাল ক্লাসটা করে ফেলতে পারো, তাহলে দেখবা এই ব্যাপারগুলো আরও ইজি হয়ে গেছে। তাহলে অয় অক্ষ বরাবর আমি বসাচ্ছি বিয়োগ শক্তি, তাহলে বিয়োগ শক্তিকে রিপ্লেস করে আমি ওয়াই বসায় দেবো, তাহলে ওয়াই সমান এই পাশে থাকবে হাফ কে, যেটা এটা হচ্ছে একটা কনস্ট্যান্ট, তাহলে আমাদের থাকতেছে এক্স স্কোয়ার। তাহলে এটা বলতো আসলে হচ্ছে কিসের গ্রাফ, এটা অ্যাকচুয়ালি আসলে আমরা যদি ওই পরাবৃত্ত বলি তাহলে এক্স স্কোয়ার সমান থাকতেছে 1/k গুণন হচ্ছে ওয়াই। তাহলে 1/k যেটা এটাও তো আসলে একটা কনস্ট্যান্ট, মানে এটাকে আমি 4a চিন্তা করতে পারি, তাহলে 4ay, তার মানে আমাদের এক্স স্কোয়ার ইকুয়াল 4ay, এটা আসলে পরাবৃত্তের একটা গ্রাফ। ঠিক আছে, বা পরাবৃত্তের সমীকরণ, এটা আসলে পরাবৃত্তের সমীকরণ। তাহলে আমাদের যে গ্রাফটা হবে সেটা আসলে হচ্ছে গিয়ে কি পরাবৃত্তের গ্রাফই হবে, যেহেতু এক্সের উপর স্কোয়ার। ঠিক আছে, তাহলে ওয়াই দ্বারা 2 ভাগ হবে। ঠিক আছে, ওয়াই দ্বারা 2 ভাগ হয়েছে, দেখো একদম সেম টু সেম কিন্তু। তো তুমি এখান থেকে আসলে চিন্তা করে ড্র করে ফেলতে পারো, অথবা তুমি আসলে হচ্ছে এই যে আমাদের সূত্রটা যেটা ইপি সমান হাফ কে এক্স স্কোয়ার, এখানে এক্সের ভিন্ন ভিন্ন মান বসালা, যে এক্সের মান হচ্ছে শুরুতে 0 বসালা, তারপর এক্সের মান সামথিং মানে a/2 বসালা, তারপর হচ্ছে a/3 ধরো, হ্যাঁ 3a/4 বসালা, শুরুতে হচ্ছে ধরো মানে বেশ কয়েকটা পয়েন্ট আর কি, তুমি এর ভিন্ন ভিন্ন মান বসাবা নিজের মতো করে। ধরো এখানে বসাইছো এক্সের ভ্যালু 0, এখানে ধরো হচ্ছে এর মান বসাইছো a/4, এখানে হচ্ছে 2a/4, এখানে 3a/4, এখানে a, মানে এরকম ধাপে ধাপে গিয়ে দেখবা যে আসলে হচ্ছে গিয়ে এরকম একটা বেশ কয়েকটা পয়েন্ট পাবা, এরকম পয়েন্ট থেকে তুমি আসলে হচ্ছে গিয়ে কি গ্রাফটা ড্র করে ফেলতে পারবা। যদি বক্স করে ড্র করো এইভাবে, যদি এমসিকিউ এর জন্য আসে ইকুয়েশন থেকে এইভাবে,
আর যদি হচ্ছে আমরা কমন সেন্স থেকে বলি তাহলে তুমি কি বুঝতে পারতেছো বলো, যে আমাদের সরণ যখন বাড়ে, ঠিক আছে, মূলবিন্দু থেকে যখন সরণ বাড়তেছে তখন আমাদের বিয়োগ শক্তি বাড়তেছে। এই যে সরণ বাড়তেছে বিয়োগ শক্তি বাড়তেছে, সরণ বাড়তেছে বিয়োগ শক্তি বাড়তেছে, তাহলে একটা বিয়োগ শক্তি ম্যাক্সিমাম হয়েছে বিস্তার পয়েন্টে গিয়ে। তারপর আবার হচ্ছে কণাটা পূর্বের দিকে ফেরত আসবে, তার মানে আবার হচ্ছে তার সরণ কমতেছে বিয়োগ শক্তি কমতেছে, সরণ কমতেছে বিয়োগ শক্তি কমতেছে। মূল বিন্দুতে এসে আবার কিন্তু তার বিপরীত দিকে সরণ বাড়বে, মানে নেগেটিভ সরণ হবে, এই জন্য এটা নেগেটিভ এ, ঠিক আছে, নেগেটিভ এ মানে উল্টা দিকে আর কি। তাহলে উল্টা দিকে বা হচ্ছে কি বিপরীত দিকে আবার সরণ বাড়তেছে, তো সরণ বাড়লেও আসলে এখানে হচ্ছে কি বিয়োগ শক্তিটা বাড়বেই। তো এরকম একটা গ্রাফ আমরা পেয়ে যাই, ঠিক আছে। তো আশা করি এই ব্যাপারটাও বুঝতে পারছো। তারপরে চলো আমরা পরবর্তী অংশে চলে যাই। এখন হচ্ছে গতিশক্তি। তাহলে গতিশক্তির জন্য যদি আমরা সূত্রটা লিখি তাহলে সূত্রটা কেমন হবে দেখতে, যে গতিশক্তির সূত্রটা হবে তোমার, আমরা জানি গতিশক্তির যে সূত্র সেটা হচ্ছে হাফ এম বি স্কোয়ার, ঠিক আছে। যে কোনো একটা কণার জন্য তার গতিশক্তি হাফ এম বি স্কোয়ার, এম হচ্ছে কণার ভর, আর বি যেটা এটা হচ্ছে আসলে ওই মুহূর্তে কণার বেগ, ঠিক আছে। তাহলে কোনো একটা নির্দিষ্ট মোমেন্টে বা নির্দিষ্ট স্মরণে আমাদের সরল স্পন্দন গতির যে কণাটা, সেই কণার যে বেগ, সেই বেগের সূত্রটা হচ্ছে আমরা জানি। তাহলে এটা যদি রিপ্লেস করে দিই তাহলে আমরা এরকম পাবো হাফ এম, বিকে আমরা লিখতে পারি ওমেগা রুট ওভার, বা একসাথে যদি স্কোয়ার করে দিই তাহলে হচ্ছে গিয়ে ওমেগা স্কোয়ার এস স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এরকম আর কি আমরা পাবো। দেখো বেগের মান ছিল কি ওমেগা রুট ওভার স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, তো বেগ স্কোয়ার যেহেতু এর জন্য এটাকে আমরা একসাথে স্কোয়ার করে দিছি, ওমেগা স্কোয়ার হয়ে গেছে আর রুট ওভারটা উঠে গেছে, ঠিক আছে। তাহলে একটু খেয়াল করো, আমরা হচ্ছে কি একটু আগে শিখছিলাম যে এম ওমেগা স্কোয়ার যেটা, এটাকে আমরা বলতে পারি কে, ঠিক আছে। তাহলে ফাইনালি আমাদের দ্বারা এরকম যে হাফ কে এস স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। তুমি দুইটাই হচ্ছে মুখস্থ রাখা বেটার, বা যে কোনো একটা মুখস্থ রাখলেই হবে। ধরো এটা যদি মুখস্থ রাখো, তুমি তো জানোই আসলে কে যেটা কনস্ট্যান্টের ভ্যালুটা হচ্ছে এম ওমেগা স্কোয়ার, তাহলে তুমি হাফ কে এস স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার এটা মুখস্থ রাখলা। আর যদি কখনো কে এর মান দেওয়া না থাকে তো সেই ক্ষেত্রে হচ্ছে কে এর পরিবর্তে এম ওমেগা স্কোয়ার বসিয়ে ফেলবা, তাহলে তোমার কাজ শেষ, ঠিক আছে। তাহলে হচ্ছে আমরা কি পেয়ে গেলাম, আমাদের হচ্ছে যে গতিশক্তির যে সূত্রটা, সেই গতিশক্তির সূত্রটাও আমরা পেয়ে গেলাম। তো এভাবে যদি আমরা এই গতিশক্তির জন্য কয়েকটা বিশেষ ক্ষেত্র দেখি, এটা হচ্ছে ই কে, তাহলে গতিশক্তির সূত্রটা হচ্ছে আমাদের দাঁড়াচ্ছে এরকম। তাহলে গতিশক্তির জন্য তুমি হচ্ছে এরকম, যে আগের মতো বিয়োগ শক্তিতে যেরকম বলছিলাম যে মিডিল পয়েন্টে তার বিয়োগ শক্তি কত, বা সর্বোচ্চ পয়েন্টে তার হচ্ছে বিয়োগ শক্তি কত। তাহলে আমরা এখানে যদি বলি যে তার যে সর্বনিম্ন পয়েন্ট মানে হচ্ছে সাম্যবিন্দু, মানে সর্বনিম্ন সরণ যখন জিরো, তখন সেখানে তার হচ্ছে গতিশক্তিটা হয় ম্যাক্সিমাম, মানে এক্স ইকুয়াল জিরো হলে আমরা আগে পড়ছিলাম বেগ ম্যাক্সিমাম। তো বেগ ম্যাক্সিমাম হওয়া মানে কি তোমার গতিশক্তিটাও ম্যাক্সিমাম হলে বেগ হয় ম্যাক্সিমাম, এই ক্ষেত্রে তোমার কি গতিশক্তিটাও ম্যাক্সিমাম। তাহলে গতিশক্তিটা অ্যাকচুয়ালি কত হয়, ই কে ম্যাক্সিমাম, যেটা ই কে ম্যাক্সিমাম, এই ই কে ম্যাক্সিমাম এটা হবে তোমার এক্স এর ভ্যালু জিরো বসালে হাফ কে স্কোয়ার, আর যেখানে সর্বোচ্চ বিন্দু মানে হচ্ছে কি বিস্তারের যে পয়েন্ট, সেই পয়েন্টে, ঠিক আছে, এক্স ইকুয়াল যেখানে আর কি এ হলে তোমার হচ্ছে কি বেগটা হয় জিরো, বেগ ইকুয়াল জিরো। তাহলে বেগ ইকুয়াল যদি জিরো হয় তাহলে সেই ক্ষেত্রে তোমার কি গতিশক্তিটা জিরো, ঠিক আছে। তো এই টার্মগুলো একটু জানা থাকতে হবে, বা এগুলো আসলে জানা রাখার মতো ওইরকম মানে মুখস্থ রাখার ওইরকম কোনো কিছু না, এগুলো জাস্ট তুমি যদি অনুধাবন করে প্রত্যেকটা ব্যাপার শিখো বা পড়ো তাহলে এগুলো এমনিতেই পারা যায়, ঠিক আছে। ওকে, তাহলে এখন চলো আমরা দেখি যে গতিশক্তির গ্রাফগুলো কেমন হয়। তাহলে গতিশক্তির গ্রাফগুলোও কিন্তু একদম সেম টু সেম আগের গ্রাফের মতোই, বিয়োগশক্তির গ্রাফের মতোই, কিন্তু একটু ভিন্ন হবে। কেন একটু ভিন্ন হবে, কারণ দেখো আমাদের সরণের যে গ্রাফটা ছিল, সরণের জন্য যে আমরা গ্রাফটা অঙ্কন করছিলাম, সরণের জন্য আমাদের সূত্রটা ছিল কি, যে এক্সকে আমরা রিপ্লেস করছিলাম সাইন অনুপাত দিয়ে, যে এ সাইন ওমেগা টি, এক্স স্কোয়ার ছিল সেজন্য এ স্কোয়ার সাইন স্কোয়ার ওমেগা টি। তাহলে বেগের যে হচ্ছে রিপ্লেসমেন্টটা সেটা আসলে কি কজ অনুপাত দিয়ে রিপ্লেস করতে হবে না। আমি যে এখানে বলি যে হচ্ছে বেগের রিপ্লেসমেন্টটা কেমন হবে, তাহলে বেগের রিপ্লেসমেন্টটা অবশ্যই হচ্ছে কজ অনুপাত দিয়ে হবে। তার মানে বেগের যে গ্রাফটা হবে সেটা হচ্ছে ওই যে ম্যাক্সিমাম পয়েন্ট থেকে শুরু হবে, ঠিক আছে। কারণ সময় গণনার শুরুতেই তখন কিন্তু তার বেগটা একটু ম্যাক্সিমাম, সাম্যাবস্থান থেকে যদি যাত্রা শুরু করে তাহলে শুরুতেই তার কি বেগটা ছিল অনেক হিউজ, ঠিক আছে, যে কারণে তার গতিশক্তিটাও কি থাকবে ম্যাক্সিমাম থাকবে। তাহলে সময়ের সাপেক্ষে যদি আমি চিন্তা করি তাহলে সময় হচ্ছে গিয়ে একদম মিডিল পয়েন্ট থেকে আমি কাউন্ট করা শুরু করছি, তাহলে সময় গণনার শুরুতে তার হচ্ছে গিয়ে বেগ বেশি, এজন্য গতিশক্তি বেশি। তারপরে সময় যাচ্ছে তার হচ্ছে বেগ কমতেছে, মিডিল পয়েন্টে এসে তার হচ্ছে গিয়ে মানে সাম্যবিন্দুতে এসে তার হচ্ছে গিয়ে বেগ জিরো হয়েছে, সরি মিডিল পয়েন্ট না, এটা তো হচ্ছে গিয়ে মানে বিস্তার পর্যন্ত গিয়ে
এখানে হচ্ছে সময় গণনা শুরু করছি মিডল পয়েন্ট থেকে, মানে সাম্যবিন্দু থেকে। তাহলে সাম্যবিন্দুতে তার হচ্ছে বেগ বেশি, বেগ ম্যাক্সিমাম, তাহলে গতিশক্তিও ম্যাক্সিমাম। তাহলে সময় গেছে, সময় যাচ্ছে, তার স্মরণ বাড়তেছে, স্মরণ বাড়তে বাড়তে সে হচ্ছে তার বিস্তারের পয়েন্টে গেছে, বিস্তারের পয়েন্টে গেলে তার হচ্ছে বেগ হয় 0, তাহলে এই জন্য তার গতিশক্তি 0। তারপরে এই যেরকমভাবে আবার হচ্ছে গিয়ে কি সাম্যবিন্দু থেকে আসছে, আবার হচ্ছে গিয়ে কি তার স্মরণ কমছে, মানে হচ্ছে বেগ বাড়ছে, বেগ বেড়ে আবার হচ্ছে তার বেগ ম্যাক্সিমাম হয়েছে, তার মানে গতিশক্তি ম্যাক্সিমাম হয়েছে। তার মানে এভাবেই তার পূর্ণ চক্রটা চলতে থাকবে। মানে জাস্ট কজ ফাংশনটা আগে যেরকম সাইন ফাংশন ছিল আমাদের হচ্ছে বিয়োগ শক্তির জন্য, এটা জাস্ট কজ ফাংশনটা, তবে এখানে হচ্ছে মানে আমাদের নেগেটিভ মান হবে না, কারণ গতিশক্তি যেহেতু আমাদের বেগের মান যাই হোক না কেন আমরা যখন স্কোয়ার করতেছি তখন আসলে আমাদের গতিশক্তিটা পজিটিভই হয়ে যাচ্ছে, ঠিক আছে, সেজন্য নেগেটিভ মান আমরা পাচ্ছি না। ওকে, তাহলে এটা হচ্ছে সময়ের তুলনায় বা হচ্ছে সময়ের সাপেক্ষে এক্স অক্ষ বরাবর আমরা হচ্ছে গিয়ে সময় বসিয়ে আমরা যে গ্রাফটা পাচ্ছি, মানে আমাদের গতিশক্তি বনাম সময়ের গ্রাফ। ঠিক একইভাবে এখন আমরা যদি হচ্ছে দশার সাপেক্ষে করি, তাহলে সেম আগের মতোই তোমরা হচ্ছে কি এটা বাসার কাজ এটা হচ্ছে তোমরা নিজেরা করবা। তো চলো আমরা পরবর্তী অংশটা দেখি। এই পরবর্তী অংশে আবার হচ্ছে স্মরণের সাপেক্ষে আছে, একটু আগে যেরকমভাবে আমরা বিয়োগ শক্তিটা দেখে আসলাম, ঠিক একইভাবে এখানে হচ্ছে গতিশক্তিটাও আছে স্মরণের সাপেক্ষে, মানে হচ্ছে আমরা এক্স অক্ষ বরাবর বসাবো স্মরণ, ওই অক্ষ বরাবর বসাবো হচ্ছে আমাদের গতিশক্তি। তাহলে এটা হচ্ছে আমরা বিভিন্নভাবে অঙ্কন করতে পারি। যদি আমাদের রিটার্নের জন্য আসে তাহলে আমরা কি করব, ওই যে বক্স করে করে অঙ্কন করব, যে আমাদের এক্সের ভিন্ন ভিন্ন মানের জন্য ইকের নির্দিষ্ট মান নির্ণয় করব, ঠিক আছে। তাহলে হচ্ছে তোমার এখানে বেশ কয়টা ভ্যালু নিবা, ধরো হচ্ছে এখানে এক্সের ভ্যালু ধরলা 0, শুরুতে এক্সের ভ্যালু 0, তারপর এক্সের ভ্যালু হচ্ছে গিয়ে কি a/4, তারপর হচ্ছে ধরো 2a/4, 3a/4, তারপর হচ্ছে এ, ঠিক আছে। তো এরকমভাবে এক্সের মানগুলো বসিয়ে তুমি এর ফাংশন রূপে গতিশক্তির মান পাবা। এখানে দেখবা গতিশক্তির মানটা অনেক বেশি, তারপরে এখানে হচ্ছে গিয়ে আরেকটু কম, মানে এরকমভাবে আর কি কমতেছে। তো এরকম বক্স করেও তুমি নির্ণয় করতে পারো, ঠিক আছে। বক্স করে তোমাদের হচ্ছে নিজের বাসার কাজ, তুমি হচ্ছে একদম নিজের মতো করে সুন্দর করে নোট করে করে এইগুলো হচ্ছে ড্র করে ফেলবা। এটা হচ্ছে আমরা বলছিলাম আমরা কমন সেন্স থেকে আমরা বুঝতে পারি যে ব্যাপারটা আসলে এখানে কী ঘটতেছে। তাহলে আমি যে সাম্য অবস্থান থেকে কণাটাকে পর্যবেক্ষণ করা শুরু করি, সাম্য অবস্থাটাকে আমাদের কণাটাকে পর্যবেক্ষণ করা আমরা শুরু করলাম। তাহলে সাম্য অবস্থানের স্মরণ হচ্ছে তোমার 0, তাহলে এই যে হচ্ছে তোমার স্মরণ 0। আর সাম্য অবস্থানে বেগ কেমন থাকে, ম্যাক্সিমাম বেগ থাকে। তাহলে ম্যাক্সিমাম বেগ যদি থাকে তাহলে তার গতিশক্তিটাও থাকবে ম্যাক্সিমাম। তাহলে এই যে হচ্ছে আমাদের গতিশক্তি ম্যাক্সিমাম। তারপরে সময় যাচ্ছে, স্মরণ বাড়তেছে, তো আমরা সময়ের ব্যাপারটা এখানে বাদ দিলাম যেহেতু আমি সময় এখানে কনসিডার করতেছি না। তাহলে সাম্য অবস্থান থেকে যে স্মরণ বাড়তেছে, তো স্মরণ বাড়লে কী হয়, ধীরে ধীরে তার বেগ কমে। তাহলে এই যে বেগ কমছে, বেগ কমলে তার কী হবে, গতিশক্তিও কমবে। তাহলে এখানে গতিশক্তি এমন স্মরণ আর একটু বাড়ছে, তাহলে হচ্ছে গিয়ে কি তার বেগ আরও কমছে, গতিশক্তি এখানে হচ্ছে আরও কম। তারপরে বেগ একদম শেষ পয়েন্ট যেটা মানে হচ্ছে একদম বিস্তারের পয়েন্ট, ওই পয়েন্টে তোমার বেগ হচ্ছে 0, তার মানে হচ্ছে তোমার গতিশক্তি 0 হয়ে গেছে, ঠিক আছে। তারপরে আবার যদি উল্টা দিকে বেগ করে তাহলে স্মরণ আবার হচ্ছে ধীরে ধীরে কমতেছে, বেগ বাড়তেছে, গতিশক্তিও বাড়তেছে, ঠিক আছে। তারপরে মূল বিন্দুতে আবার এসে সাম্যবিন্দুতে আবার হচ্ছে তোমার হচ্ছে গিয়ে কি দিয়ে যাবে কোনটা, মানে স্মরণ হবে তোমার নেগেটিভ। তো স্মরণ নেগেটিভ হলেও আসলে হচ্ছে গিয়ে কি বেগ স্কোয়ার, যেহেতু গতিশক্তি যেহেতু বেগ স্কোয়ার মানে হাফ mv স্কোয়ার, তাহলে হচ্ছে বেগের মান পজিটিভ ও নেগেটিভ যাই হোক না কেন আমাদের এটা আসলে কনসিডার করার দরকার নেই, কারণ স্কোয়ার করার পর গতিশক্তিটা আসলে কী হয়ে যায়, পজিটিভই হয়ে যায়। তাহলে কোনোটা যখন আমার নেগেটিভ স্মরণ ঘটে, মানে হচ্ছে উল্টা দিকে আবার স্মরণ ঘটে, তখন হচ্ছে আবার ধীরে ধীরে তার বেগটা কমতে থাকে, আবার যখন হচ্ছে সাম্যবিন্দুর দিকে যায় আবার তার হচ্ছে গতিশক্তি বাড়তে থাকে, মানে এরকমভাবেই চক্রটা চলতে থাকে, ঠিক আছে। তো আমরা হচ্ছে এটা কমন সেন্স থেকে এরকমভাবে বুঝে ফেলতে পারি, কোনো সমস্যা নেই। তারপর হচ্ছে আমাদের আরেকটা ব্যাপার বলছিলাম যে হচ্ছে আমাদের ইকুয়েশন থেকে, আমাদের যে ইকুয়েশনটা আসলে দেখতে কেমন হবে সেই গ্রাফ হচ্ছে কি আমরা গ্রাফ অ্যানালাইসিসে যে আমার ক্লাসটা আছে সেই ক্লাসটা টোটালটা দেখে ফেলতে পারো, সেখানে একদম ডিটেলসে আলোচনা করা আছে, আরও ইজি করে বুঝতে পারবা। তাহলে সেই গ্রাফটা যদি আমরা একটু দেখি বা ইকুয়েশন থেকে যদি আমি হচ্ছে গ্রাফটা অঙ্কন করতে চেষ্টা করি, তাহলে চলো আমরা দেখি এরকম হয় কিনা। অ্যাকচুয়ালি এরকমই হবে। তাহলে ইকুয়েশন থেকে আমরা অঙ্কন করলে এরকমভাবে সূত্রটা লিখে ফেলবো, ইকে সমান হচ্ছে আমাদের হাফ কে স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। এটা হচ্ছে আমাদের গতিশক্তির সূত্রটা ছিল। তাহলে এটাকে যদি আমি হচ্ছে একটা সুন্দর সমীকরণ আকারে সাজাতে চেষ্টা করি, তাহলে অয় অক্ষ বরাবর যেহেতু আমি হচ্ছে গিয়ে গতিশক্তি বসাচ্ছি, তাহলে ইকে আমি অয় দ্বারা রিপ্লেস করে দেবো, আর এই পাশে হাফ কে যেটা এটা আসলে একটা কনস্ট্যান্ট হয়ে যাবে, তাহলে এটা কনস্ট্যান্ট, আর একটা মাইনাস দিয়ে আমি হচ্ছে লিখতে পারবো এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। তাহলে এ স্কোয়ার যেটা এটা তো আসলে হচ্ছে কোনো একটা ভ্যালুই, মানে একটা কনস্ট্যান্টই, ঠিক আছে। তাহলে এটাকে আমি লিখলাম হচ্ছে গিয়ে কি এ। তাহলে দেখো এটা কিন্তু আসলে হচ্ছে পরাবৃত্তের একটা সমীকরণের মতোই আমাদের হচ্ছে, তবে এটাকে আরেকটু সুন্দর করে লিখলে আমরা এরকমভাবে লিখতে পারবো এক্স স্কোয়ার মাইনাস এ, আর এই মাইনাস কে যেটা এটাকে এই পাশে নিচে নিয়ে আসলাম, তাহলে 1/k হয়তো আর কি, মানে একটা কনস্ট্যান্টই অ্যাকচুয়ালি থাকতো, কে যেহেতু কনস্ট্যান্ট তাহলে 1/k যেটা এটা আসলে একটা কনস্ট্যান্টই, তার মানে এটাকে আমি ইচ্ছা করলে এমনি লিখতে পারি মাইনাস 4ay। তার মানে দেখো এটাও কিন্তু আসলে কি পরাবৃত্তের একটা সমীকরণ, একটু আগে যেটা হচ্ছে আমরা বিয়োগ শক্তির জন্য দেখে আসছিলাম।
তবে ওইটা থেকে এটা একটু কিন্তু ভিন্ন। কি ভিন্ন? যেখানে একটা মাইনাস আসছে এক্সের উপর স্কোয়ার মানে আসলে কি আমাদের হচ্ছে গিয়ে কি ওয়াই দ্বারা 2 ভাগ হবে। দেখো এখানে কিন্তু ওয়াই দ্বারাই 2 ভাগ হয়েছে, ঠিক আছে। তারপরে হচ্ছে গিয়ে কি মাইনাস মিন করতেছে হচ্ছে আমাদের ওই যে হাতগুলো নিচের দিকে প্রসারিত থাকবে আর কি, মানে যে এরকম পরাবৃত্তের চেহারাটা দেখতে হবে এরকম। তারপর হচ্ছে আমাদের এখানে দেখো একটা এ আছে, ঠিক আছে, এক্স স্কোয়ার ইকুয়াল মাইনাস এ, এক্স স্কোয়ার মাইনাস এ। তাহলে এটা মিন করতেছে আসলে আমাদের যে শীর্ষবিন্দুটা, ঠিক আছে, মানে এখানে যেখানে আসলে কার্ভটা সৃষ্টি হয়েছে, যেখানে এই পয়েন্টটা আসলে হচ্ছে গিয়ে কি এক্স থেকে কিছুটা উপরে সরে গেছে, ঠিক আছে, মাইনাসে মিন করতেছে এটা। তাহলে দেখো আসলে আমি যেভাবে অঙ্কন করি না কেন গ্রাফগুলো দেখতে সেম টু সেমই হবে, মানে একই হবে। এখন তোমার যদি মনে হয় যে আসলে হচ্ছে এটা তো আমি এখান থেকে মিলিয়ে এখানে বললাম, তোমার জন্য বোঝা ইজি হয়েছে, তো আসলে আমাদের যদি এই ইকুয়েশনটা থেকে এটা ড্র করি তাহলে কীভাবে ড্র করবো? তাহলে অ্যাকচুয়ালি ওই যে আমাদের ম্যাথ সেকেন্ড পেপার যে কনিক, এই কনিক সম্পর্কে একটু আইডিয়া থাকা লাগবে যে কোনটা পরাবৃত্তের গ্রাফ বা হচ্ছে পরাবৃত্ত দেখতে কেমন হয়। মানে এটা আসলে এই ক্লাসে মানে হচ্ছে পর্যাবৃত্ত গতিতে এত ডিটেলস আলোচনা করার মতো এতটা সুযোগ আর কি থাকে না, তাই ক্লাসটা আর কি অনেক লং হয়ে যাবে। তোমরা গণিতটা একটু পড়ে অথবা আমার যে হচ্ছে গিয়ে গ্রাফের যে ক্লাসটা আছে ট্রিক্স অ্যান্ড টেকনিক সিরিজের যে প্লেলিস্টটা, সেখানে হচ্ছে পেয়ে যাবো 2 নম্বর লেকচারটা, সেখান থেকেও দেখে ফেলতে পারো, ঠিক আছে। ওকে, তাহলে চলো আমরা পরবর্তী অংশে যাই। এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে বিভব শক্তি ও গতিশক্তি, দুইটা একসাথে আমি একটু কম্পেয়ার করি। আমরা অলরেডি দুইটাই দেখছি, একটু কম্পেয়ার করতেছি। তাহলে বিভব শক্তিটা যে মূলবিন্দু থেকে শুরু হয়ে যে এরকম, আর গতিশক্তিটা হচ্ছে যে ম্যাক্সিমাম পয়েন্ট থেকে শুরু করে যে টি এর সাপেক্ষে এই গ্রাফটা। এইটা জাস্ট একটু চোখ বোলায় ফেলো, এটাই আর কিছু না, এটা আমি আর দেখাবো না। আর স্মরণের সাপেক্ষে যেটা আমরা দেখলাম, বিভব শক্তিটা হচ্ছে যে এরকম, মানে মূল বিন্দুতে হচ্ছে গিয়ে কি বিভব শক্তির মান 0, আর মূল বিন্দুতে তোমার হচ্ছে বিভব শক্তির মানটা কি অনেক বেশি, গতিশক্তির মানটা অনেক বেশি। ওকে, এগুলো জাস্ট একটু চোখ বুলিয়ে ফেলবা। তারপর হচ্ছে আমাদের শক্তির নিত্যতা। তো শক্তির নিত্যতা বলতে আমরা এখানে বোঝাচ্ছি যদি বাহ্যিক কোনো ঘর্ষণ বল কাজ না করে, মানে জাস্ট হচ্ছে স্বাধীনভাবে আমাদের হচ্ছে গিয়ে ওই সহজ স্পন্দন গতিটা চলতে থাকে, তো সেই ক্ষেত্রে হচ্ছে যে কোনো মোমেন্টে যে কোনো অবস্থানে তার যে টোটাল শক্তিটা মানে গতিশক্তি এবং বিভব শক্তি দুইটার যোগফল হবে একটা কনস্ট্যান্ট, ঠিক আছে। দেখো আমরা অলরেডি কিন্তু হচ্ছে বিভব শক্তি সূত্র দেখছি যে কোনো একটা অবস্থান এক্স অবস্থান, ধরো এই এক্স অবস্থানে বা এক্স সরণে যদি ধরি, যেখানে হচ্ছে সরণ হচ্ছে ধরো এক্স, ঠিক আছে, বা এক্স সরণে তোমার বিভব শক্তি যেটা ইপি সেটা হচ্ছে তোমার হাফ কে এক্স স্কোয়ার, ঠিক আছে। তো তার যে গতিশক্তি সেটা হচ্ছে তোমার ইকে হাফ কে স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। তো তুমি যদি দুইটা যোগ করো, মানে ইপি প্লাস ইকে করো, তাহলে দুইটা যোগ করে তুমি পাবো হচ্ছে হাফ কে স্কোয়ার, ঠিক আছে। এখন আমরা তো জাস্ট হচ্ছে যে কোনো একটা লোকেশনে চিন্তা করছি, এক্স লোকেশনে। তো তুমি এই সহজ স্পন্দন গতির জন্য যে কোনো মোমেন্টে যে কোনো অবস্থানে প্রত্যেক জায়গায় তুমি বেগের মান নির্ণয় করবা, প্রত্যেক জায়গায় তুমি সরণ নির্ণয় করবা, নির্ণয় করে দেখবা যে টাইমের পার্সপেক্টিভে চিন্তা করলেও অথবা সরণের পার্সপেক্টিভে চিন্তা করলেও প্রত্যেকটা পয়েন্টে টোটাল যে হচ্ছে তোমার কি শক্তিটা, এই শক্তিটা আসলে সেমই থাকতেছে, মানে হাফ কে এক্স স্কোয়ার থাকতেছে। তো এটাকে আমরা বলতেছি হচ্ছে শক্তির নিত্যতা, ঠিক আছে, বা যান্ত্রিক শক্তির নিত্যতা। তোমরা হচ্ছে কি তোমাদের হোমওয়ার্ক থাকবে হচ্ছে আসলে সময়ের সাপেক্ষে নির্ণয় করবা, যে কোনো মোমেন্টে সময়ের সাপেক্ষে তুমি 4টা সময় চিন্তা করবা, ঠিক আছে, 4টা সময় চিন্তা করবা। ধরো হচ্ছে t/4 চিন্তা করলা, তারপর হচ্ছে তোমার t/2 চিন্তা করলা, t/2 যেটা এটা আসলে 2t/4 আর কি, যদি তোমাদের ব্যাপারটা মনে না থাকে তাহলে যে এরকমভাবে মানে 1t/4 2t/4 3t/4 তারপর হচ্ছে তোমার t মানে 4t/4, ঠিক আছে, মানে t। এই 4টা সময়ে তুমি হচ্ছে প্রত্যেকটা সরণ বের করবা, প্রত্যেকটার বেগ বের করবা, ঠিক আছে। ধরো t/4 সময় তুমি হচ্ছে সরণও বের করছো, বেগও বের করছো, বের করে সরণ থেকে হচ্ছে গিয়ে কি বিভব শক্তি নির্ণয় করবা, বেগ থেকে গতিশক্তি নির্ণয় করবা, নির্ণয় করে দুইটা যোগ করবা, যোগ করে দেখবা টোটাল যে তার হচ্ছে গিয়ে কি শক্তিটা, সেই শক্তিটা হাফ কে স্কোয়ার হচ্ছে। t/2 যেটা এই সময়ও তুমি হচ্ছে গিয়ে কি এক্স বের করবা, বেগ বের করবা, এক্স থেকে হচ্ছে তোমার বিভব শক্তি, ওয়াই থেকে তোমার হচ্ছে এক্স থেকে তোমার বিভব শক্তি, বেগ থেকে তোমার হচ্ছে গিয়ে কি গতিশক্তি, বের করে দুইটা যোগ করবা, যোগ করে দেখবা আসলে কি সেম জিনিসই হচ্ছে, মানে হাফ কে স্কোয়ারে হচ্ছে। তাহলে এটা হচ্ছে তোমাদের হোমওয়ার্ক, ঠিক আছে। এটা আমার দেখানোর মতো এরকম কোনো কিছু নেই, জাস্ট প্রমাণ টাইপের আর কি, প্রমাণ টাইপ। প্রত্যেকটা সময় তুমি হচ্ছে গিয়ে এক্স বের করবা, বেগ বের করবা, দুইটা যোগ করবা, দেখবা হচ্ছে সেম রেজাল্ট। ওকে, তাহলে আশা করি এই ব্যাপারগুলো বুঝতে পারছো। এটাকে আমরা বলতেছিলাম হচ্ছে শক্তি নিত্যতা। তো শক্তি নিত্যতাকে আমরা হচ্ছে এরকম গ্রাফের মাধ্যমে প্রকাশ করতে পারি। তো সময় যতই যাক, এই যে যেটাই বলছি আমি একটু আগে যে t/4 t/2 3t/4 তারপর হচ্ছে তোমার কি টি সময়, মানে যে কোনো সময় তুমি চিন্তা করো না কেন,
তুমি যদি বিভব শক্তি এবং গতিশক্তি দুইটা যোগ করো তাহলে যোগ করলে কিন্তু একটা কনস্ট্যান্ট সংখ্যাই পাচ্ছ, মানে একটা ধ্রুবক সংখ্যা। তাহলে আমি যদি বলি এই অক্ষ বরাবর হচ্ছে টোটাল শক্তিটা দিই মোট শক্তি, তাহলে এটা হচ্ছে মোট শক্তির মান, এটা কখনোই চেঞ্জ হবে না। যে কোনো মুহূর্তে তুমি চিন্তা করো সময় গণনার শুরুতে টোটাল শক্তি হচ্ছে হাফ কে স্কোয়ার, এখানে হাফ কে স্কোয়ার, মানে প্রত্যেকটা পয়েন্টেই তার মোট যে শক্তিটা এটা আসলে কি হাফ কে স্কোয়ারেই, ঠিক আছে। সময় গণনার শুরুতে তোমার কি থাকে, তোমার হচ্ছে যে বিভব শক্তিটা সেটা থাকে হচ্ছে তোমার 0, আর গতি শক্তি থাকে তোমার ম্যাক্সিমাম হাফ কে স্কোয়ার, ঠিক আছে। যখন তোমার হচ্ছে গিয়ে ধরো টি হাফ গেছে তো তখনও তো আবার হচ্ছে সেম জিনিসে ধরো T/4, ধরো এখানে আমি বললাম T/4, তাহলে T/4 সময় সে আসলে কি বিস্তারের পয়েন্টে থাকে, তাহলে বিস্তারের পয়েন্টে তার হচ্ছে তোমার কি বিভব শক্তি থাকে ম্যাক্সিমাম, গতিশক্তি থাকে তোমার 0। এই যে এটা হচ্ছে তোমার গতিশক্তির গ্রাফটা, মানে সিঙ্গেল ইন্ডিভিজুয়ালি যদি চিন্তা করি এটা হচ্ছে গতিশক্তির, এটা হচ্ছে বিভব শক্তির, ঠিক আছে, এটা হচ্ছে ইপি। তাহলে দুইটা যোগ করলে আসলে কি তোমার টোটাল হচ্ছে যে শক্তিটা সেটা হাফ কে স্কোয়ারেই হয়। তো এটা আসলে হচ্ছে কি সময়ের সাপেক্ষে যান্ত্রিক শক্তির নিত্যতার গ্রাফ। টোটাল শক্তি হচ্ছে তোমার উপরেরটা, আর এই যে ইন্ডিভিজুয়াল যেগুলো এগুলো হচ্ছে মার্ক করে দিলাম। তো এরকমভাবে আর কি আসতে পারে। তাহলে চলো আমরা পরবর্তী অংশে চলে যাই। তো স্মরণের সাপেক্ষে, তাহলে স্মরণের সাপেক্ষেও কিন্তু সেম জিনিস, মোট শক্তি কিন্তু সেমই থাকবে। জাস্ট হচ্ছে গতিশক্তি বিভব শক্তি এগুলো আগে যেরকম আমরা একটা সিঙ্গেল করে দেখছিলাম এখন একসাথে মার্জ করে ফেলছি। একটু আগে আমরা দেখছিলাম এটা হচ্ছে তোমার কি গতিশক্তির, এটা হচ্ছে তোমার বিভব শক্তির। তাহলে এখন আমি যে একসাথে একই সবগুলা, তাহলে একসাথে আমি বলতে পারি এরকম যে স্মরণ বাড়তেছে, তার হচ্ছে গিয়ে কি বিভব শক্তি বাড়তেছে, গতিশক্তি কমতেছে, তবে টোটাল যে শক্তিটা, ঠিক আছে, টোটাল শক্তিটা কিন্তু কনস্ট্যান্টই থাকতেছে, যে টোটাল শক্তি, ঠিক আছে, টোটাল শক্তি যেটা এটা কনস্ট্যান্টই আমাদের থাকতেছে। এই যে এই পয়েন্টে আমি চিন্তা করলে টোটাল শক্তি সেম, হাফ কে স্কোয়ার, মানে প্রত্যেকটা পয়েন্টেই টোটাল যে শক্তিটা সেই শক্তিটা আসলে কি কনস্ট্যান্টই, ঠিক আছে। তাহলে এরকমভাবে গ্রাফের যা কিছু আছে, হয়তো আমি হচ্ছে তোমাদের কথা বলার প্রসঙ্গে বা বক্স করে করে দেখানোটা একটু হচ্ছে গিয়ে সময় সাপেক্ষ ব্যাপার, তো হয়তো আমি হচ্ছে গিয়ে এতটা সময় নিয়ে তোমাদের দেখাতে পারি নাই, ঠিক আছে। ক্লাসের ডিউরেশনটা অনেক বড় হয়ে যাবে, যে কারণে আমি হচ্ছে গিয়ে তোমাদের এরকম ড্র করে করে এত সুন্দর করে দেখাতে পারি নাই। কিন্তু তোমাদের মেইন যে থিমটা, মানে যেটা হলে তুমি গ্রাফগুলো ড্র করতে পারবা, এই ব্যাপারগুলো হচ্ছে আমি যথেষ্ট মানে নিজের মতো করে চেষ্টা করছি আলোচনা করার জন্য। তোমাদের কাজ হচ্ছে গিয়ে এই যে আমি যে কথাগুলো মুখে বলছি এগুলো তোমরা খাতায় ড্র করে করে প্রতিবার হচ্ছে একটা অঙ্কন করলা, ঠিক আছে। প্রত্যেকের গ্রাফে একবার হচ্ছে গিয়ে একটু মানে মানসিক সন্তুষ্টির জন্য হলো যে আসলে সত্যি হচ্ছে কিনা, বা আসলে এই ব্যাপারগুলো এভাবে হচ্ছে কিনা, বা এভাবে আমার যদি আসে তাহলে নিজের মতো করে কি ড্র করতে পারবো কিনা, ঠিক আছে। তাহলে এই ব্যাপারগুলো হচ্ছে নিজের মতো করে একবার ড্র করবা, ড্র করলে দেখবা যে মোটামুটি সব জিনিসগুলাই কমপ্লিট হয়ে গেছে। আর এক্সট্রা যে ব্যাপারগুলো বলছি যে ওমেগার মান গ্রেটার দেন 1 লেস দেন 1 বা হচ্ছে ওমেগা ইকুয়াল 0, ওমেগার মান 1, ঠিক আছে, গ্রেটার দেন 1 লেস দেন 1 এবং হচ্ছে 1, এই তিনটা কেসের জন্য গ্রাফগুলো দেখতে কেমন হয় সেই ব্যাপারগুলো একটু ভালো করে অনুধাবন করে ফেলবা অথবা নোট করে ফেলবা, ঠিক আছে। আচ্ছা, আর এখান থেকে যদি কোয়েশ্চেন আসে তাহলে কেমন টাইপের কোয়েশ্চেন আসবে বা কীভাবে তুমি হচ্ছে সলভ করবা, কিছু কোয়েশ্চেন আসে হচ্ছে তোমার এমসিকিউ আসতে পারে। তাহলে এমসিকিউ যদি আসে তাহলে তুমি যে কোনোভাবে সলভ করতে পারলেই হয়েছে, তুমি নিচে কমন সেন্স থেকে সলভ করো অথবা হচ্ছে ইকুয়েশন থেকে সলভ করো অথবা যে মুদ্রা নিক্ষেপ পরে টস করে সলভ করো, একই জিনিস শরীরটা আঁকাতে পারলেই হয়েছে। তো এটার জন্য কোনো ধরাবাঁধা নিয়ম নেই, ঠিক আছে। তবে তোমার যদি রিটার্নের জন্য যদি তোমার আসে তাহলে অবশ্যই আমরা বক্স করে করে অঙ্কন করব। রিটার্ন হচ্ছে দুইভাবে আসতে পারে, একটা হচ্ছে তোমার একাডেমিক আর একটা হচ্ছে অ্যাডমিশন। তাহলে একাডেমিকে যদি আসে তাহলে হচ্ছে আমরা একাডেমিকে তো আর সময়ের স্বল্পতা নেই, আমরা যে কাজটা করব একাডেমিকে আসলে আমরা হচ্ছে বক্স করে ড্র করব, মানে এই যে এক্সের ভিন্ন ভিন্ন মানের জন্য বা টি এর ভিন্ন ভিন্ন মানের জন্য, মানে স্বাধীন চলকের ভিন্ন ভিন্ন মানের জন্য অধীন যে চলকটা বা অক্ষ বরাবর যে রাশিটা সেটার মান বসাবো, বসিয়ে আমরা হচ্ছে বিন্দু ফাইন্ড আউট করব, করে আমরা ফ্রি হ্যান্ডে সেটা হচ্ছে গিয়ে কি কানেক্ট করে দেবো, ঠিক আছে। আর যে আমাদের অ্যাডমিশনের জন্য আসে, যদি আমাদের আসে তাহলে হচ্ছে আমরা ইকুয়েশন থেকে হচ্ছে গিয়ে এঁকে ফেলবো ইকুয়েশন, যে আমরা একটু আগে যেরকম দেখলাম গতিশক্তির ইকুয়েশন, এরকমভাবে ইকুয়েশনটাকে আরেকটু হচ্ছে ইলাবোরেট করলে আমাদের কি হয় পরাবৃত্তের ইকুয়েশন দাঁড়ায়, ঠিক আছে। তো এরকম পরাবৃত্তের ইকুয়েশনটা আমরা হচ্ছে এঁকে দেখিয়ে ফেলবো, কারণ আমরা তো জানি যে আসলে গ্রাফটা দেখতে কেমন হবে, রিটার্নের জন্য জাস্ট আর কি একটু গ্রাফিক্যালি দেখানো যে আসলে এরকম হয়েছে বা একটু যুক্তি দাঁড় করানো যে আসলে এরকম হয়েছে এই কারণে। তাহলে তখন তুমি হচ্ছে যে পরাবৃত্তের ইকুয়েশনটা নিয়ে আসবো, তারপরে বলবো এটা আসলে পরাবৃত্তের গ্রাফ হবে, তো গ্রাফটা দেখতে অ্যাকচুয়ালি এরকম হবে, ঠিক আছে। তো এরকমভাবে নিজেদের মতো করে সলভ করতে পারলেই হয়েছে, ঠিক আছে। আচ্ছা, এখন আমি এতক্ষণ যা কিছু আলোচনা করছি সবগুলো আলোচনায় ছিল অ্যাকচুয়ালি আমরা মূল বিন্দু থেকে, আমাদের হচ্ছে কি যে কণাটার পর্যবেক্ষণটা, এই পর্যবেক্ষণটা আমরা মূল বিন্দু থেকে করা শুরু করছিলাম, মানে সাম্য বিন্দু থেকে। এখন যদি একটু ভিন্নভাবে আসে, ঠিক আছে, ধরো একটু ভিন্নভাবে আসলো, ভিন্নভাবে বলতে এরকম মানে তোমাদের জাস্ট একটু ক্লো দিয়ে দিচ্ছি, তোমরা নিজেরা বাদবাকিটা ফাইন্ড আউট করবা বা হচ্ছে অ্যানালাইসিস করবা, কারণ এটা অসংখ্য উপায় আসতে পারে, মানে এটার কোনো শেষ নেই যে হচ্ছে গিয়ে এক একজন এক একভাবে বলতে পারে।
ধরো আমি তোমাকে বললাম সরণের হচ্ছে গিয়ে বা ধরো বেগের, আমি বললাম তোমাকে হচ্ছে গিয়ে যে বেগ বনাম সময়ের গ্রাফ তুমি অঙ্কন করো, এই পাশে হচ্ছে বেগ, এই পাশে হচ্ছে সময়। তাতে তুমি আসলে ওই বক্স করে মানে টি এর ভিন্ন ভিন্ন মানের জন্য বেগের ভিন্ন ভিন্ন মান নির্ণয় করে হচ্ছে সলভ করতে পারো। ধরো তোমাকে এমসিকিউ এর জন্য আসছে, তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে আমরা কীভাবে অতি সহজে সলভ করে ফেলবো। তো আমাদের যেহেতু সহজ স্পন্দন গতি সম্পন্ন কণা, তাহলে অবশ্যই কোনো একটা পয়েন্টে আমরা যখন সময় গণনা শুরু করছি তাহলে অবশ্যই সে কোনো একটা পয়েন্টে ছিল, ঠিক আছে। তো মূলবিন্দুর জন্য তো আমরা অলরেডি সব আলোচনা করেই ফেলছি, এখন আমি আর মূলবিন্দু দেখাবো না। ধরো এই পয়েন্টে কোনটা কোথায় ছিল, এই পয়েন্টে ধরো এটা হচ্ছে আমি পজিটিভ দিক চিন্তা করছি, এটা হচ্ছে ধরো আমার নেগেটিভ দিক চিন্তা করলাম, ঠিক আছে, নেগেটিভ দিক। তাহলে সময় গণনার শুরুতে ধরো হচ্ছে কি তোমার কোণাটা এই পয়েন্টে ছিল এবং এখান থেকে সাম্যবিন্দুর দিকে আসতেছিল, মানে এই যে এই দিক থেকে, এই যে এই দিক থেকে সাম্যবিন্দুর দিকে আসতেছিল, কোণাটা ছিল এই যে এই পয়েন্টে। ধরো হচ্ছে গিয়ে a/2 পয়েন্টে ছিল, তার মানে হচ্ছে সরণটা যেটা তার এটা হচ্ছে a/2, আর এই পয়েন্টে আমি হচ্ছে গিয়ে টাইমটা কাউন্ট করা শুরু করছি। কোণাটা যখন এই পয়েন্টে তখন আমি হচ্ছে টাইমটা কাউন্ট করা শুরু করছি। তাহলে এই পয়েন্টে চিন্তা করলে তাহলে কোণার বেগটা এখন কোন দিকে বলো তো, নেগেটিভ দিকে না? তাহলে আমি যখন টাইম কাউন্ট করা শুরু করছি তখন কিন্তু তার একটা বেগ এখানে আছে, ঠিক আছে। আর বেগটা কেমন, নেগেটিভ বেগ, একটা বেগ অবশ্যই আছে এবং সেটা কি নেগেটিভ বেগ। তাহলে আমি এরপরে কি বেগটা আরও ধীরে ধীরে বাড়তেছে না, এই যে এইদিকে যখন আসতেছে তখন বেগটা ধীরে ধীরে বাড়তেছে, বাড়তেছে বলতে সংখ্যাগত মানটা বাড়তেছে, দিকটা হচ্ছে নেগেটিভ। তাহলে আমি যদি বলি এখানে হচ্ছে কি আমাদের গ্রাফটা অঙ্কন করা শুরু করলে এই যে নেগেটিভ দিকে আরও নিচে যাওয়া শুরু করবে, মানে যে এখান থেকে ধরো এই যে এখান থেকে হয়তো এই যে আমি যদি এটা চিন্তা করি এখানে বেগটা 0, এখানে হয়তো 0 ছিল, তো ওই সময়টা মানে এই সময়টা তো আমি আর পর্যবেক্ষণ করিনি, তো এটা জাস্ট হচ্ছে মিস হবে। জাস্ট এই যে এখান থেকে আমরা দেখব যে এখান থেকে যে তারপরে এই যে এরকম, ঠিক আছে। তাহলে দেখো গ্রাফটা কিন্তু দেখতে এরকম হয়ে যাবে। তারপরে যদি আমি যদি চিন্তা করি সে এই দিকে যাচ্ছিল, তাহলে কেমন হয়তো আসলে গ্রাফটা। আমরা এটা দেখছি কি যে তার এই পয়েন্ট থেকে, যে এই পয়েন্ট থেকে সে মূলবিন্দুর দিকে আসতেছিল, এই জন্য হচ্ছে গিয়ে ডিরেকশনটা যেহেতু নেগেটিভ, এর জন্য নেগেটিভ। আর সময় গণনার শুরুতে তার একটা বেগ অলরেডি ছিল, সেজন্য একটা পয়েন্ট থেকে সে যাত্রা শুরু করছে, ঠিক আছে। মানে আমাদের গ্রাফটা দেখতে এরকম হয়েছে। সে যদি এই যে এই দিকে যাইতো তাহলে কিন্তু তোমার বেগটা কী হতো, পজিটিভই হইতো, আর বেগটা ধীরে ধীরে আর একটু কমা শুরু করতো, ঠিক আছে। তার মানে সেই ক্ষেত্রে আমাদের ভ্যালুটা হয়তো যে গ্রাফটা দেখতে হয়তো যে এরকম। দেখো যেহেতু হচ্ছে নেগেটিভ বেগ, সরি এইদিকে, তাহলে এটা পজিটিভ, হ্যাঁ পজিটিভ বেগ এবং ধীরে ধীরে কমতেছে, পজিটিভ বেগ এবং হচ্ছে ধীরে ধীরে কমতেছে, গিয়ে এখানে 0 হবে, তারপর হচ্ছে নেগেটিভ হবে। তার মানে তখন গ্রাফটা দেখতে হয়তো এই যে এরকম টাইপের। মানে তুমি নিজের মতো করে অঙ্কন করবা, বক্স করে অঙ্কন করতে পারো, বক্স করে অঙ্কন করলে তো আর কোনো মানে ভুল হওয়ার কোনো চান্সই নেই, একদম হচ্ছে পয়েন্ট ড্র করে অঙ্কন করবা। আর যে এরকম ফ্রি হ্যান্ডে অঙ্কন করো তখন হচ্ছে কোয়েশ্চেনটা একটু ভালো করে দেখে নিবা যে আসলে কোন দিকে যাচ্ছে। তো শক্তির জন্য সেম জিনিস হবে, বা বেগের জন্য সেম জিনিস হবে, ত্বরণের জন্য সেম জিনিস হবে, মানে একটু অ্যানালাইসিস করে তারপর আর কি ব্যাপারগুলো ড্র করবা। আর যে এমসিকিউর জন্য আসে তা সেই ক্ষেত্রে হচ্ছে তোমার মানে সবথেকে ভালো হয় তুমি কোয়েশ্চেনটা ভালো করে পড়বা, কোন দিকে যাচ্ছিল, তারপরে হচ্ছে গিয়ে কি তোমার অপশনগুলো অ্যানালিসিস বা হচ্ছে এমসিকিউ যে অপশনগুলো থাকবে অপশনগুলো টেস্ট, মানে সবগুলো চুক কান খোলা রেখে চেষ্টা করবো আর কি সলভ করার জন্য। ওকে, তাহলে চলো আমরা পরবর্তী অংশে চলে যাই। আর এইগুলাকে তুমি হচ্ছে গিয়ে ওকে এগুলো নিয়ে আর কথাবার্তা বলার দরকার নেই। তোমার কাজ হচ্ছে গিয়ে তুমি এখানে একটা কাজ করে ফেলবা। এটা তো আমরা জাস্ট হচ্ছে গিয়ে এই পাশে সময়, এই পাশে হচ্ছে বেগ দেখালাম, ঠিক আছে। তুমি এরকমও করতে পারো যে এক্স অক্ষ বরাবর, ধরো এক্স অক্ষ বরাবর কি একবার দিবা, বা জাস্ট বনাম বলে দিই, এক্স অক্ষ ম্যাটার না। তোমার ধরো হচ্ছে সরণ বনাম সময়, তারপর হচ্ছে বেগ বনাম সময়, তারপর হচ্ছে তোমার ত্বরণ বনাম সময়, ঠিক আছে, সময়। তো এই ব্যাপারগুলো প্রত্যেকটা জিনিসেই তুমি নিজের মতো করে মানে কি কি উপায় হইতে পারে। আমরা তো সবগুলো আজকে দেখছি যে মূলবিন্দু থেকে স্টার্ট হয়েছে, সাম্যবিন্দু থেকে। আমি একটা ভিন্নভাবে একটু দেখিয়ে দিলাম। তো তোমরা হচ্ছে এই তিনটা গ্রাফ আবার একটু আলোচনা করবা যে কোন পয়েন্ট থেকে শুরু করলে কেমন হয়। যে ধরো হচ্ছে একদম শেষ বিন্দু থেকে মানে বিস্তারের পয়েন্ট থেকে যাত্রা শুরু করছে, তো সেই ক্ষেত্রে দেখতে কেমন হবে গ্রাফটা, ঠিক আছে। প্রত্যেকটাই তোমাদের কাজ হচ্ছে কি যে কোনো অন্য যে কোনো পয়েন্ট থেকে অন্তত 2-3টা পয়েন্ট হচ্ছে তোমরা নিজের অ্যানালাইসিস, অন্তত 2 অথবা 3টি পয়েন্ট থেকে চলা শুরু করলে, ঠিক আছে। কি কি পয়েন্ট চিন্তা করবা, তোর হচ্ছে গিয়ে এক্স ইকুয়াল যেখানে a/2, আর আরেকটা হচ্ছে এক্স ইকুয়াল a, ঠিক আছে। আরেকটা হচ্ছে ধরো এক্স ইকুয়াল -a, এই পয়েন্টগুলো থেকে এই 3টা পয়েন্ট হচ্ছে তোমরা 3টা পয়েন্ট থেকে যদি তুমি সপস চালু করতে তাহলে হচ্ছে কি সরণ বনাম সময়ের গ্রাফ কেমন হতো, বেগ বনাম সময়ের গ্রাফ কেমন হতো, ত্বরণ বনাম সময়ের গ্রাফ কেমন হতো, বা আরও যদি হচ্ছে গিয়ে তুমি নির্ণয় করো যে গতিশক্তি বিয়োগ শক্তি, তো সেই গ্রাফগুলো দেখতে কেমন হতো। তো এগুলো হচ্ছে তোমাদের নিজেদের কাজ, অন্তত 2 থেকে 3টি পয়েন্ট থেকে
চলা শুরু করলে গ্রাফগুলো কেমন হতো, চলা শুরু করলে গ্রাফগুলো ড্র করো, গ্রাফগুলো কেমন হতো। গ্রাফগুলো কেমন হতো, এটা হচ্ছে তোমাদের বাসার কাজ, ঠিক আছে, এটা হচ্ছে তোমাদের বাসার কাজ। তাহলে চলো আমরা পরবর্তী অংশে যাই। পরবর্তী অংশ হচ্ছে আমাদের এই যে আমরা সরল দোলন গতি সম্পন্ন ব্যাপারগুলো পড়লাম, রাশিগুলো পড়লাম, গ্রাফ পড়লাম, ঠিক আছে। এই সংশ্লিষ্ট রাশির যে হচ্ছে এই শক্তির ব্যাপারটা, সরল দোলন গতি সংশ্লিষ্ট রাশির শক্তি, বিশেষ করে রাশি এখানে দেওয়া আছে, আমরা হচ্ছে শক্তি পড়ব মেইনলি, যে শক্তি বিশেষ করে হচ্ছে শক্তি, শক্তি রিলেটেড ম্যাথ হচ্ছে আমরা সলভ করব। তাহলে চলো আমরা দেখি কি কি টাইপের ম্যাথ আসতে পারে এবং হচ্ছে সেগুলো আমরা কীভাবে সলভ করতে পারি। তাহলে দেখো প্রথমে যে ম্যাথটা এখানে আছে বলছে সরল চন্ডিত গতি সম্পন্ন কণার সরণ বিস্তারের অর্ধেকের সমান হলে, ঠিক আছে, মানে সরণটা যেটা, এই সরণটা হচ্ছে তোমার বিস্তারের অর্ধেক, মানে তোমার যদি বিস্তার হয় এ, আমরা বিস্তারকে এ দ্বারা প্রকাশ করি, তাহলে বিস্তার যদি এ হয় তাহলে তোমাকে বলছে সরণ বিস্তারের অর্ধেক সমান হলে, মানে মিন করতেছে তোমার x ইকুয়াল a/2, ঠিক আছে, x ইকুয়াল a/2, মানে একটা সরণ যে সরণটা হচ্ছে আসলে কি বিস্তারের অর্ধেক, কোন দিকে এটা ম্যাটার না, আমাদের জাস্ট বিস্তারের অর্ধেক। তো হলে মোট শক্তির কত অংশ ইপি এবং কত অংশ ইকে আকারে আত্মপ্রকাশ করবে, মানে এই যে পয়েন্টটা, মানে যেখানে সরণটা x/2 x ইকুয়াল a/2, মানে সরণটা হচ্ছে বিস্তারের অর্ধেক, এই পয়েন্টটা তার গতিশক্তি কত হবে আর বিভব শক্তি কত হবে, ঠিক আছে, এটা তোমাকে বের করতে বলছে। আচ্ছা, মোট শক্তির কত অংশ ইপি এবং কত অংশ ইকে, এটা একদম হচ্ছে ডিরেক্ট আমাদের উল্লেখ করতে বলছে। তাহলে এটা আমরা কীভাবে সলভ করবো, তাহলে এক নাম্বারটা চলো আমরা সলভ করি। তাহলে যেহেতু আমাদের সরণটা সরাসরি দেওয়া আছে, সরণ হচ্ছে তোমার a/2, তাহলে আমি যদি বলি ইপি সমান কত হবে, তাহলে ইপি সমান হচ্ছে তোমার হাফ কে এক্স স্কোয়ার, তাহলে হাফ কে এক্স হচ্ছে আমাদের a/2, তাহলে a/2 হোল স্কোয়ার। তাহলে আমাদের থাকতেছে, আমরা বলতে পারি এখানে যে টোটাল শক্তিটা ছিল হাফ কে স্কোয়ার, শক্তির যে নিত্যতা সেখানেও আমরা দেখে আসি, টোটাল শক্তিটা হচ্ছে হাফ কে স্কোয়ার, আর নিচে হচ্ছে যে এখানে যে টুটা, এই টুটা আসলে হাফ স্কোয়ার যেটা, এটা 1/4 হয়ে যাবে আর কি। তাই তুমি ইচ্ছা করলে লিখতে পারো এরকম 1/4 ইন্টু ই টোটাল। তাহলে মোট যে শক্তিটা, এই মোট শক্তির 4/1 হচ্ছে তোমার ইপি। তাহলে এক্স ইকুয়াল যেখানে a/2, এখানে ইপি হচ্ছে কি মোট শক্তির 4/1। ঠিক একইভাবে আমি যদি বলি ইকে সমান কত হবে, তাহলে ইকেটা তুমি এখন কীভাবে সলভ করবা, জাস্ট হচ্ছে এখন বেগটা, মানে এক্স ইকুয়াল a/2, এই পয়েন্টে তুমি বেগ নির্ণয় করে ফেলবা, বেগ নির্ণয় করে তুমি জাস্ট হচ্ছে মানটা বের করে ফেলবা। অথবা আমরা যদি বেগ নির্ণয় নাও করি তাহলে কোনো সমস্যা নেই, কারণ আমাদের সূত্রটা কিন্তু এক্সের ফাংশন রূপে আমরা শিখছিলাম, এক্সের ফাংশন রূপে আমরা এরকমভাবে শিখছিলাম হাফ কে স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, তাহলে স্কোয়ার মাইনাস এক্স হচ্ছে আসলে কি a/2, তাহলে a/2 স্কোয়ার। তাহলে এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দাও, ওকে। তাহলে দেখো তুমি এখানে যদি এটা সলভ করো তাহলে পাবা এরকম হাফ কে, আর এইখানে তুমি পাবা হচ্ছে 3 স্কোয়ার বাই হচ্ছে তোমার 4, এরকম পাওয়ার কথা, ঠিক আছে। তাহলে আমরা ফাইনালি এরকম পাবো যে 3/4 ইন্টু হাফ কে স্কোয়ার, তাহলে হাফ কে স্কোয়ার এটা তো আসলে কী ছিল, ই টোটাল। তাহলে আমরা বলতে পারি আসলে টোটাল শক্তির 4/3 অংশ হচ্ছে আসলে কি এই এক্স ইকুয়াল a/2 অবস্থানে গতিশক্তি। এখানে ই টোটালটা একটু খেয়াল রাখো, আমরা এখানে ই টোটাল আসলে কাকে বলতেছি, ই টোটাল সমান হচ্ছে আসলে ই টোটাল ইকুয়াল হাফ কে স্কোয়ার, ঠিক আছে, এটা হচ্ছে ই টোটাল। ওকে, এটা হচ্ছে আমাদের শক্তির যে নিত্যতা থেকে আমরা দেখে আসছি যে টোটাল শক্তিটা হাফ কে স্কোয়ার। তো এরকমভাবে সলভ করবা। তাহলে আমরা এখন যদি বলি পার্সেন্টেজ আকারেও বলি, তাহলে আমরা বলবো এটা হচ্ছে 25%, মোট শক্তির হচ্ছে 25% ইপি, 75% হচ্ছে তোমার কি ইকে। এটা যে ঠিক এরকমভাবে সলভ করতে হবে এরকমও কোনো কথা না। আরেকটা কাজ করতে পারো, তুমি তো এক্স ইকুয়াল কি a/2 অবস্থানে
এই যে এখানে বিয়োগ শক্তিটা পাইছিলে, বিয়োগ শক্তিটা কত হয়েছিল আমি যদি বিকল্প উপায়ে বলি বা হচ্ছে আরেকটু অন্যরকমভাবে যদি করতে বলি, তাহলে ধরো অল্টারনেটিভ যদি বলি, তাহলে হচ্ছে তুমি x = 2 অবস্থানে, x = a/2 অবস্থানে, তোমার হচ্ছে ইপি পাইছিলা, হচ্ছে 1/4 হাফ কে স্কোয়ার। ঠিক আছে, আমি টোটাল আর কি আর রিপ্লেস করলাম না, এটাকে এরকমভাবেই রাখলাম হাফ কে স্কোয়ার। আর টিকে কীভাবে তুমি হচ্ছে গিয়ে কি ই কে পাইছিলা, বা তুমি যদি আবার একটু নির্ণয় করো তাহলে দেখবে ই কেটা পাবা এরকম 3/4, মানে এটাকে এটার মতোই রাখলা, এটাকে আর ই টোটাল লিখলা না। ঠিক আছে, হাফ কে স্কোয়ার। তাহলে তোমাকে বলছিল মোট শক্তির কত অংশ হচ্ছে তোমার বিয়োগ শক্তি এবং কত অংশ হচ্ছে তোমার গতিশক্তি। তাহলে আমি যদি বলি মোট শক্তি কত, তাইলে ইকে আর ইপি দুইটা মিলিয়ে হচ্ছে মোট শক্তি। তাহলে আমি যদি বলি মোট শক্তির কত অংশ ইপি আছে, তাহলে উপরে লিখবো হচ্ছে ইপি। তোমাকে ইপির পার্সেন্টেজ যদি চাওয়া হয় বা ইপি কত অংশ এটা যদি তোমাকে চাওয়া হয়, কত অংশ এটা যদি তুমি নির্ণয় করো, তাহলে উপরে লিখবো হচ্ছে তোমার ইপি এর পরিমাণ। তাহলে ইপির পরিমাণ কত 1/4 হাফ কে স্কোয়ার, আর নিচে হচ্ছে লিখবা টোটাল, মানে হচ্ছে ইপি প্লাস ইকে এই দুইটার যোগফল। ঠিক আছে, তাহলে তুমি এরকম পাবা 1/4 হাফ কে স্কোয়ার, আর নিচে হচ্ছে টোটাল মানে ইপি প্লাস ইকে। তাহলে ইপি প্লাস ইকে এই দুটো যদি তুমি আবার যোগ করো, তাহলে পাবা তুমি হাফ কে স্কোয়ার। তুমি ইচ্ছা করলে যোগ করে আবার দেখতে পারো, আসলে কাটাকাটি করে তোমার এই যে এটা কাটাকাটি চলে যাবে, তাহলে থাকতেছে তোমার 1/4। মানে এখানেও দেখো কিন্তু সেম জিনিসই 25% বা হচ্ছে 4/1 অংশ। তুমি গতিশক্তিটা যদি এরকমভাবে করো, তাহলে উপরে লিখবো গতিশক্তি, নিচে লিখবো হচ্ছে টোটাল, মানে দুইটা যোগ করবা, যোগ করে তুমি দেখবা সেটা হচ্ছে 3/4। তো একই আর কি অ্যান্সার আসবে তুমি যেভাবে নির্ণয় করো। তো এটা হচ্ছে আমাদের প্রথমটার অ্যান্সার। তাহলে দ্বিতীয় যে কোশ্চেনটা সেটা দেখো আমরা একটু দেখি, সেখানে কি বলছে। সেখানে বলছে সরণ কত হলে মোট শক্তির অর্ধেক বিয়োগ শক্তি ও অর্ধেক গতিশক্তি হবে। তাহলে এটা খুবই সিম্পল একটা কোশ্চেন, এটা প্রায়ই এসে থাকে যে সরণ কত হলে, ঠিক আছে, সরণ কত হলে আমরা 2 নম্বরটা সলভ করি। সরণ কত হলে মোট শক্তির অর্ধেক গতিশক্তি অর্ধেক বিয়োগ শক্তি হবে। তাহলে যেহেতু অর্ধেক তার মানে আমরা বলতে পারি মোট যদি শক্তি হয় 100, তাহলে অর্ধেক মানে হচ্ছে গিয়ে 50 বিয়োগ শক্তি, আর অর্ধেক মানে 50 হচ্ছে তোমার গতিশক্তি। তার মানে ইপি সমান কি হবে, ইকে হবে। এই কোশ্চেনটা অনেক সময় দ্বিগুণ, 1/3 এরকমভাবেও আসতে পারে। তো এখানে যে কোশ্চেনটা বলছে সেখানে হচ্ছে সমান সমান, ঠিক আছে, অর্ধেক সমানভাবে ভাগ হচ্ছে আর কি। তাহলে অর্ধেক গতিশক্তি অর্ধেক বিয়োগ শক্তি, মানে গতিশক্তি যা অর্ধেক শক্তিও তাই হবে, মানে সংখ্যাগত মানটা সমান হবে। তাহলে এই ক্ষেত্রে আমরা বলবো ইপি সমান কি ইকে, ইপি সমান ইকে। তাহলে ইপি সূত্রটা আসলে কি, ইপি সূত্রটা হচ্ছে আমাদের হাফ কে এক্স স্কোয়ার, আর এখানে আমরা পাবো হাফ কে স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। তাহলে হাফ হাফ কাটাকাটি, কে কাটাকাটি, যেগুলো আমরা কাটাকাটি করা যায় কাটাকাটি করে ফেলতেছি। তাহলে আমাদের থাকতেছে এক্স স্কোয়ার সমান এস স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। তাহলে দেখো আমাদের থাকতেছে এক্স স্কোয়ার ইকুয়াল এস স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। ঠিক আছে, তো ফাইনালি আমরা লিখতে পারি এই এক্সটাকে যদি এই পাশে নিয়ে আসি, তাহলে আমরা পাবো হচ্ছে গিয়ে 2x স্কোয়ার ইকুয়াল এস স্কোয়ার। তাহলে এক্স স্কোয়ার সমান আমাদের দাঁড়াচ্ছে এস স্কোয়ার বাই 2। ঠিক আছে, তো এক্স ইকুয়াল দাঁড়াচ্ছে, সুতরাং এক্স ইকুয়াল আমাদের দাঁড়াবে a/√2। তার মানে যেখানে আমাদের সরণটা a/√2, যেখানে সরণটা হচ্ছে আমাদের কি বিস্তারের 1/√2 গুণ, এই অবস্থানে গতিশক্তিও যতটুকু হবে বিয়োগ শক্তিও আমার ততটুকু হবে, মানে বিয়োগ শক্তি এবং গতিশক্তি আমার সমান থাকবে। তো তোমাকে এরকমভাবে বলতে পারে যে কোথায় গতিশক্তি বিয়োগ শক্তি সমান, কোশ্চেনটা এরকমভাবেও বলতে পারে, তোমাকে এরকমভাবেও বলতে পারে যে অর্ধেক থাকবে। অর্ধেক থাকাই মানে কি মোট শক্তির অর্ধেক হচ্ছে গতিশক্তি, অর্ধেক হচ্ছে বিয়োগ শক্তি, মানে তারা নিজেরা হচ্ছে সমান। ঠিক আছে, আবার এই কোশ্চেনটাও আবার ভিন্নভাবে আসতে পারে যে কোন অবস্থানে গতিশক্তি বিয়োগ শক্তির দ্বিগুণ। ঠিক আছে, এক্সট্রা প্র্যাকটিস হিসাবে আরও কয়েকটা কোশ্চেন জেনে রাখো যে কোন অবস্থানে গতিশক্তি বিয়োগ শক্তির দ্বিগুণ, অর্ধেক, মানে অনেকভাবে কোশ্চেনটা আসতে পারে। ঠিক আছে, তোমাকে বললো যে কোন অবস্থানে গতিশক্তি বিয়োগ শক্তির দ্বিগুণ, তাহলে তখন তুমি কোশ্চেনটা দ্বারা লিখবা এরকম, গতিশক্তি যেহেতু বিয়োগ শক্তির দ্বিগুণ বলছি, তাহলে ই কে সমান হবে তোমার 2 ইন্টু ইপি। তোমাকে বলতে পারতো 1/3, তাহলে হচ্ছে ইপি এর 1/3 যদি বলতো যে কোথায় গতিশক্তি বিয়োগ শক্তির 1/3, তাহলে ইপির সাথে আমরা 1/3 গুণন করতাম, মানে যে সংখ্যাটা বলবে অর্ধেক
দ্বিগুণ, এত বেশি, মানে যেভাবেই হোক তুমি জাস্ট একটা ইকুয়েশনের মতো প্রকাশ করবা, প্রকাশ করে জাস্ট সলভ করবা, ঠিক আছে। তো এটার আসলে একটা শর্টকাটও আছে, শর্টকাটটা হচ্ছে এরকম। শর্টকাটটা যদি আমরা একটু দেখি, এটা শর্টকাটটা, কারণ অনেক সময় এমসিকিউ এ আসে। তো এটা শর্টকাটটা আসলে কি? শর্টকাটটা হচ্ছে এরকম, a ইকুয়াল √n+1 ইন্টু এক্স, ঠিক আছে। এখানে কোনটা কি মিন করতেছে? এক্স হচ্ছে তোমার সরণ, মানে কত সরণ এই শর্তটা হবে, এ হচ্ছে তোমার বিস্তার, আর এন হচ্ছে গতিশক্তি বিয়োগ শক্তির কত গুণ। এন হচ্ছে গতিশক্তি বিয়োগ শক্তির কত গুণ, অবশ্যই মাথায় রাখতে হবে। এনটা আসলে কি? এন হচ্ছে তোমার গতিশক্তি বিয়োগ শক্তির কত গুণ। এন সমান হচ্ছে তোমার এন ইকুয়াল গতিশক্তি, বা ইকে লিখি আমি, যে ইকে ইপি এর কত গুণ, ইকে ইপি এর কত গুণ, ইপি এর কত গুণ, কত গুণ, ঠিক আছে। এটা হচ্ছে তোমার এন এর মান। তোমাকে হয়তো বলতে পারে এরকম যে গতিশক্তি বিয়োগ শক্তির দ্বিগুণ, সেই ক্ষেত্রে হচ্ছে তোমার এখানে এন এর মান 2। তোমাকে বলতে পারে হচ্ছে কি গতিশক্তি বিয়োগ শক্তির 5 গুণ, সেই ক্ষেত্রে এন এর মান 5। তোমাকে বলতে পারে গতিশক্তি বিয়োগ শক্তির অর্ধেক, সেই ক্ষেত্রে হচ্ছে কি এন এর মান হাফ। আর একটু সুন্দর করে যদি বলি, আমাদের ইকে বাই ইপি এর অনুপাত, অ্যাকচুয়ালি এন এর যে মানটা, এই এন এর মানটা হচ্ছে আসলে, এন এর মানটা অ্যাকচুয়ালি আসলে আমাদের ইকে এবং ইপি এর অনুপাত। এন ইকুয়াল তোমার ইকে বাই ইপি এর অনুপাত। দেখো বাংলা যে কথাটা বলছি, ইপিটা কেন তো ইপি লিখে ফেলছি, এটা অ্যাকচুয়ালি ইকে হবে, যে এই ভ্যালুটা এটা ইকে হবে। ইকে ইপি এর কত গুণ, ইকে ইপি এর কত গুণ, তাহলে ইকে ইপি এর কত গুণ, এই কথাটার মিনিং কিন্তু আসলে যেটাই, ঠিক আছে। ইকে বাই ইপি এর অনুপাত, সরাসরি তোমার এটা দেওয়া থাকতে পারে, অথবা সরাসরি কত গুণ এটা দেওয়া থাকতে, ঠিক আছে। তাহলে আশা করি এই ব্যাপারগুলো বুঝতে পারছো। তাহলে চলো আমরা পরবর্তী অংশে যাই, চলো। তো এখানে বলছে কি, একটি সরলচন্দিত স্পন্দনের সরণ কত হলে গতিশক্তি বিভব শক্তি সমান হবে বা মোট শক্তির অর্ধেক গতিশক্তি। তো মাত্রই তো আমরা এটা সলভ করলাম, সেম জিনিসই মাত্র আমরা সলভ করে ফেলছি। তাহলে এটা হচ্ছে তোমাদের বাসার কাজ, এটা হচ্ছে নিজেরা সলভ করবা। তারপরে চলো আমরা পরবর্তী কোয়েশ্চেনে চলে যাই। বলছে একটি সরলচন্দিত স্পন্দনরত কণার ভর হচ্ছে তোমার 4 গ্রাম, এর গতির পর্যায়কাল হচ্ছে 1.5 সেকেন্ড এবং সাম্যাবস্থান থেকে এর সর্বোচ্চ সরণ 4 সেন্টিমিটার। কণাটি যখন সাম্যাবস্থান থেকে 2.5 সেন্টিমিটার দূরে, তখন এর স্থিতিশক্তি, গতিশক্তি ও মোট যান্ত্রিক শক্তি কত, ঠিক আছে। তাহলে দেখো এখানে পর্যায়কাল যেটা দেয়া আছে, এটা আমাদের হচ্ছে খুব বেশি দরকার নেই, এটা আমাদের দরকার নেই, যেহেতু অবস্থানটা দেয়া আছে যে হচ্ছে গিয়ে সাম্যবিন্দু থেকে এত দূরে আছে। বলছে তোমাকে যে কণাটি যখন সাম্য অবস্থান থেকে 2.5 সেন্টিমিটার দূরে, তখন এর স্থিতিশক্তি বের করতে বলছে, গতিশক্তি বের করতে বলছে, এবং হচ্ছে মোট যে যান্ত্রিক শক্তিটা সেটাও তোমাকে বের করতে বলছে। তাহলে আমি যদি ইপি বের করতে চাই, মানে হচ্ছে বিয়োগ শক্তি বের করতে চাই, বিয়োগ শক্তি, তাহলে বিয়োগ শক্তির সূত্র কি? তাহলে বিয়োগ শক্তির সূত্র হচ্ছে তোমার হাফ কে এক্স স্কোয়ার। তো তোমাদের হচ্ছে আমি শুরুতে একটা ব্যাপার বলছিলাম যে এই যে কনস্ট্যান্ট যেটা, এই কনস্ট্যান্টটা যদি তোমার সরাসরি দেয়া না থাকে, তো সেটাকে আমরা হচ্ছে লিখে ফেলবো কি এম ওমেগা স্কোয়ার। যেহেতু এখানে বর দেয়া আছে, তাহলে হচ্ছে আমরা এম ওমেগা স্কোয়ারের মাধ্যমে কেটাকে প্রকাশ করে ফেলতে পারি, ঠিক আছে। কে সমান তুমি এম ওমেগা স্কোয়ার লিখে ফেলতে পারো, অথবা তুমি যেহেতু এখানে বড় দেয়া আছে, আবার হচ্ছে যে পর্যায়কাল দেয়া আছে, তার মানে ওমেগাটাকেও আমরা নির্ণয় করে ফেলতে পারবো। তো তুমি ইচ্ছা করলে কনস্ট্যান্টের মানটা বের করে ফেলতে পারো, তোমার যেটা ইচ্ছা, যেটা তোমার ইচ্ছা, তুমি যেভাবে সুবিধা ফিল করো, তোমার কোনো সমস্যা নেই, ঠিক আছে। তাহলে আমি ধর হচ্ছে এখানে কে যেটা, কেটাকে হচ্ছে আমি বের করে ফেলবো যে কে এর মান কত। তাহলে কে এর মান হচ্ছে এম ওমেগা স্কোয়ার। তাহলে এম হচ্ছে তোমার এখানে 4 গ্রাম, তাহলে 4 × 10⁻³ মানে কেজিতে নিয়ে নিলাম, ইন্টু ওমেগা স্কোয়ার। তাহলে ওমেগা হচ্ছে তোমার 2π/t, ঠিক আছে। তাহলে 2π/t, টি এর মান হচ্ছে তোমার 1.5 সেকেন্ড, তাহলে বাই 1.5 স্কোয়ার, 1.5 স্কোয়ার, ঠিক আছে। এই হচ্ছে তোমার ব্যাপারটা। আচ্ছা চলো তাহলে আমরা এখানে কনস্ট্যান্টের মানটা নির্ণয় করে ফেলি, তাহলে আমাদের জন্য ইজি হয়, স্কোয়ার করে দাও। ওকে, তাহলে আমরা কে এর মানটা এখান থেকে নির্ণয় করে ফেলি। তাহলে কে এর মানটা আমাদের হবে, কে এর মানটা হবে, তোমরা একটু নির্ণয় করে ফেলো, 2π, 2 × 3.14, 2π বাই হচ্ছে তোমার 1.5 স্কোয়ার গুণন 4 ভাগ হচ্ছে তোমার 1000। তাই তোমার কে এর যে বেরোটা, এটা হচ্ছে 0.07, 0.07, ঠিক আছে। কনস্ট্যান্টের মানটা আমাদের যে কে এর বেরোটা দরকার ছিল সেটা।
এখানে কে এর মানটা আমাদের কেন বের করে নিলাম, যাতে আমাদের হচ্ছে গিয়ে বারবার এই যে এই কাজটা মানে এম ওমেগা স্কোয়ার এটা যাতে বারবার আমাদের ফাইন্ড আউট করতে না হয় বা এই মানগুলো যাতে বারবার ক্যালকুলেশন করতে না হয়, এজন্য আমরা কে এর মানটা নির্ণয় করে ফেলছি আর কি। তাহলে তুমি জাস্ট এখানে মানগুলো বসিয়ে দাও। তাহলে হাফ কে এর ভ্যালু হচ্ছে তোমার 0.07 ইন্টু এক্স স্কোয়ার, এক্স এর মান কত তোমার হচ্ছে বলছে 2.5 সেন্টিমিটার দূরে, তাহলে 2.5 এটাকে আমরা হচ্ছে মিটার নিয়ে যাব 10⁻⁻2 স্কোয়ার, সেন্টিমিটারকে আমরা হচ্ছে মিটার নিয়ে নিলাম। তাহলে আমাদের ফাইনালি যে ভ্যালুটা আসবে সেটা হচ্ছে তোমার তাহলে 0.5 ইন্টু 0.07 ইন্টু 2.5 ইন্টু 10⁻⁻2 10⁻⁻2 স্কোয়ার তাহলে হচ্ছে আমাদের থাকতেছে অনেক ছোটো একটা ভ্যালু আসে আর কি, তোমার হবে এখানে 2.19 বা 2.2 আমি লিখি 2.20 ইন্টু 10⁻⁻5 জুল। এটা হচ্ছে তোমার x ইকুয়াল 2.5 সেন্টিমিটার দূরে কণার বিভব শক্তি। ঠিক আছে, ঠিক একইভাবে হচ্ছে আমরা কি বের করব, গতিশক্তিটাও বের করব। তাহলে গতিশক্তিটা যদি আমি নির্ণয় করতে চাই সেটা আসলে আমরা x এর যে ফাংশন সেইভাবেই হচ্ছে প্রকাশ করে ফেলতে পারি। ঠিক আছে, আমরা গতিশক্তি বের করব, অলরেডি বিভব শক্তি বের করা শেষ। তাহলে গতিশক্তিটা যদি আমরা বের করি তাহলে আমরা পাবো হচ্ছে এরকম ই কে সমান হাফ কে তারপর হচ্ছে এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এটা হচ্ছে আমাদের গতিশক্তির সূত্র, তাই না? তাহলে এই কেটার মান কিন্তু আমরা অলরেডি জানি, যেটা এখানে ফাইন্ড আউট করে ফেলছি। এর মান হচ্ছে আমাদের দেয়া ছিল যে সর্বোচ্চ সরণ হচ্ছে তোমার 4 সেন্টিমিটার, তাহলে সর্বোচ্চ যে সরণটা এটা আসলে তোমার কি বিস্তার, তার মানে এর ভ্যালুটা হচ্ছে তোমার 4 সেন্টিমিটার। আর তোমাকে যে অবস্থানে বের করতে বলছে এটা হচ্ছে 1.5 অবস্থান, তার মানে 2.5 অবস্থান, তার মানে এক্স এর যে ভ্যালুটা এটা হচ্ছে তোমার 2.5। ঠিক আছে, তাহলে তুমি কি করবা এখানে জাস্ট হচ্ছে ভ্যালুগুলো বসাবা। হাফ কে এর মান হচ্ছে তুমি অলরেডি জানো যে 0.07 ইন্টু 0.07 ইন্টু এ এর মান হচ্ছে তোমার 4, তার মানে 4 ইন্টু 10⁻⁻2 স্কোয়ার মাইনাস সামনে একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দাও, মাইনাস হচ্ছে তোমার 2.5 ইন্টু 10⁻⁻2 স্কোয়ার। ঠিক আছে, তো এটাই ক্যালকুলেশন করলে যেটা হবে সেটা হচ্ছে তোমার গতিশক্তি। দেখো একটা ব্যাপার কিন্তু বলেও করিও না যে আমরা অনেক সময় এই ম্যাথগুলো তাড়াহুড়া করতে যেয়ে যে 4 মাইনাস 2.5 মানে 1.5 স্কোয়ার এখানে বসিয়ে দিই ভুলক্রমে। দেখো সূত্রটা কিন্তু আমাদের হচ্ছে এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এ মাইনাস এক্স হোল স্কোয়ার কিন্তু না। যদি এ মাইনাস এক্স হোল স্কোয়ার হইতো তাহলে আমি 4 মাইনাস 2.5 মানে 1.5 স্কোয়ার বসায় দিতে পারতাম। ঠিক আছে, যেহেতু এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার তাহলে অবশ্যই আমার হচ্ছে গিয়ে কি এর মানটা আলাদা স্কোয়ার করতে হবে, মাইনাস দিয়ে এক্স এর মানটা আলাদা করে স্কোয়ার করতে হবে। ঠিক আছে, তো আমরা এখানে হচ্ছে যেটা অ্যান্সারটা আসবে সেটা হচ্ছে তুমি নিজে বের করে ফেলবা যে অ্যান্সারটা কত। তারপরে তোমাকে বলছিল কি যে মোট যান্ত্রিক শক্তি কত, তাহলে দুইটা যোগ করলে যে শক্তিটা হয় সেটা আসলে হচ্ছে তোমার কি মোট যান্ত্রিক শক্তি। তাহলে আশা করি এই ব্যাপারগুলো সলভ করতে পারবা, বাদ বাকি এটা তোমার হোমওয়ার্ক থাকলো। তাহলে চলো আমরা পরবর্তী অংশে। তো আমাদের এই কোয়েশ্চেনটা হচ্ছে একটা চমৎকার কোয়েশ্চেন। এখানে তোমাকে বলছে একটি 5 কেজি বস্তুর সরণের সমীকরণ হচ্ছে x ইকুয়াল 2 sin 10t প্লাস হচ্ছে π/4 মিটার, যেখানে t যেটা সেটা হলো অতিক্রান্ত সময়, আর হচ্ছে তোমাকে বলছে t ইকুয়াল 10 সেকেন্ড সময়ে বস্তুটির স্থিতিশক্তি ও গতিশক্তি কত সেটা তোমাকে আর কি বের করতে বলছে। ঠিক আছে, তাহলে যেহেতু আমাদের স্থিতিশক্তি এবং গতিশক্তি বের করতে বলছে তাহলে আমাদের সরণটা কিন্তু জানা থাকতে হবে। ঠিক আছে, কারণ যেহেতু আমাদের সরণের ফাংশন রূপে আমরা সূত্রগুলো মুখস্থ করছি। ঠিক আছে, তাহলে আমাদের ইপি সূত্রটা অ্যাকচুয়ালি ছিল ইপি সমান হাফ কে এক্স স্কোয়ার। তাহলে আমাদের সরণটা বের করে এখানে যদি সরণের মানটা বসিয়ে দিই তাহলে অ্যাকচুয়ালি আসলে আমরা কি পেয়ে যাব, ইপির ভ্যালুটা পেয়ে যাব। তো গঠন হচ্ছে তোমার সরণ যে অ্যাকচুয়ালি বের করতে হবে এরকমও না, তুমি সরণের যে হচ্ছে গিয়ে যে ফাংশনটা ছিল যে সরণের যে ইকুয়েশনটা তুমি ইচ্ছা করলে এই ইকুয়েশনটাকে এখানে স্কোয়ার করে দিতে পারো, একই ব্যাপার। মানে হচ্ছে এখানে এরকম কোনো বাধ্যবাধকতার নিয়ম নেই যে এইটাই করতে হবে মাস্ট। ঠিক আছে, তো আমরা হচ্ছে যেহেতু হাফ কে স্কোয়ার ইউজ করে বেশি অভ্যস্ত হয়ে যাবো এই চ্যাপ্টারে, তো সেই ক্ষেত্রে আমার যে হচ্ছে পরামর্শটা থাকবে সেটা হচ্ছে তুমি এক্সের মানটা একটু কষ্ট করে বের করে ফেলো। কত সেকেন্ড সময়, যেখানে হচ্ছে টি ইকুয়াল 10 সেকেন্ড, মানে টি এর ভ্যালুটা হচ্ছে 10 বসিয়ে তুমি এই যে ফাংশনে যদি টি এর ভ্যালুটা 10 বসিয়ে দাও তাহলে তুমি এক্সের মানটা পেয়ে যাবা। তাহলে আমরা যদি এক্সের মানটা বের করতে চাই তাহলে এক্স ইকুয়াল হচ্ছে কি তুমি জাস্ট মান বসিয়ে দাও, তাহলে 2 sin 10t, টি এর ভ্যালু যেহেতু 10 তাহলে 10 × 10
প্লাস π/4, ঠিক আছে, π/4। এখন দেখো এখানে কিন্তু একটা ব্যাপার একটু মানে ইনকমপ্লিট থেকে যাচ্ছে আমাদের, বা হচ্ছে গিয়ে আসলে একটু কনফিউশনে পড়তে পারি আমরা যদি হঠাৎ করে এটা সলভ করতে চাই যে আসলে এখানে পায়ের ভ্যালুটা কত বসাবো। আমি শুরুর দিকে হয়তো বলছিলাম তোমাদের যে আমাদের যদি ক্যালকুলেটারে ডিগ্রি মোড থাকে তাহলে পায়ের ভ্যালুটা হচ্ছে আমি 180 ডিগ্রি বসাবো, বা আমি পায়ের ভ্যালু যদি 180 ডিগ্রি বসাতে চাই ক্যালকুলেটার হচ্ছে আমি ডিগ্রি মোডে নিয়ে নেব। যদি পায়ের ভ্যালু আমি 3.14 বসাই তাহলে অবশ্যই আমার এনশিওর করতে হবে যে আমার ক্যালকুলেটার রেডিয়ান মোডে আছে কিনা, রেডিয়ান মোডে থাকতে হবে, ঠিক আছে। তো এখানে কিন্তু এই যে ব্যাপারটা ওমেগা টি, ঠিক আছে, ওমেগা টি আমরা স্ট্যান্ডার্ড সমীকরণের সাথে তুলনা করলে আমাদের সাইন ওমেগা টি থাকে, তাহলে মিন করতেছি এই টেনটা আসলে হচ্ছে ওমেগার মান। তো যদি আমাকে কোনো কিছু উল্লেখ না থাকে তাহলে এটা মিন করে কিন্তু ওমেগার মানটা এখানে রেডিয়ান পার সেকেন্ডে দেওয়া আছে, ঠিক আছে, মানে হচ্ছে গিয়ে আমাদের একদম হচ্ছে গিয়ে কি স্ট্যান্ডার্ড যে ইউনিট সেই ইউনিটে দেওয়া আছে। যদি এখানে 2π ফর্মেটে দেওয়া থাকতো, যদি এরকম দেওয়া থাকতো যে 6π × t, তাহলে আমাদের এখানেও ধরো পাই এখানেও পাই, তখন আমার স্বাধীনতা থাকতো যে আমি পায়ের ভ্যালু 180 বসাবো নাকি 3.14 বসাবো। তো যেহেতু এখানে এই ভ্যালুতে পাইটা দেয়া নেই, মানে হচ্ছে গিয়ে পাইটাকে কনভার্ট করে হচ্ছে গিয়ে আমার ডিজিট ফর্মেটেই দেওয়া আছে, তো আমার তখন বুঝে নিতে হবে এই যে এই ফর্মেটটা এটা কিন্তু ওরা অলরেডি রেডিয়ান এককে ইউজ করে রাখছে, তাহলে আমাদের এখানে যে ভ্যালুটা এটা অবশ্যই আমার কি রেডিয়ান এককেই ইউজ করতে হবে, ঠিক আছে। তো এখন আমি যদি চিন্তা করি তাহলে হচ্ছে এই ভ্যালুটা আমি কীভাবে নির্ণয় করব, তাহলে হচ্ছে আমাদের ফুল যে কোণটা এই কোণের ভ্যালুটা হচ্ছে আমাদের রেডিয়ান ইউনিটে নিয়ে তারপর হচ্ছে গিয়ে মানে কাউন্ট করতে হবে, বা ক্যালকুলেটরটাকে হচ্ছে আমি রেডিয়ান মোডে নিয়ে তারপর হচ্ছে ভ্যালুগুলো বসাবো। তাহলে হচ্ছে এটা ইজিলি করার জন্য এমনি করতে পারো সাইন 10 × 10 মানে হচ্ছে 100, আর পায়ের ভ্যালু যদি তুমি হচ্ছে গিয়ে π/4 বসাও তাহলে 3.14 বাই হচ্ছে তোমার কত, আমি রেডিয়ান ইউনিটে আর কি ইউজ করতেছি কারণ যেহেতু বাই ডিফল্ট এটা রেডিয়ান ইউনিটে ওরা দিয়ে রাখছে, ঠিক আছে। তাহলে হচ্ছে তোমার 100 প্লাস হচ্ছে 0.785 প্লাস 0.785, তাহলে আমরা বলবো 2 সাইন 100.785, এটা অবশ্যই রেডিয়ান। তাহলে আমি যখন হচ্ছে গিয়ে কি ভ্যালুটা বসাবো, আমি যখন ক্যালকুলেটরের ভ্যালুটা বসাবো তো অবশ্যই আমার হচ্ছে রেডিয়ান মোডে নিয়ে তারপর বসাতে হবে। তাহলে সাইন 100 ইন্টু বা 100.785 এত রেডিয়ান। তাহলে আমি এটা হচ্ছে গিয়ে কি ক্যালকুলেটর যেহেতু আমার ডিগ্রি মোডে আছে আমি হচ্ছে এই পুরো বেরোটাকে ডিগ্রি মোডে নিয়ে তারপর আসলে আমি কাজটা করতে চাচ্ছি। তাই এটার সাথে আমি গুণন করব 180 আর হচ্ছে আমি ভাগ করব 3.14, তাই তো, হ্যাঁ। তাহলে আমাদের এই যে বেরোটা এই বেরোটা তোমাদের দাঁড়াচ্ছে 0.3, আমি একসাথে করে ফেলছি, তোমরা হচ্ছে রেডিয়ান মোডে নিয়ে করো অথবা হচ্ছে এই যে এই পুরাটা কিন্তু রেডিয়ান, অবশ্যই মাথায় রাখতে হবে যে এই পুরা যে কোনটা পাইছি আমরা 100.785 এটা কিন্তু রেডিয়ান ইউনিট, ঠিক আছে। তো রেডিয়ানটাকে তুমি হচ্ছে গিয়ে ডিগ্রিতে নিয়েও কাজটা করতে পারো অথবা হচ্ছে তুমি ক্যালকুলেটরটাকে হচ্ছে তুমি রেডিয়ান মোডে নিয়ে নিতে পারো, যেটা তোমার ইচ্ছা, ঠিক আছে। তো ফাইনালি আমরা ভ্যালুটা পাচ্ছি 2 × এই যে পুরা ভ্যালুটা এটা হচ্ছে 0.3, তাহলে 2 × 0.3 তার মানে হচ্ছে তোমার 0.6 মিটার। তার মানে আমরা সরণ পেয়ে গেছি। তাহলে সরণ যদি আমরা পেয়ে যাই তাহলে জাস্ট এখানে মানগুলো বসিয়ে দাও। তো এখানে একটা ঘটনা কিন্তু আমাদের থেকে যাচ্ছে, সেটা হচ্ছে গিয়ে কে যেটা কনস্ট্যান্টের মানটা কিন্তু আমাদের দেয়া নেই। তাহলে কনস্ট্যান্টের মানটা হচ্ছে আমরা বলছিলাম কে যদি দেয়া না থাকে তাহলে আমরা m ওমেগা স্কয়ার বসাতে পারি। তাহলে হচ্ছে আমরা হাফ কে এর মান আমরা বসাবো m ওমেগা স্কয়ার ইন্টু এক্স, এক্সের মান আমরা অলরেডি পেয়ে গেছি 0.6, তাহলে 0.6 স্কয়ার। তো আমরা একটা লাইন লাগবে আর কি এটা সলভ করতে, তাহলে হাফ ইন্টু এম হচ্ছে তোমার 5 কেজি, তাহলে এম এর মান হচ্ছে 5, ওমেগার মান যেটা আমরা বলছিলাম হচ্ছে আদর্শ সমীকরণের সাথে তুলনা করলে আমাদের এই টি এর সাথে যেটা থাকে সেটা হচ্ছে তোমার ওমেগা, কারণ আমাদের স্ট্যান্ডার্ড সমীকরণটা ছিল আসলে কি এ সাইন ওমেগা টি প্লাস ডেল্টা, তাহলে টি এর সাথে যেটা থাকে টি এর সাথে এ সাইন ওমেগা টি প্লাস ডেল্টা ছিল, তাহলে টি এর সাথে যেটা থাকে সেটা আসলে হচ্ছে আমাদের ওমেগা, যে টি এর সাথে যেটা সেটা হচ্ছে আমাদের ওমেগা। তাহলে ওমেগার মানটা আসলে কত, এখানে 10, তাহলে হচ্ছে আমাদের ওমেগা স্কয়ার মান হচ্ছে 10 স্কয়ার ইন্টু 0.6 স্কয়ার। তাহলে দেখো ফাইনালি আমাদের রেজাল্টটা কত আসে, সেই রেজাল্টটা হচ্ছে আমাদের 0.5 ইন্টু 100 ইন্টু 0.6 স্কয়ার, তাহলে দাঁড়াচ্ছে হচ্ছে আমাদের 90 জুল। 0.5 ইন্টু 5 ইন্টু হচ্ছে 100 ইন্টু 0.6 স্কয়ার, তো হচ্ছে তোমার 90 জুল। তো এটা হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক একইভাবে আমাদের বলছে গতিশক্তি কত, তাহলে আমরা এরকমভাবে গতিশক্তিটাও নির্ণয় করে ফেলবো যে গতিশক্তিটা কত, তাহলে গতিশক্তিটা হচ্ছে তুমি কীভাবে নির্ণয় করবে, জাস্ট হচ্ছে সেম সূত্র, আমরা তো গতিশক্তির জন্য সূত্র জানাই আছে, সেমভাবে আমরা গতিশক্তিটা নির্ণয় করে ফেলবো যে ই কে সমান হাফ
কে স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। তাহলে এর মান আসলে এখানে কত? এর মানটা হচ্ছে 2, মানে যেটা আসলে হচ্ছে কি আমরা বিস্তার বলি। তাহলে তোমাদের মনে হতে পারে এটা আসলে মিসিং, মিসিং না, এর মানও দেওয়া আছে। তাহলে তুমি জাস্ট হচ্ছে নিজের মতো করে ফেলবো, তাহলে তোমার কাজ শেষ। ঠিক আছে, এরকমভাবেও করতে পারো, অথবা শক্তি যে নিত্যতা সূত্র প্রয়োগ করে ফেলতে পারো। টোটাল শক্তিটা বের করে বিয়োগ শক্তিটা বাদ দিয়ে দিলেই তো আসলে তোমার কি বাদ বাকি যেটা সেটা হচ্ছে গতিশক্তি। তো যেভাবেই তোমার ভালো লাগে সলভ করো, কোনো সমস্যা নেই। তাহলে চলো আমরা হচ্ছে পরবর্তী কোয়েশ্চেনে চলে যাই। দেখো এই কোয়েশ্চেনটা কি বলছে, এখানে বলছে হচ্ছে সরল দোল গতি সম্পন্ন একটি বস্তুকণা যখন তার সাম্যাবস্থান থেকে 2 সেন্টিমিটার দূরে, মানে 2 সেন্টিমিটার দূরে মানে কি এক্সট্রা আর কি 2 সেন্টিমিটার, ঠিক আছে, তার সরণটা হচ্ছে 2 সেন্টিমিটার, তখন তার গতিশক্তি স্থিতিশক্তির দ্বিগুণ, তার গতিশক্তিটা তখন স্থিতিশক্তির দ্বিগুণ। তারপর বলছে সাম্যাবস্থা থেকে কত দূরত্বে তার গতিশক্তির দ্বিগুণ হবে। এখানে বলছে গতিশক্তিটা তোমার স্থিতিশক্তির দ্বিগুণ, আর ফাইনালি চা হয়েছে কত দূরে, মানে এক্স এর মান কত হলে, ফাইনাল যে কোয়েশ্চেনটা সেটা হচ্ছে এক্স এর মান কত হলে তার স্থিতিশক্তিটা আসলে তোমার গতিশক্তির দ্বিগুণ হবে। তো এটা অ্যাকচুয়ালি আমরা শর্টকাট দিয়েও করে ফেলতে পারি। একটু আগে যে আমরা শর্টকাটটা শিখছি, তো আমরা যেহেতু প্রথমত করতেছি আর রিটেনের জন্য করতেছি, আমরা শর্টকাট শুরুতে ইউজ করবো না। তো আমাদের দেখো যে ব্যাপারটা এখানে মিসিং সেটা হচ্ছে আমাদের বিস্তার, এই কোণের বিস্তার কত সেটা আমরা জানি না। তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে প্রথম যে শর্তটা দেওয়া আছে এখান থেকে আগে আমরা বিস্তারটা বের করে নেব। তাহলে প্রথম শর্তটা আসলে কি, যে 2 সেন্টিমিটার দূরে তখন তার গতিশক্তি স্থিতিশক্তির দ্বিগুণ। তার মানে আমি বলতে পারি প্রথম শর্ত মতে ই কে সমান 2 ইন্টু ইপি। দেখো আবার ঠিক আছে কিনা, যে তখন তার গতিশক্তি স্থিতিশক্তির দ্বিগুণ। হ্যাঁ ঠিক আছে, এটা কখন, যখন এক্স ইকুয়াল তোমার 2 সেন্টিমিটার, ঠিক আছে, এক্স ইকুয়াল 2 সেন্টিমিটার। ওকে, তাহলে এখন আমরা যে কাজটা করব যে হচ্ছে গিয়ে ই কে সমান আমরা বসাবো হাফ কে স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার সমান 2 ইন্টু ইপি। তাহলে 2 ইন্টু ইপির মান হচ্ছে আবার হাফ কে এক্স স্কোয়ার, তাই তো ব্যাপারটা। তাহলে আমরা এখানে যে কাজটা করব যে আমাদের হাফ কে কাটাকাটি করে দেব। তাহলে অ্যাকচুয়ালি আমাদের দাঁড়াচ্ছে এখানে আমাদের এক্স যেটা, এক্সের মানটা আসলে হচ্ছে তোমার ওই সেন্টিমিটার থেকে মিটারে নিতে হবে না, কারণ সবগুলো আসলে হচ্ছে কি আনুপাতিক ভ্যালু। আমাদের এর মানটা আমি যে এক্সের মানটা সেন্টিমিটার রাখি, তাহলে এর যে ফাইনাল ভ্যালুটা সেটা আসলে আমি সেন্টিমিটার ইউনিটেই পাবো। তো যাই হোক আমরা চলো সলভ করে যাই। তাহলে হচ্ছে আমরা পাবো এ স্কোয়ার ইকুয়াল এই পাশে হচ্ছে 2x স্কোয়ার ছিল, আর এখানে যে একটা এক্স ছিল, দেখো এখানে যে একটা এক্স ছিল, এক্সটাকে এই পাশে নিয়ে গেলে কি হবে, প্লাস হবে, ঠিক আছে। তাহলে প্লাস এক্স স্কোয়ার থাকতেছে, তাহলে 3x স্কোয়ার। তাহলে এর সমান আমাদের দাঁড়াচ্ছে যে একটু আগে যে আমরা শর্টকাটে শিখছিলাম মাথায় আছে যে √3 ইন্টু এক্স। এটা কিন্তু আমরা এই শর্টকাটটা শিখছি যে হচ্ছে কি যদি তোমার গতিশক্তিটা স্থিতিশক্তির n গুণ থাকে, তাহলে আমাদের যে এ হবে এই এটা হবে √n+1 ইন্টু এক্স। তাহলে এখানে দ্বিগুণ বলছে এর জন্য হচ্ছে √2+1 মানে হচ্ছে √3 হয়েছে ফাইনালি ইন্টু এক্স। তাহলে আমরা এখান থেকে এর মানটা বের করে ফেলতে পারতেছি। তাহলে এর মানটা আসলে তুমি ইচ্ছা করলে এভাবেই রেখে দিতে পারো, কোনো সমস্যা নেই। এর মানটা হচ্ছে তোমার থাকবে তাহলে √3 ইন্টু এক্স, এক্স এর ভ্যালু হচ্ছে 2, মানে তোমার হচ্ছে √2√3 তুমি ইচ্ছা করলে এমনিও রাখতে পারো, অথবা √3 ইন্টু এক্স রাখলেও কোনো সমস্যা ছিল না। তাহলে এটাই হচ্ছে আমাদের বিস্তারটা নির্ণয় করে নিলাম। প্রথম শর্ত থেকে আগে হচ্ছে আমরা কি বিস্তারটা নির্ণয় করে নিলাম। তাহলে দ্বিতীয় অংশে তোমাকে কি বের করতে বলছে বলো। দ্বিতীয় অংশে তোমাকে বলছে যে কত দূরত্বে তার স্থিতিশক্তি গতিশক্তির দ্বিগুণ হবে, মানে এখন এক্স এর মানটা বের করতে বলছে। আর এখানে যে শর্তটা, এই শর্তটা তোমাকে দেয়া আছে যে এক্স ইকুয়াল কত, এটা তোমাকে নির্ণয় করতে বলছে। আর এখানে শর্তটা কি বলছে, স্থিতিশক্তি গতিশক্তির দ্বিগুণ। তার মানে এখন ইপি সমান 2a কে। তাহলে আবার তুমি কি করে ফেলো, আগের মতো হচ্ছে সূত্রগুলো লিখে ফেলো যে হাফ কে এক্স স্কোয়ার, এক্স এর মানটা এখন আমরা বের করব, সমান 2 ইন্টু গতিশক্তির সূত্র হচ্ছে হাফ কে স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, ঠিক আছে। তাহলে যেগুলো কাটাকাটি করা যায় কাটাকাটি করে ফেলো, আমরা এখানে কাটতে পারবো হাফ কে কাটাকাটি করে দিলাম। তাহলে আমরা এখন এক্স এর মান যেহেতু আমরা নির্ণয় করব, তাহলে এই পাশে আমি রাখলাম এক্স স্কোয়ার সমান এই পাশে থাকবে হচ্ছে 2a স্কোয়ার মাইনাস হচ্ছে গিয়ে 2x স্কোয়ার। দেখো ঠিক আছে কিনা। তাহলে এই 2a স্কোয়ারটা যে এই পাশে নিয়ে আসি, তাহলে আমরা পাবো 3x স্কোয়ার ইকুয়াল 2a স্কোয়ার। সুতরাং x ইকুয়াল তোমার দাঁড়াবে √2/3, আমরা এক লাইনে করে ফেলতেছি, √2/3 ইন্টু হচ্ছে তোমার a, ঠিক আছে। তো এর মানটা বসিয়ে দাও, এর মান তুমি এক্স এর মাধ্যমে বসাতে পারো,
অথবা হচ্ছে 2√3 যেটা একদম সরাসরি সংখ্যাগত মানও তুমি বসিয়ে ফেলতে পারো। তাহলে সরাসরি সংখ্যাগত মান হচ্ছে 2√3। তাহলে এর মান বসিয়ে দাও এখানে √2/√3 আর এর মান হচ্ছে 2√3। তাহলে 2√3 ইন্টু 2√3। তাহলে √3 কাটাকাটি, √3 কাটাকাটি, তাহলে আমাদের থাকবে 2√2। তাহলে এক্স এর যে ভ্যালুটা এটা হচ্ছে 2√2। তাহলে এক্স এর ভ্যালু যেখানে 2√2 মানে সরণ যখন 2√2, তখন আসলে আমাদের দ্বিতীয় শর্তটা সঠিক হবে, বা দ্বিতীয় শর্তটা এখানে হচ্ছে গিয়ে মেনটেন হবে, মানে স্থিতিশক্তিটা গতিশক্তির দ্বিগুণ হবে। আমরা এটা হচ্ছে একদম রিটেনের মতো করছি, তবে এটা ইচ্ছা করলে আমরা একদম শর্টকাট দিয়েও করে ফেলতে পারতাম। কীভাবে শর্টকাট দিয়ে করে ফেলতে পারতাম? আমাদের আগে হচ্ছে যে বিস্তারটা নির্ণয় করে ফেলতাম, তারপরে হচ্ছে কি আমাদের দ্বিতীয় যে শর্ত, এই দ্বিতীয় শর্তে এন এর মানটা হাফ বসিয়ে, দ্বিতীয় শর্তে কিন্তু এন এর মানটা হাফ হবে। যে কিছুক্ষণ আগে যে আমরা শর্টকাটটা শিখছিলাম, শর্টকাটটা ছিল এরকম যে এ ইকুয়াল √n+1 ইন্টু এক্স। ঠিক আছে, তাহলে দ্বিতীয় শর্তে এন এর মানটা হয়তো হাফ, কারণ আমাদের শর্তটাই ছিল এরকম, এন হচ্ছে তোমার গতিশক্তিটা বিভব শক্তির কত গুণ। তাহলে দ্বিতীয় শর্তে কিন্তু বলছিল স্থিতিশক্তি বিভব শক্তির দ্বিগুণ, স্থিতিশক্তি গতিশক্তির দ্বিগুণ এটা বলছিল। তো আমি যে এটাকে ভালো করে গতিশক্তিতে কনভার্ট করি, তাহলে আমরা বলতে হবে এরকম যে গতিশক্তি হচ্ছে স্থিতিশক্তির অর্ধেক। তাহলে এই জন্য এন এর মানটা আমাদের দ্বিতীয় ক্ষেত্রে যদি আমি শর্টকাটটা প্রয়োগ করতে চাই, এন এর মানটা হাফ বসাতে হবে। ঠিক আছে, তো আশা করি এই ব্যাপারগুলো ক্লিয়ার। তাহলে চলো আমরা দেখি আজকে আরও কোনো ম্যাথ আছে কিনা। আমাদের আরেকটা ম্যাথ হচ্ছে রয়ে গেছে, সেটা হচ্ছে আমাদের বলছে সরল দূল গতি সম্পন্ন কোনো বস্তুর গতিপথের একটি প্রান্ত বিন্দু থেকে সময় গণনা শুরু করলে টি ইকুয়াল হচ্ছে গিয়ে t/12 সময়ে বস্তুর গতিশক্তি ও স্থিতিশক্তির অনুপাত নির্ণয় করো। এখানে একটি হচ্ছে বস্তুর দোলনকাল, প্রারম্ভিক দশা তুমি হচ্ছে 0 ধরতে বলছে। তাহলে দেখো আমি যেহেতু এখানে প্রারম্ভিক দশাটা 0 ধরতে বলছে, যদি এটা না বলতো তাহলে বলছে প্রান্ত বিন্দু থেকে হচ্ছে চলা শুরু করছে, তার মানে ইচ্ছা করলে আমি সরণের যে সমীকরণটা সেটা আসলে সাইন ফাংশন দিয়ে প্রকাশ করতে পারতাম, মানে এমনি প্রকাশ করতে পারতাম এক্স ইকুয়াল এ সাইন ওমেগা টি প্লাস ডেল্টাটাকে ইচ্ছা করলে আমি π/2 বসাতে পারতাম। মানে আমাকে যদি স্বাধীনতা দিত যে প্রারম্ভিক যে দশা বা আদি দশা এটা হচ্ছে তুমি 0 ধরবা না, ঠিক আছে, তো সেই ক্ষেত্রে হচ্ছে আমি কি করতাম, যে সাইন ফাংশন দিয়েই করতাম। আমরা শুরু থেকেই পড়ে আসছি যে কোনো ভাবে ম্যাথ দেওয়া থাকুক না কেন, আমি যদি সাইন ফাংশন দিয়ে করি তাহলে আমাদের জন্য এটা হচ্ছে একটু ইজি হয়, মানে অনেকগুলো সূত্র তাহলে আর মাথায় রাখতে হয় না, বা ব্যাপারটা গোছানো থাকে। তো যেহেতু তোমাকে বলেই দিছে যে প্রারম্ভিক দশাটা কি ধরো 0 ধরো, তাহলে তোমাকে এটা আসলে ফোর্স করতেছে যে না সাইন ফাংশন দিয়ে করিও না, তুমি আসলে কি কস ফাংশন দিয়ে করো। কারণ যেহেতু একটা প্রান্ত থেকে যাত্রা শুরু করছে, সহজ স্পন্দন গতি সম্পন্ন কোনো কণা যখন একটা প্রান্ত থেকে যাত্রা শুরু করে, তাহলে আমি সাইন ফাংশন দিয়ে করলে আদি দশাটা 90 ধরে নিতে হয়, বা হচ্ছে গিয়ে হিসাব করে বের করে নিতে হয়, হিসাব করে বের করলে আমরা 90 আসলে পাই। আর অথবা আমরা কস ফাংশন দিয়ে করলে এই প্রান্ত বিন্দুর জন্য আদি দশাটা তোমার 0 হয়, কারণ কস ফাংশনের জন্য আমরা হচ্ছে দশাটা কাউন্ট করি এই জায়গা থেকে, ঠিক আছে, প্রান্ত থেকে, যে কোনো একটা বিস্তারের প্রান্ত থেকে, ঠিক আছে। তো যেহেতু তোমাকে বলছে প্রারম্ভিক দশা 0 ধরো, তো সেই ক্ষেত্রে আমরা কোনটা ইউজ করব, আমরা হচ্ছে কি কোসাইন অনুপাতটা ইউজ করব। তার মানে চলো আগে হচ্ছে আমরা সাধারণ যে সমীকরণ, সরণের যে সমীকরণটা, সেই সরণের সমীকরণটা আগে হচ্ছে আমরা প্রকাশ করে ফেলি বা লিখে ফেলি। তাহলে সরণের সমীকরণটা হবে অ্যাকচুয়ালি আমাদের এখানে এক্স ইকুয়াল এ কস ওমেগা টি প্লাস ডেল্টা, ঠিক আছে। তাহলে ওমেগা টি প্লাস ডেল্টা, ওমেগা টি, তাহলে ওমেগার ভ্যালু দেওয়া নেই, তাহলে আমরা ওমেগাটাকে হচ্ছে ওমেগার মধ্যে রাখবো। তো ওমেগাটাকে ইচ্ছা করলে প্রথম লাইনে আমরা রিপ্লেস করে ফেলতে পারি, ওমেগা ইকুয়াল 2π/t লিখতে পারি আমরা, ওকে ঠিক আছে। আমরা পরবর্তী লাইনে এটা রিপ্লেস করি, তাহলে ওমেগা টি প্লাস ডেল্টা হচ্ছে যেহেতু আমরা কজ অনুপাত ইউজ করতেছি আর প্রান্ত বিন্দু থেকে যাত্রা শুরু করছে, তার মানে আদি দশাটা আসলে 0, আর আমাকে কোশ্চেনে বলেই দিছে যে আদি দশা 0 ধরার জন্য, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে আমাদের আর ওই ডেল্টা যেটা এটা লিখতে হবে না, অথবা আমি লিখি এখানে 0, তোমরা পরবর্তী লাইনে আর লিখিও না, ঠিক আছে। তাহলে দেখো এই লাইনে আমরা কি করব, এ ইকুয়াল কজ ওমেগাকে আমরা লিখব 2π/t, যেহেতু পর্যায়কাল দেওয়া আছে, বা দেওয়া নেই একদম সরাসরি দেওয়া নেই, কিন্তু এই যে টি এর যে ভ্যালুগুলো, স্মল টি এর যে ভ্যালুগুলো, এগুলো টি এর মাধ্যমে হচ্ছে দেওয়া আছে, এই ভ্যালুটা হচ্ছে তোমাকে টি এর মাধ্যমে দেওয়া আছে, এই জন্য আমরা টি এর মাধ্যমে প্রকাশ করে নিলাম ইনটু টি, ঠিক আছে। তো তোমাকে বলছে গতিশক্তি এবং স্থিতিশক্তি বের করতে, তাহলে আমি গতিশক্তি এবং স্থিতিশক্তি যদি বের করতে চাই, তাহলে হচ্ছে আমাদের কোন অবস্থানে গতিশক্তি অথবা স্থিতিশক্তি বের করতে বলছে সেই অবস্থানটা নির্ণয় করতে হবে, কারণ সূত্রগুলো আমরা হচ্ছে কি এক্স এর ফাংশন রূপে শিখছি, তাহলে আমরা এক্স এর মানটা আগে বের করতে হবে। তো এক্স ইকুয়াল আমরা বের করব যখন টি ইকুয়াল t/12, ঠিক আছে। তাহলে আমরা এখানে লিখব যে টি ইকুয়াল t/12 হলে চলো আমরা দেখি এক্স এর মানটা কত হয়, হলে এক্স ইকুয়াল আমাদের দাঁড়াবে এর মান কি দেয়া আছে, এর মান আমাদের দেয়া নেই, তাহলে হচ্ছে এর মতোই থাকুক, এ কস
cos 2 পাই বাই টি আর টি এর যে ভ্যালু, এই যে স্মল টি এর যে ভ্যালু, এটা হচ্ছে তোমার t/12, তাহলে তোমার টি আর টি কাটাকাটি, তাহলে তোমার থাকতেছে π/6, তাই তো, π/6। তাহলে x ইকুয়াল হচ্ছে তোমার a cos π/6, π/6 বলতে হচ্ছে তোমার কত ডিগ্রি, 30 ডিগ্রি, তাই না, π/6 30 ডিগ্রি, তাহলে 30 ডিগ্রি মান হচ্ছে √3/2, তাহলে এর মান হচ্ছে গিয়ে √3/, হ্যাঁ, তাহলে x এর যে ভ্যালুটা, আমরা x এর ভ্যালু বলবো অ্যাকচুয়ালি এখানে, তাহলে x এর ভ্যালুটা হচ্ছে গিয়ে √3/2 ইন্টু a। তাহলে x এর মান যেহেতু আমরা পেয়ে গেছি, তাহলে এখন জাস্ট হচ্ছে আমরা বিয়োগ শক্তি বের করবো, যে x এর মান এটা বসিয়ে, x এর মান এটা আমরা বসিয়ে দেবো, বসিয়ে হচ্ছে আমরা বিয়োগ শক্তি বের করবো। দেখো ব্যাপারটা বুঝতে পারছো কিনা, বাদ বাকিটা আমি যদি নাও করে দিই তাহলে তোমরা সলভ করতে পারবা। তাহলে আমরা এটা হচ্ছে x এর মান, তাহলে তুমি হচ্ছে কি করবা, গতি শক্তি বের করতে বলছে, স্থিতি শক্তির অনুপাত, মানে অনুপাত বের করতে বলছে, একদম সংখ্যাগত মানও বের করতে বলে নাই, অনুপাত বের করতে বলছে। তাহলে আমাদের অনুপাত বের করা তো আরও ইজি, গতি শক্তি ও স্থিতি শক্তির অনুপাত বলছে। তাহলে উপরে আমরা লিখবো হচ্ছে তোমার, উপরে আমরা লিখবো হচ্ছে ই কে, নিচে আমরা লিখবো হচ্ছে ইপি, তাহলে ই কে হচ্ছে তোমার হাফ কে ই কে, তাহলে হচ্ছে এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, তাহলে এ স্কোয়ার মাইনাস এক্স এর মান যেহেতু আমরা অলরেডি বের করে ফেলছি, তাহলে হচ্ছে একসাথে সরাসরি আমরা হচ্ছে স্কোয়ার করে দিতে পারি, মানে এক্স এর মানটা একসাথে স্কোয়ার করে দিতে পারি। ওকে ঠিক আছে, আমরা পরের লাইনে স্কোয়ার করি, আর নিচে আমরা পাবো হচ্ছে গিয়ে কি, দেখো নিচে আমরা পাবো হাফ কে এক্স স্কোয়ার, তাহলে হাফ কে কাটাকাটি, তাহলে আমাদের থাকতেছে এ স্কোয়ার, এক লাইনে তোমরা বসিয়ে দিতে পারতাম মানটা, আমি তোমাদের বোঝানোর জন্য ভেঙে লিখতেছি। তাহলে এক্স স্কোয়ার যদি আমরা করি তাহলে পাবো 3/4 এ স্কোয়ার, 3/4 এ স্কোয়ার, আর নিচে হচ্ছে আমাদের থাকতেছে জাস্ট এক্স স্কোয়ার। তো এক্স এর মানটা আসলে কি, এক্স এর মানটা আসলে হচ্ছে কি তোমার ওই যে √3/2 ইন্টু এ, তাহলে যেহেতু আমরা এটাকে স্কোয়ার করে দিতেছি, তাহলে 3/4 আবার এ স্কোয়ার, তাহলে 3/4 নিচে হচ্ছে তোমার 3/4 এ স্কোয়ার। তাহলে দেখো আমরা এখন বলতে পারি উপরে হচ্ছে গিয়ে এক্স মানে এ স্কোয়ার কমন নিয়ে, এই যে এখানে স্কোয়ার কমন নিয়ে আমরা হচ্ছে কাটাকাটি করে ফেলতে পারি। তাহলে উপরে আমাদের থাকবে 1 - 3/4, মানে উপরে থাকতেছে তাহলে আমাদের কত, উপরে থাকতেছে আমাদের 1/4, আর নিচে আমাদের থাকতেছে 3/4, তাহলে 4 আর 4 কাটাকাটি করলে, এখন 4 আর 4 কাটাকাটি করে দিলে আমরা পাবো ফাইনালি 1/3, মানে 1:3। সুতরাং 1:3, 1/3 বা হচ্ছে 1:3, এটাকে অন্য কালার দিয়ে লিখি 1:3, ঠিক আছে। দেখো আমরা জাস্ট এই লাইন থেকে এখানে চলে আসছি। তাহলে বলো বুঝতে পারছো কিনা ব্যাপারগুলো, যদি বুঝতে পারো তাহলে এগুলো এখন নিজেই আরও বেশি প্র্যাকটিস করবা, ঠিক আছে। 1:3 হওয়ার কথা, তারপরে তোমরা আবার একটু চেক করে নিও, মানে আমি তো জাস্ট এখানে র্যান্ডমভাবে করছি, হয়তো হিসাব নিকাশে তো কারেক্ট নাও হইতে পারে। তোমাদের কনসেপ্টগুলো বুঝে বাদ বাকি যত দায়িত্ব সবটা হচ্ছে তোমরা নিজেরা সলভ করা, কারণ এখানে দ্রুত করতে গিয়ে বা হচ্ছে মোবাইলে করতে গিয়ে, ক্যালকুলেটর মোবাইল হিসেবে ইউজ করতে গিয়ে এই জায়গায় টাচ করলে অন্য জায়গায় লেগে যায় অনেক সময়, ঠিক আছে, বা হচ্ছে কি লেখার সময় একটা বলতে যে অন্যটা লিখে ফেলি, তো এটা অনেক সময় হয়, ঠিক আছে। তো তোমাদের কাজ হচ্ছে বাদ বাকিটা তোমরা প্র্যাকটিস করে কীভাবে আসলে হচ্ছে কি তোমরা ম্যাক্সিমাম পয়েন্টে পৌঁছাবা, এটা হচ্ছে তোমাদের নিজেদের দায়িত্ব, ঠিক আছে। তাহলে দেখি আজকের ক্লাসে আমাদের আরও কোনো ম্যাথ আছে কি না, আজকের ক্লাসে আমাদের আর কোনো ম্যাথ নেই। তাহলে আমরা আজকের ক্লাসে মেইনলি কী কী দেখো কমপ্লিট করলাম, আমাদের গ্রাফ রিলেটেড যা কিছু আছে এখানে, যা কিছু সলভ করাইছি এগুলো তো করবাই, প্লাস নিজের আরও চিন্তা করবা যে আরও কোনো কিছু হচ্ছে গিয়ে কি আরও কোনোভাবে গ্রাফ ড্র করা যায় কিনা, বা আরও কোনো কিছু গ্রাফ হইতে পারে কিনা, তোমরা আরও বই অ্যানালাইসিস করবা যে বইয়ের থেকেও বাইরে কোনো কিছু আছে কিনা। যা কিছু আছে সবগুলো হচ্ছে গিয়ে কি ঠিকমতো প্র্যাকটিস করবা, ক্লাস ফলো করবা, ক্লাস নোট যেটা হয়তো মানে ক্লাসের লেন্থ অনেক বেড়ে গেছে, তো যে ম্যাথগুলো হচ্ছে তুমি কনসেপ্ট বোঝার পর নিজে পারবা, এইগুলো আর ক্লাস ফলো করতে হবে না, কারণ ক্লাসে তো এইগুলো আমি সলভই করাইছি। তো তুমি যদি নিজে পারো, ঠিক আছে, আমি আধা ঘন্টা নিয়ে এটা যে আমি সলভ করাইছি এটা তাহলে তোমার দেখার দরকার নেই, তুমি নিজে হচ্ছে গিয়ে কি প্র্যাকটিস করে ফেলবা, আর ক্লাস নোটের সাথে মিলাবা যে অ্যান্সারটা মিলছে কিনা, ঠিক আছে। বা এরকম হইতে পারে আমার নোটেও হয়তো ভুল থাকতে পারে, মানে এই যে ক্যালকুলেশন করতে গিয়ে ভুল হইতে পারে, তারপর তুমি রিচেক আবার করবা যে তোমারটা ভুল নাকি হচ্ছে আমারটা ভুল, মানে মেন কাজ হচ্ছে কি তোমার নিজের দায়িত্ব, বাদ বাকিটা সব হচ্ছে নিজের দায়িত্ব, ক্লাসটা ফলো করার পর কনসেপ্ট বোঝার পর বাদ বাকি যা আছে সব হচ্ছে তোমার নিজের দায়িত্ব, ঠিক আছে। তো নিজেই তো সব কিছু ফলো করবা, যদি কোথাও হচ্ছে বুঝতে সমস্যা হয় যে এই ক্লাসটা এখানে বুঝি নাই, তো সেটা হচ্ছে তোমরা কমেন্ট করে জানাবা যে এই ব্যাপারটা হচ্ছে কি আর একটু ক্লিয়ার করলে ভালো হয়, আমি পরবর্তী ক্লাসের প্রথম অংশে এটা আলোচনা করে দেব।
আর যদি মনে হয় কোনো কিছু টপিক বাদ গেছে সেটা হচ্ছে তোমরা কমেন্ট করে জানিয়ে দিতে পারো যে গ্রাফের এই অংশটা বা শক্তির এই অংশটা বাকি, বা ওই ম্যাথটা হচ্ছে সলভ করে দিলে আরও বেটার হতো, সেটা হচ্ছে আমি পরবর্তী ক্লাসে সলভ করে দেবো। ঠিক আছে, তাহলে পরবর্তী ক্লাসে তোমাদের সাথে আবারও দেখা হবে। সে পর্যন্ত তোমরা সবাই সুস্থ থাকো, সুন্দর থাকো, সবার জন্য শুভকামনা। তোমরা সবাই অনেক বেশি ভালো থাকো। ধন্যবাদ সবাইকে।